ব্যাংক ঋণ নিয়ে বাড়ি করা বা গাড়ি কেনা বা ব্যবসার জন্য ব্যাংক ঋণ নেয়া। সো ব্যাংক ঋণের সাথে যেহেতু সুদের সম্পর্ক। এখন আমরা যারা মুসলিম আমরা জানি যে সুদ স্পষ্টতই হারাম। সো এখন আমাদের জন্য একটা বড় রকমের ডিলেমা যে জায়গায় সেটা হচ্ছে সুদ ছাড়া এখনকার পৃথিবীতে সারভাইভ করা প্রায় ইম্পসিবল। মানে একেবারে আপনি যদি বনে জঙ্গলে গিয়ে একেবারে আদিম মানুষের মতো জীবনযাপন করেন, তা না হলে সুদকে একেবারে ১০০ ভাগ বর্জন করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। এমনকি বড়, বড় মুফাসসিরে কোরআন যারা সুদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন, ওনাদের পকেটেও আপনি দেখবেন ভিসা, মাস্টার ওনাদের পকেটেও ক্রেডিট কার্ড। কারণ সুদকে একেবারে পুরোপুরি না করা সম্ভব হচ্ছে না। তো এখন কথা হচ্ছে যে আল্লাহ এমন একটা বিধান কেন দিবেন যেটা আমার পক্ষে আসলে স্কিপ করা, যেটা আমার পক্ষে এভয়েড করা একেবারেই সম্ভব না। যেমন দেখুন আল্লাহ সুয়ার হারাম করেছেন। কিন্তু সেই আয়াতগুলোতেও বলে দিয়েছেন যে, "তোমরা যদি অপারগ হও, তোমরা যদি নিরুপায় হও, তোমাদের সামনে যদি আর কোন হালাল বিকল্প না থাকে, তাহলে তোমরা শূকরের গোশত খেতে পারবে। এতে তোমাদের কোন পাপ হবে না।" সো প্রিটি সিম্পল। কিন্তু সুদের বেলায় এরকম কোন অপশন দেওয়া হয়নি। মানে একেবারে আপনি জীবন বাঁচানোর জন্যও কিন্তু সুদ খেতে পারবেন না। মানে একেবারে আর কোন বিকল্প-টিকল্প নাই। সুদ সর্বাবস্থায় হারাম। এমনকি শূকরের মাংস খেলে আপনাকে জাহান্নামে যেতে হবে এমন কোন কথা বলা হয়নি। শুধু হারাম। বলা হয়েছে যে তোমাদের জন্য শূকরের গোশত হারাম করা হয়েছে। কিন্তু এই হারামের জন্য আপনাকে দোজখে যেতে হবে। সব হারামের জন্য দোজখে যেতে হবে এমন হুঁশিয়ারি দেওয়া হয়নি। কিন্তু সুদের ব্যাপারে এমন হুঁশিয়ারিও দেওয়া হয়েছে যে যারা সুদ খায় তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো এখন এইরকম একটা বিকল্প মানে যেটার আর কোন বিকল্প নাই। অ্যা কিন্তু এখনকার পৃথিবীতে এসে আমরা দেখলাম যে আমাদের যে অর্থ ব্যবস্থা সেটা সুদভিত্তিক অর্থ ব্যবস্থা। যেমন ধরেন ব্যাংক থেকে ঋণ নিয়েই আপনাকে বাড়ি করতে হবে এবং আপনি সেই বাড়িতে ভাড়া থাকতেছেন। মানে একজন ব্যাংক ঋণ নিয়ে গাড়ি কিনতেছে, সেই গাড়িটা উনি ভাড়া দিচ্ছে। আপনি আবার ভাড়া নিচ্ছেন। মানে আপনার ওই ভাড়ার টাকাটা থেকে সে আবার আ সেই গাড়ির কিস্তি পরিশোধ করতেছে, বাড়ির কিস্তি পরিশোধ করতেছে। বা একটা ব্যবসায়ী উনি ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করতেছে। সো আপনি আবার সেই ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করতেছেন। তো সূত্র মোতাবেক সে ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করাও হারাম হবে। তো এখন এইরকম একটা প্রতিষ্ঠান আসলে খুঁজে বের করা খুবই কঠিন। যেমন আমেরিকায় তো হালাল প্রফেশন খুঁজে বের করা খুব কঠিন। কারণ যেকোনো রেস্টুরেন্টে শূকরের গোশত বিক্রি করে, যেকোনো গ্রোসারিতেই বিয়ার, ওয়াইন বিক্রি করে। সো এখানে একটা গুরুত্বপূর্ণ বা জনপ্রিয় প্রফেশন হচ্ছে উবার। এখন উবারের জন্যও কিন্তু আপনার গাড়ি হয় ভাড়া নিতে হবে অথবা আপনাকে একটা গাড়ি কিনতে হবে। এখন গাড়ি যদি আপনি কিনতে যান তাহলে অবশ্যই ব্যাংক লোন নিয়ে কিনতে হবে। মানে পুরো গাড়ি একবারে আপনি $১,০০,০০০ দিয়ে একটা গাড়ি কিনে সেটা দিয়ে আপনি উবার চালাবেন এটা প্রায় ইম্পসিবল। নিয়ারলি 99% পিপল এর ক্ষেত্রেই সেটা সম্ভব হয় না আমেরিকায়। সো ব্যাংক লোন নিয়ে গাড়ি কেনা সেটাই প্রফিটেবল এবং সেটাই বেশিরভাগ মানুষ করে। তাহলে ব্যাংক লোন নিয়ে যদি উনি গাড়ি কিনে এবং সেই গাড়ি দিয়ে যদি উনি উবার চালায় তাহলে সেই ইনকামটা হালাল হবে কিনা? এরকম অনেকগুলো আ মানে ধারাবাহিক কোয়েশ্চেন একের পর এক আমাদের সামনে আসবে। সো এখন আমাদের শায়ক যারা, মানে যাদেরকে আমরা এই সুদ বিষয়ক প্রশ্নগুলো করি, তাদের ক্ষেত্রে একটা ডিলেমা হচ্ছে যেটা সেটা হচ্ছে তারা যে ফতোয়া দেন বা যে মতামত দেন, সেটার সাথে ইসলাম বা কোরআন হাদিসের সম্পর্ক তো বহু দূরের বিষয়। সেটার সাথে আরেকটা ধর্মীয় গ্রুপের মতামতেরও সম্পর্ক নাই। কারণ আমি অনেকগুলো বই এনেছি। কারণ আমার এই ইসলামী অর্থনীতি নিয়ে একটা বই লেখার পরিকল্পনা ছিল। সময়ের সুযোগের অভাবে আমি সবগুলো এখনো পর্যন্ত রেডি করতে পারিনি। মানে আমার রিলিজিয়াস মাইন্ডসেট এর যে 3rd বইটা আমার প্ল্যান ছিল যে এটা আমি একটু অর্থনৈতিক দিকটা নিয়ে করব। সো অনেকগুলো বই। শুধু ব্যাংকিং এর উপরে আমি ৮ টা ১০ টা বই আনিয়েছি। সো এই বইগুলো পড়ে আমার কাছে যে জিনিসটা মনে হলো যে সেখানে আমাদের আলেমরা যে ফতোয়া দেন সেটা হচ্ছে দলীয় সংগীত। মানে আহলে হাদিসের ফতোয়ার সাথে আমাদের কওমি আলেমদের ফতোয়া মিলে না। মানে কওমি আলেমরা যেটাকে বলবে হালাল, সেইটাকে আবার আহলে হাদিসরা বলতেছে হারাম। আবার আপনার ধরেন আহলে সুন্নাহর জামায়াতের ফতোয়া একরকম। আবার দেখা যাচ্ছে যে জামাতে ইসলামের ফতোয়া জামাত আবার ইসলাম। আরেক রকম। মানে আবার আপনি যদি আহমদিয়া মুসলিম জামাতের কাছে যান, তারাও কোরআন হাদিস দিয়েই বলতেছে। তাদের ফতোয়া আবার ভিন্ন। তো কথা হচ্ছে যেটা সেটা হলো আ এই যে ভিন্নতা, এইটা তার মানে কি এগুলো কোরআন হাদিস থেকে একটু ভিন্ন। মানে এখানে এসে দেখা যাচ্ছে যে বিভিন্ন বড়, বড় ইসলামিক স্কলার তাদের মতামত। এবং খুব পরিষ্কার দেখা যাচ্ছে যে আমরা যখন সুদ বিষয়ে মতামত দিচ্ছি আমাদের আলেমরা, তারা বর্তমান যে অর্থ ব্যবস্থা, সেই অর্থ ব্যবস্থাকে বিবেচনায় নিচ্ছেন না। যেমন ধরেন আপনি ফিকহি মাসালার কোরআন হাদিসের কথা যদি আমরা যাই, কোরআন হাদিসের বাইরেও
আমরা যদি ফিকহি মাসালায় যাই, কোরআন হাদিসের বিষয়গুলো আমি একটু সংক্ষেপে দেখাবো যে সুদ বিষয়ে কোরআনে কি বলা আছে। একদম পরিষ্কার আমরা বুঝতে পারব। এরপর হচ্ছে যেটা সেটা হলো আ কোরআন এবং হাদিস দিয়ে তো এখনকার যে ব্যাংক ব্যবস্থা, সে ব্যবস্থা সম্পর্কে কোনো কিছু আপনি ধারণা কল্পনাও করতে পারবেন না। কারণ সে সময়ের যে অর্থ ব্যবস্থা আর অর্থ ব্যবস্থা তার সাথে একদম আসমান জমিন তফাৎ। আসমান জমিন তফাৎ বলতেছি এ কারণে যে এখনকার যে অর্থ ব্যবস্থা, এই অর্থ ব্যবস্থার শুরু হয় হলো শিল্প বিপ্লবের পর থেকে। শিল্প বিপ্লবের পর থেকে এই যে ম্যাক্রো ইকোনমির যে কনসেপ্টটা সেটা আসছে। যে একদম এর আগে অর্থনীতি খুবই ক্ষুদ্র, ক্ষুদ্র অর্থনীতি ছিল। সো এখনকার যে অর্থ ব্যবস্থা, এখনকার যে ব্যাংক ব্যবস্থা এইটা আপনার কোরআন হাদিস নাজিলের সময় তো পরের কথা। এমনকি ইমাম আবু হানিফার সময়, এমনকি মোগল আমলে যখন ফাতুয়ায়ে আলমগীরি লেখা হয় তখনও এখনকার এই অর্থ ব্যবস্থা একেবারে অকল্পনীয় ছিল। সো এখনকার সময়ে এসে যখন আমাদের শায়করা ব্যাংক বিষয়ে ফাতুয়া দেন, যেমন কয়েকটা ইসলামী ব্যাংকের সাথে আমার কথা হয়। মানে কয়েকজন ইসলামী ব্যাংকারের সাথে। বলে যে ইসলামী ব্যাংক সিম্পলি কিছুই না। কয়েকজন সেলিব্রিটি শায়ককে নিয়ে ওনারা একটা কমিটি করেন এবং সেই কমিটি আসলে ব্যাংক পরিচালনা বিষয়ে কোনো পরামর্শ দেয় না এবং ব্যাংক তাদের কাছ থেকে কোনো ব্যাংকিং বিষয়ক পরামর্শ নেয়ও না। কারণ তাদের আসলে ব্যাংকিং বিষয়ে কোনো ধারণা নেই, ব্যাংক বিষয়ে তাদের আসলে পরামর্শ দেয়ারও নাই। তো ওনারা যেটা করেন সেটা হচ্ছে মাসিক ওনারা একটা মিটিং এ অ্যাটেন্ড করেন, ব্যাংকের জন্য দোয়া মোনাজাত করেন। আর ওনাদের জন্য একটা সম্মানী থাকে সেটা নিয়ে ওনারা চলে যান। এই ছাড়া উনাদের আসলে এখানে এই ইসলামী ব্যাংকে কোনো কাজ নেই। ইসলামী ব্যাংক নিয়েও আমরা পরে সুযোগ থাকলে একটু কথা বলব। সো আমি মূল আলোচনায় যাওয়ার আগে একটু ফখরুলের কাছ থেকে শুনবো যে একটু ফখরুলের কিছু স্টাডি যে এই যে এখনকার যে ব্যাংক ব্যবস্থা বা আমেরিকায় বাড়ি কেনার জন্য আমরা ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি কিনি। সো বাড়ি কেনা, বাড়ি ভাড়া নেয়া এই ২ টার মধ্যে যে পার্থক্য। একটা মানুষ ভাড়া নিচ্ছে। আর আপনি যদি সামর্থ্য থাকে তাহলে আপনি ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ি কিনলেন। এতে একজন গ্রাহক হিসাবে মানে একজন কনজিউমার হিসাবে সে কোনটাতে বেশি লাভবান হচ্ছে? আ ভাড়ায় নাকি বাড়িটা কেনায়? এবং এখন কেনাটাই যদি লাভবান হয় তাহলে সে ব্যাংক থেকে নিতে পারতেছে না। কারণ হচ্ছে ওই যে ধর্ম তাকে মাঝখানে এসে ব্যারিয়ার হয়ে দাঁড়াচ্ছে। ধর্ম তার জন্য আল্টিমেটলি এখানে যদি কেনাটা তার জন্য লাভবান হয় ব্যাংক থেকে ঋণ নিয়ে, তাহলে ধর্ম তার জন্য একটা বার্ডেন হয়ে দাঁড়াচ্ছে। ধর্ম তার জন্য একটা মানে এডিশনাল বোঝা হয়ে দাঁড়াচ্ছে। সো সেই জিনিসগুলো আমরা একটু দেখব। কারণ ফখরুল অবশ্য বাড়ি কিনছে। আ সো বাড়ি কেনার অভিজ্ঞতা আছে। আমিও কিছু শেয়ার করব পরবর্তীতে। আমার এক্সপেরিয়েন্স থেকেও বলব কিছু। সো সেই জিনিসগুলো একটু বিশেষ করে আমেরিকার বাস্তবতায় বাড়ি কেনা, গাড়ি কেনা ব্যাংক থেকে ঋণ নিয়ে এবং এই সাথে এই যে এই যে ব্যাংক ভিত্তিক যে অর্থ ব্যবস্থা সেটার একটু ইতিহাস ইতিবৃত্ত নিয়ে ফখরুল একটু বলেন। তারপর আমরা আরো একটু আলোচনায় যাব। থ্যাংক ইউ সজল ভাই। আমি হচ্ছে আমার আজকের আলোচনা ২ টা ভাগে ভাগ করার চিন্তা করছি। ফার্স্ট ভাগে হচ্ছে আলোচনা করব যে সুদ কাকে বলে? আমাদের ধর্মে যখন সুদ নিষেধ করা হয়, কি নিষেধ করা হচ্ছে? আসলে এখানে সুদ বলতে কি বোঝানো হয় এবং কিসেকে নিষেধ করা হচ্ছে? এটা হচ্ছে ফার্স্ট পার্টে। আর সেকেন্ড পার্টে আলোচনা করব হচ্ছে যে বর্তমান সময়ে যে ব্যাংকিং সিস্টেম, সেখানে যে সুদ প্রথা, সেই সুদ প্রথা আর যেটাকে নিষেধ করা হইছে এই ২ টা জিনিস ২ টা আইডিয়া এক কিনা? আচ্ছা, তো ১ম পার্টে হচ্ছে আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা স্ক্রিনটা মনে হয় স্টেজে আনতে হবে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা। সো আমাদের ধর্মে আমি গত কয়েকটা পর্বে পয়েন্টটা মেক করছি যে আমাদের ইসলাম ধর্ম বুঝতে হইলে অন্যান্য আমাদের আগের যেই ধর্মগুলো আসছে, যে পিপল অফ বুক আসছে, যেই নবীরা আসছেন, ওনাদের যে ধর্মগুলো আসছে, ওই ধর্মটা, ওই সিকোয়েন্সটা, ওই ক্রনোলজিটা খুব ইম্পোর্টেন্ট। কারণ ইসলাম ধর্ম মানে আকাশ থেকে টুক করে পড়ে নাই। এটা পড়ছে একটা কনটেক্সটে, একটা প্রেক্ষিতে, একটা সময়, একটা টাইম এন্ড প্লেসে। সো জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি, ইসলাম, এই ৩ টা ধর্ম, ৩ টা ধর্মের বই, ৩ টা ধর্মের ক্যারেক্টার, এগুলোর মধ্যে খুবই গভীর মিল পাওয়া যায়। ইসলাম ধর্ম যেহেতু অনেক পরে আসছে, ইসলাম ধর্মে যে কথাগুলো বলতেছে, যে প্রেক্ষাপটকে অ্যাড্রেস করা হচ্ছে, এই প্রেক্ষাপটটা বুঝতে হইলে এর আগেকার যে সময়গুলা বা সমসাময়িক সময়টা বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়টা কেমন ছিল, এটা বোঝাটা খুব জরুরি। তো আমরা দেখব যে জুডাইজমে যেটা ওল্ড টেস্টামেন্ট, যেটা যে তোরা, যেটা আমাদের তাওরাত যেটাকে বলা হয় আরকি, যে জিউইশ স্ক্রিপচার বেসিক্যালি। সো জুডাইজমের তাদের যে হোলি বুক, আমাদের যেটা কুরআন, খ্রিস্টানদের যেটা বাইবেল এবং জিউদের যেটা হচ্ছে তোরা বা আমাদের ধর্মের দৃষ্টিতে তাওরাত, সেইখানে এই সুদ বিষয়টা নিয়ে কি বলা আছে। এবং আরেকটা জিনিস এই পয়েন্টও মেক করছি আগের পর্বে আলোচনা করতে গিয়ে, যে মানে জুজ এবং ক্রিশ্চিয়ানিটির মানে বেসিক্যালি আই উড সে প্রবাবলি 50 থেকে 60% একদম হুবহু আমাদের ধর্ম হচ্ছে ইদার পিক করছে বলতে পারেন, অথবা একটা মিল আছে। তো এখন আমরা জুডাইজমে যদি দেখি, দেখেন জুডাইজমে যে আমরা যে সাদাকা বলি, আরবিতে সাদাকা মানে হচ্ছে দান করা।
আমাদের ধর্মে ইভেন আপনার লোন জিনিসটাকে দান হিসেবে দেখার ব্যাপারও এনকারেজ করা হয়, যে কেউ যদি আপনার কাছ থেকে লোন নেয়, আপনি তার কাছ থেকে কোনো ইন্টারেস্ট ছাড়া তাকে আবার তাকে এটা দিবেন আর কি। যখন তার কাছ থেকে ফেরত নেবেন, কোনো ইন্টারেস্ট নেবেন, এটা একটা সাদাকা হিসেবে করতেছেন, একটা জাস্ট রাইচাসনেস। এই সাদাকা ওয়ার্ডটা কিন্তু হিব্রু ভাষা থেকে আসছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে সাদাকা। এবং জুডাইজমের ওল্ড টেস্টামেন্টে এই সুদ সম্পর্কে যেসব কথাবার্তা বলা আছে, যে দেখেন এখানে when you lend money to, এখানে একটু ভাইয়া ইন্টারাপ্ট করি। এটা হচ্ছে যে আপনি যেটা করতেছিলেন যে সাদাকার যে ইস্যুটা, এটা হচ্ছে হিব্রু থেকে আসছে। এই জিনিসটা আসলে এরকম না। এখানে এই জিনিসটা হচ্ছে এরকম যে কতগুলা সেমিটিক ল্যাঙ্গুয়েজ আছে, আরবি, তারপর হচ্ছে হিব্রু, তারপরে আরামাইক। তো এদের সবগুলারই একটা আদি মানে আছে, আদি রূপ আছে। সেই আদি রূপটার নাম হচ্ছে আপনার আকাদিয়ান ল্যাঙ্গুয়েজ। তো ওই আকাদিয়ান ল্যাঙ্গুয়েজের থেকে আসলে এই সবগুলো আসছে, তো সেজন্য এই একই শব্দগুলো ওই সবগুলো সেমিটিক ল্যাঙ্গুয়েজে ইউজ হয়। রাইট, আরবি ভাষায় এটা একটা সেমিটিক ভাষা, হিব্রু ভাষা এটা একটা সেমিটিক ভাষা, আরবি কালচার, আরব কালচার, হিব্রু কালচার, এগুলো সব হচ্ছে সেমিটিক। আপনারা ধরেন যে সেমিটিক কালচার লিখে যদি সার্চ দেন বা সেমিটিক ভাষা লিখে যদি সার্চ দেন, তখন দেখবেন যে ওই অঞ্চলের ইসরায়েলাইট যে অঞ্চলটা, ওই অঞ্চলের আশেপাশে যত ভাষা, যত কালচার, এগুলো সবকিছু সেমিটিক। এগুলো ইটোমোলজিক্যালি, অরিজিনালি এগুলো সব একটা অরিজিন থেকে উঠে আসছে। সো আলভি যে কথাটা বললো সেটা ইয়েস, কারেক্ট কথা, যেগুলো সবই সেমিটিক অরিজিন থেকে উঠে আসছে। সো ওই সেন্সে ইয়েস, আপনি স্ট্রিক্টলি বলতে গেলে যে আরবি ওয়ার্ড সাদাকা, হিব্রু ওয়ার্ড সাদাকা এসেনশিয়ালি একই জিনিস বেসিক্যালি, যেহেতু এগুলো সবগুলা সেমিটিক ল্যাঙ্গুয়েজ, আরবি হিব্রু দুটোই সেমিটিক ল্যাঙ্গুয়েজ। তো এই যে জিনিসটা আমরা এখানে দেখি যে কি বলে ওল্ড টেস্টামেন্টে হচ্ছে কি বলা হচ্ছে সুদের ব্যাপারে, দেখেন এখানে মানুষকে কিভাবে নিষেধ করা হচ্ছে, যেটা আমাদের ধর্মেও করা হয়েছে। এখানে একটা ইন্টারেস্টিং প্যাটার্ন আপনারা দেখতে পাবেন, যে যখন জুডাইজমের কালচারে যখন ইয়েকে নিষেধ করা হয়, সুদকে নিষেধ করা হয়, খুব একটা কড়া ভাষা ব্যবহার করা হয় না। ক্রিশ্চিয়ানিটির সময় যখন নিষেধ করা হয়, তখনও খুব একটা কড়া ভাষা নিষেধ করা হয় না। আমাদের ধর্ম, ইসলাম ধর্ম যখন আসে, তখন হঠাৎ করে ভাষাটা খুব কড়া হয়ে যায়, যে সুদ যে নিবে সে হচ্ছে আল্লাহর সাথে হচ্ছে যুদ্ধ ঘোষণা করতেছে, এই ভাষাগুলা। ওকে, এটার পেছনে একটা কারণ আছে। তো আপনি যে এখানে আমরা যদি দেখি যে ভাষাগুলো দেখেন, যে when you lend money to any of my people even to the poor they shall not কি বি, এখানে নাই, যেখানে ভালো করে কথা আছে, এই যে এখানে take though no interest of him or increase, কোন ধরনের সুদ দিবা না যখন কাউকে টাকা দিবা, অথবা বাড়াবা না সেটা পরিমাণ ফেরত নেওয়ার সময়, but fear the God, thy God, খোদাকে ভয় পাও, that thy brother may live, দিয়ে এসব কথাবার্তা, এবং they shall not give him thy money upon interest, এই যে কোনো ইন্টারেস্ট জানি না নেই, এই ব্যাপারে নিষেধ করা হচ্ছে। তারপর এখানে বলা হচ্ছে যে যখন তুমি তোমার ভাইকে কোনো টাকা পয়সা ধার দিবা, তখন এরকম ইন্টারেস্ট নিবা না। এগুলো বলা হয়েছে, এগুলো ইহুদি ধর্মে বলা হয়েছে, ইহুদি ধর্মে, হ্যাঁ, খুবই মোলায়েম ভাষায়, খুব কড়া। আমাদের ইসলাম ধর্ম তত কড়া ভাষায় বলা হচ্ছে না। তারপর এখানেও বলা হচ্ছে, এগুলো সব বেসিক্যালি যে আপনারা চাইলে পরে নিয়েন, আমি আর এখানে সময় নষ্ট না করি। বেসিক্যালি জুডাইজমে হইতেছে ওল্ড টেস্টামেন্টে খুব হালকা। এবং এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার বোঝার, যে ওল্ড টেস্টামেন্ট কিন্তু খুবই গ্রাফিক। ইভেন খ্রিস্টিয়ানরা ওল্ড টেস্টামেন্টকে হচ্ছে তাদের নিজস্ব ধর্মের গ্রন্থ হিসেবে স্বীকার করতে এম্বারেসড হয়। কারণ আমাদের ধর্মে যেরকম শরিয়া লতে বলা হয় হাত কেটে ফেলতে হবে, কলা কেটে ফেলতে হবে, মানে নানা রকম এখনকার স্ট্যান্ডার্ডে খুব গ্রাফিক ডেসক্রিপশন, ওল্ড টেস্টামেন্টের দ্বিগুণ তিনগুণ ছিল অবস্থা, ভয়াবহ। তো সেই ওল্ড টেস্টামেন্টে যেখানে খুবই কড়া ভাষা ব্যবহার করা হয়েছে সকল আইন কানুনের ক্ষেত্রে, শরিয়া ল বলতে পারেন, সেইখানে হইতেছে সুদের ব্যাপারে খুবই মোলায়েম ভাষা ব্যবহার করা হইতেছে। এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস। আচ্ছা, এবার আমরা যদি ক্রিশ্চিয়ানিটিতে আসি, ক্রিশ্চিয়ানিটি এরকম বহু আছে, আমি জাস্ট সার্চ দিয়ে 2-3টা খুঁজে বের করে এখানে অ্যাড করছি। ক্রিশ্চিয়ানিটি দেখেন কিভাবে না করা হচ্ছে, ইউ শ্যাল নট ল্যান্ড হিম ইয়োর মানি ফর ইউজারি। এই যে ইউজারি কথাটা খুব ইম্পর্টেন্ট। কোনটা সুদের ইংরেজি হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইউজারি, একটা হচ্ছে ইন্টারেস্ট, যেটা আরবিতে বলে রিবা, আর অন্যান্য ভার্সন আছে, এগুলো সজল ভাই টাচ করবেন। সো এখানে আপনারা খেয়াল করেন, এখানে ইউজারি ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে, ইন্টারেস্ট ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে না। যদিও বা ইন্টারেস্ট ওয়ার্ড ইউজ করা হয়ে থাকে, এটা কিন্তু মিন করতেছে ইউজারি। এই সময়ে যত ইন্টারেস্ট ওয়ার্ড ইউজ করা হবে, আপনারা বুঝে নেবেন যে এখানে আসলে ইন্টারেস্ট বলতে ইউজারি মিন করা হচ্ছে না। ইউজারিটা কি, এটা একটু পরে আলোচনা করব। সো এখানে ক্লিয়ারলি বলতেছে, ইউ শ্যাল নট ল্যান্ড হিম ইউর মানি ফর ইউজারি নর ল্যান্ড হিম ইউর, ওকে। তারপর বাইবেলের আরেক জায়গাতে বলতেছে যে বাট ইউ হ্যাভ অ্যান এনিমি, ডু গুড হোপিং নিয়ারবাই এন্ড ইউ শ্যাল, ওকে গ্রেট। কোথায় বলতেছে এখানে ইউ শ্যাল, কই এখানে কোথায় বলতেছে, ওই যে ডু গুড এন্ড ল্যান্ড, যেখানে ল্যান্ড মানে টাকা ধার দেয়া, হ্যাঁ, তার মানে হচ্ছে তুমি টাকা ধার দাও, টাকা ধার দেওয়াকে এনকারেজ করা হইতেছে, এবং এটা তুমি যদি টাকা ধার দাও তুমি রিওয়ার্ড পাবা, যেটা আমাদের সাদাকা বেসিক্যালি আইডিয়াটা। আচ্ছা, তারপর বলতেছে যে ইফ ইউ ল্যান্ড মানি টু মাই পিপল, টু দ্য পুয়ার অ্যামাং ইউ, ইউ আর নট টু অ্যাক্ট অ্যাজ আ ক্রেডিটর টু হিম, মানে বেসিক্যালি ইউ শ্যাল নট চার্জ হিম ইন্টারেস্ট, তুমি তাকে কোনো ধরনের ইন্টারেস্ট চার্জ করবা না। ওকে, সো ক্রিশ্চিয়ানিটি তো আমরা দেখতেছি খুব মাইল্ড ভাষা এগুলো না করা হচ্ছে। নাও আমাদের ধর্মে যখন আসবে, ইসলাম ধর্মে তো খুবই কড়াভাবে নিষেধ করা হয়েছে। না, এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই ক্রনোলজি থেকে যেটা আমরা বুঝতে পারতেছি বা দেখতে পাচ্ছি, যে এই সুদ জিনিসটা খুব ভয়াবহ রূপ ধারণ করে না সেই সময়টাতে, জুডাইজমের সময়, ক্রিশ্চিয়ানিটির সময়টাতে। এটা আরো পরে আমাদের ইসলাম ধর্ম যখন আসে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসছেন জিসাস ক্রাইস্টের 600 বছর পর। এই 600 বছর সময়ে এই জিনিসটা ভয়াবহ আকার ধারণ করছে, এই সুদ প্রথাটা।
এটা হচ্ছে এটা আমি একটা এই যে পেপার থেকে রিসার্চ পেপার থেকে এটা হচ্ছে রেট্রোস্পেক্টিভস ফ্রম ইউজারি টু ইন্টারেস্ট। আমি এখানে একটু পেপারটা দেখাই, আপনারা চাইলে পরে গিয়ে দেখতে পারবেন। এই পেপারটার কথা বলতেছি। এই যে যিনি হচ্ছেন অথর, উনি হইতেছে ইউনিভার্সিটি অফ শিকাগোর অথর। ইউনিভার্সিটি অফ শিকাগো অবশ্যই জেনে থাকবেন, পৃথিবীর খুব টপ ইউনিভার্সিটির একটা। পৃথিবীতে সর্বপ্রথম যখন নিউক্লিয়ার রিঅ্যাক্টর আবিষ্কার হয়, এটা ইউনিভার্সিটি অফ শিকাগোতে। এটার নাম হচ্ছে শিকাগো পাইল 1 রিঅ্যাক্টর, 1942 সালে। ওয়ার্ল্ডের খুব টপ ইউনিভার্সিটি, খুব ভালো মানের কাজ হয় আর কি এখানে। সো এই ফ্যাকাল্টি উনি হচ্ছে ওই ইউনিভার্সিটির, এটা খুব সুন্দর করে এখানে ইউজারি, এই যে কথাটা আমি বললাম আপনাদেরকে যে ইউজারি এবং ইন্টারেস্ট দুইটা কিন্তু ভিন্ন আইডিয়া। সো এখানে বলতেছেন উনি যে আমরা রেট্রোস্পেক্টিভস, আমরা পেছনে ফিরে যদি তাকাই তাহলে ইউজারি থেকে ইন্টারেস্ট এই আইডিয়াতে কখন আসলাম আমরা, এই জিনিসটা নিয়ে তার পুরো ডিটেইলস আলোচনা করে। আমি এখান থেকে কয়েকটা জিনিস জাস্ট কোট করবো এই পেপারটা থেকে। ওকে, সো আমরা যদি ফিরে আসি এখানে, এই লাইনটা আমি নিচ্ছি ওই পেপারটা থেকে। ক্যানন ল ইন দ্য মিডল এজেস ফরবেড ইউজারি। এই ইউজারি প্রথাটাকে, সুদ প্রথা, আমরা যেটাকে সুদ বলতেছি এখন বেসিক্যালি, এই সুদ প্রথাটাকে, এটাকে হইতেছে মিডল এজে হইতেছে নিষিদ্ধ করা হয়েছে। কে নিষিদ্ধ করছে? ক্যানন ল। ক্যানন ল কিন্তু খ্রিস্টান ধর্মের শরিয়া ল বেসিক্যালি। এই যে এখানে বলতেছে গভর্নিং দ্য ক্যাথলিক চার্চ। ক্যাথলিক চার্চের যে ল, কাইন্ড অফ শরিয়া ল আপনি বলতে পারেন, এটাকে বলা হয় ক্যানন ল। এই ক্যানন ল মিডল এজের সময় ইউজারি প্রথাটাকে নিষিদ্ধ করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জিসাস ক্রাইস্ট মারা যাওয়ার পর 600 বছর পর ইসলাম ধর্ম এসে সুদকে নিষিদ্ধ করলো, খুব কড়া ভাষায় কথাবার্তা বললো। যে ক্রিশ্চিয়ানিটি আগে খুব হালকা সহজ ভাষা ব্যবহার করছে, সেই ক্রিশ্চিয়ানিটিতেও তো দেখা যাচ্ছে মিডল এজের সময়টাতে এসে নিষিদ্ধ করতেছে সুদকে। এবং এখানে আমি উইলিয়াম শেক্সপিয়ার, এটা খুবই একটা ফেমাস নাটক আর কি বেসিক্যালি, অ্যাক্ট দ্য মার্চেন্ট অফ ভেনিস, নাম শুনছেন আপনারা হয়তো। এখান থেকে আমি জাস্ট একটা লাইন পিক করতেছি, আপনারা এটা পড়লে বুঝবেন যে তখনকার প্রথাটা কি ভয়াবহ অবস্থা ছিল, এটার একটা ধারণা পাবেন। ইফ ইউ রিপে মি নট অন সাচ এ ডে, তুমি যদি আমাকে অমুক দিন অমুক সময় অমুক স্থানে আমার টাকা আমাকে ফেরত না দাও সুদসহ, তাইলে আমি হচ্ছে ইকুয়াল পাউন্ড অফ ইউর ফেয়ার ফ্ল্যাশ, আমি তোমার শরীর থেকে গোস্ত কেটে নিব ইকুয়াল পাউন্ড। ওজন অনুপাতে বলতেছে। কেন ওজন অনুপাতে বলতেছে? কারণ তখন মুদ্রা টুদ্রা দিয়ে লেনদেন হইতো। তো তুমি যে পরিমাণ মুদ্রা আমাকে দেওয়ার কথা, সেই পরিমাণ মুদ্রার ওজনে আমি তোমার গা থেকে গোস্ত কেটে নিব, এবং তোমার গায়ের যে জায়গা থেকে ইচ্ছা হবে আমার, তোমার বডি পার্টে যেখান থেকে আমার মন চাইবে আমি সেখান থেকে কেটে নিব। সো বুঝতে পারতেছেন যে টাকা ধার দেয়া, সেই টাকা ধার ফেরত নেওয়াটা কি পরিমাণ ভয়াবহ একটা কালচার সেই সময় বিরাজ করতো। সো এই ঘটনাটা তাহলে আমরা দেখতে পাচ্ছি ইসলাম ধর্ম যখন জিসাস ক্রাইস্ট আসছে তখন থেকে শুরু করে এই জিনিসটা ভয়াবহ আকার ধারণ করতে শুরু করছে, এবং মিডল এজ আস্তে আস্তে জিনিসটা মারাত্মক ভয়াবহ রূপ ধারণ করে ফেলছে। ওকে, তাহলে এখন আমরা বুঝি যে ইন্টারেস্ট এবং ইউজারের পার্থক্যটা কি, যেটা আমি একটু আগে রিসার্চ পেপারে দেখাইলাম যে ফ্রম ইউজারি টু ইন্টারেস্ট। ইউজারি একটা কালচার ছিল, সেইখান থেকে আমরা ইন্টারেস্ট কালচারে ঢুকছি। ইন্টারেস্ট কালচারটা হচ্ছে ব্যাংকের কালচার। এই যে আমরা এখন ব্যাংকে যে ইন্টারেস্ট লেনদেন করি, এটা হইতেছে একটা রিলেটিভলি মডার্ন আইডিয়া। আর ইউজারি যে জিনিসটা, এটা হইতেছে যে আগেকার যে আইডিয়াটা, সেই আইডিয়াটা। আমি অ্যাকচুয়ালি এই জিনিসটা আগে দেখানো উচিত, এই যে এই জিনিসটা এখানে, হোয়াট রিয়েলি ইজ ফরবিডেন। হ্যাঁ, ইন্টারেস্ট আর ইউজারির এখানে ডিস্টিংশনটা একটু করে ফেলি এখানে। যে আপনারা দেখেন ইন্টারেস্টের কি ডেফিনেশন, এটা হচ্ছে ইউনিভার্সিটি ক্যামব্রিজ ডিকশনারি ডেফিনেশন। মানি দ্যাট ইজ চার্জড বাই এ ব্যাংক অর আদার ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন ফর লেন্ডিং মানি। বেসিক্যালি আপনি ব্যাংক থেকে যখন টাকা নেন তখন সে আপনাকে কিছু একটা ইন্টারেস্ট চার্জ করে, কি রকম পার্সেন্ট, 4 থেকে 6% এরকম। 7% হচ্ছে যদি ইনফ্লেশন হয়, মোটামুটি 17% ব্যাংক আপনাকে দেয়। ওকে, আর ইউজারি যে জিনিসটা বললাম, যেটা নিষেধ করা হচ্ছে, যেটা আমাদের ধর্মে নিষেধ করা হয়েছে, যেটা ক্রিশ্চিয়ানিটিতে নিষেধ করা হয়েছে, যেটা একটা ভয়াবহ রূপ ধারণ করছে আমরা দেখতে পেলাম, সেটাতে আপনারা দেখেন ইন্টারেস্ট রেট কত, 390%। কোথায় 4 থেকে 6% বা 7, 8, 10%, আর কোথায় 400%। আপনারা পার্থক্য দেখতেছেন আকাশ পাতাল কাকে বলে। এবং এটা শুধু 400% না, এটা আসলে 1000%। এটাও আমি আপনাদেরকে একটু পর আরেকটা জায়গা থেকে দেখাবো। ইভেন এই ইউজারি প্রথা তো এখন নাই, উঠে গেছে। এই উঠে যাওয়ার পরও এখনো এই ইউজারি প্রথা আছে, আমেরিকাতে আছে, এবং এটা আমেরিকার আইন দ্বারা সরকার স্টেট এটাকে ডিফাইন করে যে কি পরিমাণ ইন্টারেস্ট তুমি নিতে পারবা। কারণ এই যখন নিষিদ্ধ করার আলোচনাটা উঠছে, এই জিনিসটাকে নিষিদ্ধ করার আলোচনা উঠছে আমাদের ধর্মে, খ্রিস্টান ধর্মে, সকল সময় এই জিনিসটাকে, এই যে 400% ইন্টারেস্ট, একটা ক্রেজি অ্যামাউন্টে হচ্ছে ইন্টারেস্ট, বেসিক্যালি একটা রিপ্রেসিভ অপারেসিভ সিস্টেম যেটা। এখানে আমরা এই যে ডেফিনেশনটা তাহলে এখন দেখি, ইন্টারেস্ট বেসিক্যালি হইতেছে আপনি যে কোনো এক্সট্রা মানি, আপনি আজকে ব্যাংক থেকে 100 টাকা নিচ্ছেন, আপনি 1 বছর পর 107 টাকা পাচ্ছেন, এই যে 7 টাকা এক্সট্রা পাচ্ছেন, এটা ইন্টারেস্ট পাচ্ছেন। সো এনি এক্সট্রা মানি ইজ ইন্টারেস্ট। কিন্তু শুধু এক্সট্রা মানি হইলে সেটা ইউজারি না, ইউজারি হইতেছে আনফেয়ারলি হাই রেটস অফ ইন্টারেস্ট। এই ইন্টারেস্টটা একটা ক্রেজি লেভেলের হইতে হবে, যেটা আমরা দেখলাম 400%, 1000%, এই টাইপের। আপনি যখন পে ব্যাক করবেন খুবই একটা লার্জ অ্যামাউন্ট। তাইলে এখন আপনার কাছে আমার প্রশ্ন, এটা যদি ইন্টারেস্ট এবং ইউজারের আইডিয়া হয় বা পার্থক্য হয়, আমরা যদি বুঝি যে ইন্টারেস্ট একটা ফেয়ার ট্রানজাকশন, এখানে আনফেয়ার কিছু হচ্ছে না, একটা ফেয়ার ট্রানজাকশন। এখানে আমরা বেসিক্যালি টাইম ভ্যালু অফ মানি বা ইনফ্লেশনকে অ্যাড্রেস করার চেষ্টা করতেছি। এটা আমরা সবাই জানি, সবাই বুঝি যে সময়ের সাথে সাথে টাকার ভ্যালু কমে। সো ওই ভ্যালু কমাটাকে আমরা অ্যাড্রেস করতেছি ইন্টারেস্ট আইডিয়া দ্বারা। ইটস সিম্পলি একটা ফেয়ার ট্রানজাকশন। ইউজারি অন দ্য আদার হ্যান্ড, এখানে টাইম ভ্যালু অফ মানিকে অ্যাড্রেস করা হচ্ছে না, এখানে আনফেয়ারলি হাই রেটে টাকা হইতেছে আপনি আদায় করতেছেন কারো কাছ থেকে ধার দিয়ে ফেরত নেওয়ার সময়। এখন আমি তাহলে আপনার প্রতি আমার প্রশ্ন যে 1000 টাকা আমি যদি আজকে আপনাকে দেই, 1000 টাকা দিলাম, আপনি 50 বছর পর আমাকে 30,000 টাকা ফেরত দিবেন।
আমি আপনাকে 1,000 টাকা দিয়ে বললাম, আপনি আমাকে 50 বছর পর 30,000 টাকা ফেরত দিবেন, এবং 100 বছর পর 10 লাখ টাকা ফেরত দিবেন। মাত্র 1,000 টাকা আমি আপনাকে দিছি, 10 বছর পর আপনি আমাকে 10 লাখ টাকা 100 বছর পর ফেরত দিবেন। এম আই বিং আ ইউজার? আমি এটার মাধ্যমে আমি আপনার সাথে ইউজারই প্র্যাকটিস করতেছি কিনা, আমি আপনার সাথে অনৈতিক কোনো কিছু প্র্যাকটিস করতেছি কিনা, আপনার কি মনে হয়? আপনি মনে মনে ভাবতে থাকেন। আচ্ছা, তারপর সেকেন্ড পেজে আসি। আমি ব্যাংক থেকে টাকা ধার নিয়ে একটা বাড়ি কিনছি। এটা লিটারাল, আমি আমার এখন যেই বাড়িতে বসে কথা বলতেছি সেই বাড়ি এই দাম। তো এবং আমি যেই রেটে, ইন্টারেস্ট রেটে কিনছি, সেই ইন্টারেস্ট রেটই আমি এখানে ইউজ করছি। করার পর আপনি দেখেন 30 বছর পর আমার এই বাড়ির দাম এখন হচ্ছে 3 কোটি টাকা, বাংলাদেশের টাকায় মনে করেন। যেই বাড়ির দাম এখন 3 কোটি টাকা, আমি যখন ব্যাংকে পুরা বাড়ি পে অফ করব 30 বছর 30 ইয়ার ফিক্সড রেটে, এই বাড়ির দাম আমি ব্যাংকে পে করতেছি 20 কোটি টাকা। এইটা হইতেছে এই গ্রাফ, এই হারে ইন্টারেস্ট দিতে দিতে এই পরিমাণ আমি ইন্টারেস্ট দিব ব্যাংকে। বেসিক্যালি আমি 3 কোটি টাকার বাড়ি হইতেছে 20 কোটি টাকা দিচ্ছি, এবং এর মধ্যে হইতেছে 12 কোটি টাকায় আমি শুধু ইন্টারেস্ট দিচ্ছি, শুধু ইন্টারেস্ট। তাইলে আপনার কাছে কি মনে হয় যে ইজ দ্য ব্যাংক বিং আ ইউজার হিয়ার? এই ব্যাংক আমার সাথে কোনো অন্যায় কর্মকাণ্ড করতেছে কিনা, আমার সাথে খুব উচ্চ হারে কোনো সুদ আমার কাছ থেকে আদায় করতেছে কিনা? আপনার উত্তর যদি হয় যে ইয়েস, আপনার উত্তর রং। ওকে ভাই আমার তাহলে এবার আমরা দেখি। হ্যাঁ ভাই আমার যেমন হয় আপনি একটু সংখ্যাতে একটু উল্টাপাল্টাই হয়ে গেছে। ওকে হ্যাঁ বলো। বিকজ হ্যাঁ আমার মনে হয় আপনি ভাই করছিলেন যে আপনার অরিজিনাল প্রাইস হচ্ছে কত 3 crore, তাই না? আর হচ্ছে ইন্টারেস্ট হচ্ছে এডিশনাল ইন্টারেস্ট রেট কত? ইন্টারেস্ট টোটাল আসতেছে 30 বছরে 11 কোটি টাকা। না, সকলের ইন্টারেস্ট রেট কত? ইন্টারেস্ট রেট এটা অবশ্য অন্য প্রশ্ন। আচ্ছা, মানে ইন্টারেস্ট রেট হচ্ছে, আমি এখন তো কোভিডের সময় অবস্থা খুবই খারাপ যাচ্ছে, এখানে একটু ব্যাকগ্রাউন্ড যারা জানে তারা এটা রিলেট করতে পারবে, যে এমনিতে আপনি বাড়ি কিনলে ইন্টারেস্ট রেট আপনি 3% এর নিচে, যেমন আমি প্রথম যখন বাড়ি কিনছিলাম সাউথ ক্যারোলিনাতে, ওইটার সময় ইন্টারেস্ট রেট পাইছিলাম 2.86%, 2.86%, খুবই লো। আর এখন যখন কিনছি তখন ইন্টারেস্ট রেট হচ্ছে 30 বছরের জন্য ছিল 6.7% পাচ্ছিলাম। এটা কোভিডের কারণে এখন ইতিহাসে। হ্যাঁ, তো আমি হচ্ছে 30 বছর না নিয়ে 3.25 এ পাইছি আমি। রাইট। সো আমি এখন হচ্ছে আপনার 7-8 চলে গেছে, অথবা চলে 8 প্লাস। 8 প্লাস। হ্যাঁ। সো এটা হচ্ছে আমেরিকার ফেডারেল ব্যাংক হইতেছে এটাকে কন্ট্রোল করতেছে, কারণ এর আগে এই কোভিড এর কারণে যে ইনফ্লেশন দেখা দিছে, এরকম একটা ইনফ্লেশন আমেরিকাতে দেখা দিছিল 1970s 80s এর দিকে। সো তখন সরকার যেটা করছে, সরকার হচ্ছে ইনফ্লেশনের সময় কেটে গেছে ভেবে সরকার হইতেছে ইন্টারেস্ট রেট আবার আগের নরমাল জায়গায় নিয়ে আসছিল, আনার পর আবার একটা ইনফ্লেশন হয়ে ইকোনমি খুব মানে একটা মারাত্মক ধস পড়ছিল ইকোনমিতে। সো সেখান থেকে শিক্ষা নিয়ে এখন আমেরিকার ফেডারেল গভর্নমেন্ট এই ডিসিশন নিয়েছে যে কোভিড এর ইনফ্লেশনের কারণে যে ধাক্কাটা খাইছে, এই ধাক্কা থেকে উঠে আসার জন্য ইন্টারেস্ট রেট একবার সরকার বাড়ায়, একবার কমায়, একবার বাড়ায়, একবার কমায়, এবং এই জিনিসটা আগামী প্রায় 5-10 বছর কন্টিনিউ করবে আমেরিকান সরকার। সো এই কারণে আমি যখন বাড়ি কিনছি তখন জাস্ট ইন্টারেস্ট রেটটা কমে বাড়া শুরু করছিল, যে কারণে আমি হচ্ছে 6% পাচ্ছিলাম, যেটা এখন অজল ভাই বলেন আবার 8% চলে গেছে। ইট মেক সেন্স, কারণ আমি জানি আমি তখন রিসার্চ করেই দেখছিলাম, মানে বাড়ি কিনছি, যে আমি তখন দেখতেছিলাম যে রেটটা বাড়তেছে এবং এটা বাড়বে, বেড়ে আবার নামবে। সো এখন যেটা 8% আছে এটা হয়তো আবার নেমে 5% আসবে, কিন্তু আগের মতো 3% আগামী 5-7 বছরে নামবেন এটা মোটামুটি নিশ্চিত, যে রেট আমি পাইছিলাম, যে রেট সজল ভাই পাইছিল। সো এখন একটা ক্রেজি সময় যাচ্ছে আর কি। তো আমি হচ্ছে 30 বছর না নিয়ে আমি হচ্ছে 15 বছর নিছি। 15 বছর নেওয়া যেটা হচ্ছে যে 15 বছর নেওয়া যে ইন্টারেস্ট রেট হচ্ছে আমি পাচ্ছিলাম 6.7%, ওইটা পাইছি 5.35%। সো অনেক কম ইন্টারেস্ট পাইছি, কিন্তু আবার মান্থলি মর্টগেজ আমার প্রায় $3,000 মতো প্রতি মাসে চলে আসতেছে মর্টগেজের পেছনে। সো এখানে অনেক হিসাব কিতাব আছে, কিন্তু যে এখন আলভি কি বলতেছিল বলো তো? ও ভাই আপনি হচ্ছে যে আপনার অরিজিনাল প্রাইস কত, আর আপনি হচ্ছেন ইন্টারেস্ট এক্সট্রা কতটুকু করতেছিলেন, পে করতেছেন, এটা একটু ক্লারিফাই করেন। আচ্ছা, সো 3 কোটি টাকা হচ্ছে আমি আজকে যদি বাড়ির দাম 3 কোটি টাকা দিয়ে কিনি, এইকে হচ্ছে আমি প্রতি মাসে ধরেন কত আমার $2,500 আসে শুধু হইতেছে মর্টগেজ, অন্যান্য খরচ বাদ দিলে শুধু মর্টগেজ। সো $2,500 করে এবার আপনি হিসাব করেন যে $2,500 করে যদি আপনি প্রতি মাসে দেন, তাইলে হচ্ছে 30 বছর পর আপনি আসলে পে করতেছেন টোটাল $2 মিলিয়ন। এবং এই $2 মিলিয়ন মধ্যে আপনার হচ্ছে 113 মানে 1.13 মিলিয়নই আপনি শুধু সুদ দিতেছেন, শুধু সুদের পেছনে। এবং এই সুদটা যে ব্যাংক আদায় করে, এই আদায় করার সিস্টেমটা খুব ইন্টারেস্টিং। ওরা যেটা করে, যেমন এখন আমি প্রতি মাসে যে $2,500 করে মর্টগেজ দিতেছি, এই $2,500 কিন্তু একটু ইন্টারাপ্ট করি, এটা কিন্তু ভাই মনে হয় মিলিয়ন না, 113,574 এটা মিলিয়ন না মনে হয়, মোস্ট লাইকলি নট। না মিলিয়নই তো দেখতে পাচ্ছি, মিলিয়নে মেক সেন্স, মিলিয়নই তো হবে, মিলিয়নই হবে, কারণ হ্যাঁ অলরেডি এটা তো 1/3 অফ এ মিলিয়ন, 300,000 1/3 অফ এ মিলিয়ন না। আচ্ছা হ্যাঁ, সো মেক সেন্স, এমনই হবে। সো এখন আমরা ব্যাংকে যে সুদটা দিই, ব্যাংক যেভাবে টাকাটা কেটে রাখে, এটা খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে যে আমি এখানে আবার অন্য হিসাব চলে আসবে, বাট এটা বোঝার একটা ইন্টারেস্টিং জায়গা আছে। সেটা হচ্ছে, মনে করেন আপনি ভাবলেন যে আমি 10 বছর ব্যাংকে হইতেছে পে করলাম, পে করার পর এবার আমি হইতেছে
পুরা টাকাটা পে করে দিব। আমি 10 বছর হইতেছে মান্থলি মর্টগেজ রেট পে করে গেলাম। 30 বছর আমি পে করার কথা, কিন্তু আমি 30 বছর না, আমি 10 বছর পর পুরা টাকা ব্যাংকে পে করে দিব। তাইলে কিন্তু আপনি এক হিসেবে আসলে ঠকবেন বলা যায় কিনা, কারণ ব্যাংক শুরুর দিকে আপনি যত টাকা দিচ্ছেন সে ইন্টারেস্ট কেটে নিচ্ছে। এই যে ধরেন আপনার ইন্টারেস্ট হ্যাঁ, আপনার ইন্টারেস্ট টোটাল 20-30 বছরে আসতেছে হোয়াট এভার অ্যামাউন্ট। আপনি যে প্রথম মাসে $2,500 মর্টগেজ দিলেন, এই $2,500 থেকে মাত্র $500 আপনার বাড়ির দামের পেছনে যাবে, আর $2,000 যাবে ইন্টারেস্টের পেছনে। তারপরের মাসে যখন দিবেন তখন রাইট, শুরু দিকে ইন্টারেস্টটা কাটতে থাকে। সো আপনি হইতেছে প্রথম আই ডোন্ট নো লাইক 5 বছর বা 10 বছর খালি ইন্টারেস্ট পে করে যাবেন। আপনি বাড়ির দাম এখনো পে করা শুরুই করেন নাই। or maybe 15 years 20 years তারপর গিয়ে হইতেছে আপনি বাড়ির দাম পে করা শুরু করবেন। তো যাই হোক, তো তাইলে এখন আপনার এগুলো শুনলে মনে হইতেছে ব্যাংক মারাত্মক একটা হইতেছে খুবই ভয়াবহ সুদী সিস্টেম, এবং সে আপনার সাথে বিশাল অন্যায় অত্যাচার করতেছে। আসলে করতেছে না, সেই জিনিসটা হচ্ছে এখন একটু দেখাবো, বাকিটা আমার সেকেন্ড পার্টে আলোচনা করবো। ওকে, সো আমি তাহলে আপনার দুইটা প্রশ্ন করলাম। একটা হচ্ছে যে আমি আপনাকে 1,000 টাকা এখন দিয়ে যদি 50 বছর পর 30,000 টাকা আপনার কাছ থেকে নেই, আমি আপনার সাথে জোর জবরদস্তি সুদী কাজ কারবার করতেছি কিনা, এবং যদি 100 বছর পর 1,000 টাকার বিনিময়ে 10 লক্ষ টাকা নেই, আমি আপনার সাথে জোর জবরদস্তি সুদী কারবার করতেছি কিনা? করতেছি না। ব্যাংক করতেছি কিনা? ব্যাংকও করতেছে না। ওকে, নাও হোয়াট ইজ ইন্টারেস্ট? ইন্টারেস্ট এই টার্মটা, এই ওয়ার্ডটা হইতেছে মিডিয়েভাল ল্যাটিন একটা ওয়ার্ড, ইন্টারেস, এখান থেকে আসছে। বেসিক্যালি এটার মানে হচ্ছে ইন্টার মানে তো আমরা জানি বিটুইন, যেমন ইন্টারমিশন, সিনেমার মাঝখানে অংশটাকে বলে ইন্টারমিশন, অথবা ইন্টারমিডিয়েট, আপনার হাই লো দুইটার মাঝখানেটাকে আমরা বলি ইন্টারমিডিয়েট। সো ইন্টার মানে হচ্ছে মাঝামাঝি বেসিক্যালি। সো ইন্টারেস্টের ইন্টার মানে হচ্ছে দুইটা সময়ের মাঝামাঝি বেসিক্যালি, লাই ইন বিটুইন, দুইটার মাঝামাঝি। নাও এই দুইটা সময় বলতে কি বুঝায়? একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে ফিউচার। আপনি আজকে প্রেজেন্টে টাকা এবং ফিউচারে টাকার যে ভ্যালু, এই দুইটা সময়ের মাঝখানে টাকার ভ্যালুর যে হেরফের হয়, যেটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি, এটাকে বেসিক্যালি আপনি মানে এটাকে সরাসরি ইন্টারেস্ট বলা যায় না। ইন্টারেস্ট রেট হচ্ছে আর, এটা এখানে যেটা এটা হচ্ছে ইন্টারেস্ট রেট, রাইট? আর হচ্ছে ইন্টারেস্ট রেট, শুধু ইন্টারেস্ট না, ইন্টারেস্ট রেট একটা হার। আর টাইম ভ্যালু মানি অফ মানি, এটা একটা থোক সংখ্যা, একটা স্কেলার আপনি ভাবতে পারেন। যাই হোক, সো তাইলে হচ্ছে এখানে, এবং এই ওয়ার্ডটা দেখেন, ইন্টারেস্ট ওয়ার্ডটা হইতেছে অ্যাপিয়ার করছে মিডল এজে 1150 থেকে 1500 সময়। তার মানে আমরা দেখতেছি ইউজারি যে আইডিয়াটা, যে একটা অপ্রেসিভ রিপ্রেসিভ সিস্টেম ছিল, এইটা ছিল সেই জুডাইজমের সময়ে, ক্রিশ্চিয়ানিটির সময়ে এত ভয়াবহ আকার ধারণ করে নাই। ইসলাম যখন আসছে তখন ইসলাম ধর্মের আইন কানুন থেকে আমরা বুঝতেছি তখন জিনিসটা খুব ভয়াবহ আকার ধারণ করছে। মিডল এজে আমরা এসে দেখতেছি যে এইটা ক্রিশ্চিয়ানিটিতে বাইবেলে খুব মোলায়েম ভাষা ব্যবহার করছে, সেই জিনিসকে ব্যবহার করে অলরেডি চার্চ থেকে শরিয়া ল দাঁড় করানো হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে সুদী কারবারকে। তার মানে আপনি বুঝতে পারতেছেন এটা কিন্তু ইসলাম ধর্মের ইউনিক কোনো আইন না, এটা একটা কালচারাল ইস্যু ছিল সেই সময়। সেই কালচারাল ইস্যুটাকে অ্যাড্রেস করা হচ্ছে। সেই কালচারাল ইস্যু যদি এখনো থাকে, এখনো বিরাজ করে, তাহলে সেই আইন এখনো প্রযোজ্য। সেই কালচারাল ইস্যু যদি এখন বিরাজ না করে, তাহলে সেই আইন এখন আর প্রযোজ্য না। আচ্ছা, তো এখানে আমরা তাহলে দেখলাম যে আমরা কিভাবে টাকার, এটা তো আমরা সবাই ম্যাথ করছি স্কুলে, ঐকিক নিয়ম, কি কি সুদী যে অঙ্ক ছিল ওখানে করছি। সো এইভাবে হচ্ছে আমরা একটা টাকার, না আমি আপনাকে যে প্রশ্নগুলো করলাম, এই যে প্রশ্নগুলো করলাম, এই যে ক্রেজি নাম্বারগুলো, এই ক্রেজি নাম্বারগুলো কিন্তু আমি পাইছি সিম্পলি এই ইকুয়েশনটা ইউজ করে। সিম্পলি এই ইকুয়েশনে আমি 1000 বসাইছি, এখানে 1000 টাকা দিচ্ছি আপনাকে আজকে আমি, এবং ইন্টারেস্ট রেট রাখছি আমি এখানে হচ্ছে 7% ব্যবহার করছি। 7% হচ্ছে যেটা ব্যাংক আপনাকে ইন্টারেস্ট দেয়, এই জিনিসটা ব্যবহার করছি। এবং বছর এখানে হচ্ছে আপনাকে এই যে 100 বছর এখানে ইউজ করছি, 100 বছর, আর এখানে ইউজ করছি হচ্ছে আপনার কত 30 বছর। সো তার মানে এই সিম্পল ইকুয়েশনটা ইউজ করলে, যেই লেনদেনটা আমরা ব্যাংকের সাথে করি, এই সিম্পল লেনদেনটা হইতেছে আপনি 100 বছরে 1000 টাকা হয়ে যেতেছে 10 লাখ টাকা, এবং 3 কোটি টাকা হয়ে যেতেছে 20 কোটি টাকা, রাইট? সো তাইলে এখন এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে এই যে ইকুয়েশনটা আমরা ফলো করতেছি, এই ইকুয়েশনটার মধ্যে কোনো অপারেশন জড়িত আছে কিনা। যদি অপারেশন জড়িত থাকে, তাহলে আমি আপনার সাথে সুদী কারবার করছি 100 টাকা দিয়ে 100 বছর পর 10 লাখ টাকা নেওয়ার মাধ্যমে। যদি কোনো এখানে অপারেশন জড়িত না থাকে, তাহলে কিন্তু আমি আপনার সাথে সুদী কারবার করতেছি না, বা নাম্বারটা যত ক্রেজি, যত বড়ই দেখাক। নাও আপনি যদি ইনফ্লেশন রেট কত আপনি চিন্তা করেন, পৃথিবীতে হইতেছে প্রতি বছর ইনফ্লেশন রেট মোটামুটি মোরলেস হইতেছে 7% থাকে। এখন কোভিড এর সময় এসে 8% 10% হয়ে গেছে, এবং কোভিড এর কারণে এটা হইতেছে পৃথিবীর ইতিহাসে রেকর্ড ইনফ্লেশন রেট, কখনো কখনো 10% হয়ে গেছে। অন এন এভারেজ ইন্টারেস্ট রেট থাকে 7% এর মতো। তো এখানে আমি 7% ইউজ করে কিন্তু এই যে নাম্বারগুলো তখন আলোচনা করছি সেটা। নাও আপনাকে আমি যদি আজকে 100 টাকা দেই, আপনি 1 বছর পর যদি আমাকে 100 টাকা ফেরত দেন, আপনি আমাকে 107 টাকা ফেরত দেবেন, কারণ 7% হচ্ছে ইনফ্লেশন রেট। এটার কারণ হচ্ছে আজকে আপনি 100 টাকা দিয়ে যে কেনাকাটা করতে পারবেন, 1 বছর পর আপনি একই পরিমাণ কেনাকাটা করতে পারবেন না 100 টাকা দিয়ে, আপনাকে 107 টাকা খরচ করতে হবে, কারণ জিনিসপত্রের দাম বাড়তে থাকে। কেন কি ইকোনমিক্স, এগুলো আপনারা যারা বোঝার বুঝে নিবেন, বা জানেন বা না জানলে জেনে নিন। বাট আপনি আপনার লাইফের অভিজ্ঞতা থেকে জানেন যে জিনিসপত্রের দাম বাড়তে থাকে, টাকার মূল্য কমতে থাকে। যে কারণে আপনি 100 টাকা আজকে যেই পরিমাণ কেনাকাটা করতে পারবেন, 1 বছর পর একই পরিমাণ কেনাকাটা করতে গেলে আপনাকে 107 টাকা খরচ করতে হবে। নাও আমি যদি আপনাকে 100 টাকা ধার দিলাম, আমি আপনার উপকার করলাম, আপনি আমাকে 1 বছর পর 160 টাকা ফেরত না দিয়ে 100 টাকা ফেরত দিলেন। আমি আপনাকে যেই টাকাটা দিলাম, আপনি কিন্তু আমাকে সেই পরিমাণ টাকা ফেরত দেন নাই, আপনি আমাকে তার চেয়ে কম পরিমাণ টাকা ফেরত দিচ্ছেন। এই টাকা দিয়ে আমি এখন আগের পরিমাণ কেনাকাটা করতে পারবো না। ইটস অনলি ফেয়ার আপনি আমাকে 107 টাকা ফেরত দিবেন। নাও আমরা ভাই ব্রাদারের মধ্যে, ফ্রেন্ডসদের মধ্যে যখন ট্রানজাকশন করি, আমরা এরকম স্ট্রিক্ট হই না, হওয়া উচিত। আপনি যদি ফেয়ারনেস এর কথা বলেন, ফেয়ারনেস এর দিক থেকে বরং সুদ দেয়াটাই হইতেছে মোর ফেয়ার। সুদ
সুদ মানে কিন্তু ইন্টারেস্ট বলতেছি, ইউজারই না। ইউজারিটা হচ্ছে রিপ্রেসিভ সিস্টেম। ইন্টারেস্ট একটা ফেয়ার সিস্টেম। ইন্টারেস্টটা কিন্তু খারাপ কিছু না, এটা একটা ফেয়ার সিস্টেম। এটা দিয়ে আপনি ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করতেছেন, টাইম ভ্যালু অফ মানিকে অ্যাডজাস্ট করতেছেন। সো আমি আপনাকে আজকে ১০০ টাকা ধার দিলে আপনি ১ বছর পর আমাকে ১৬০ টাকা ফেরত দেওয়া উচিত। ৫০ বছর পর আপনি আমাকে ৩০,০০০ টাকা ফেরত দেওয়া উচিত। ১০০ বছর পর ফেরত দিলে আপনি আমাকে ১০ লাখ টাকা ফেরত দেওয়া উচিত। কারণ ১০০ টাকা দিয়ে যদি আমি আজকে একটা ১ কেজি আলু কিনতে পারি, আজকে থেকে ১০০ বছর পর ১ কেজি আলুর দাম হবে ১০ লাখ টাকা। সুতরাং আপনি আজকে থেকে ১০০ বছর পর যদি ফেরত দেন, আপনি আমাকে ১০ লাখ টাকা ফেরত দেওয়া উচিত। এখানে কথা আছে, অনেকে বলবে যে ও তাহলে আমরা গোল্ডকে ব্যবহার করব হইতেছে আমাদের রেফারেন্স পয়েন্ট হিসেবে। এটা রাইট কথা হয় না, কারণ গোল্ডের দাম ওঠানামার সাথে ইন্টারেস্ট রেট ওঠানামা একই গতিতে করে না। এগুলা নিয়ে ইকোনমিস্টদের পড়াশোনা আছে, আপনারা চাইলে জেনে নিয়েন। গোল্ডের রেট এবং টাকা পয়সার রেট ওঠানামা একই মেইনটেইন করে না। সো এগুলো হচ্ছে এইসব আলাপ বাদ দিয়ে টাকা দিয়ে যদি আমরা কথা বলি, তাইলে হচ্ছে আমি আপনার কাছে ১০০ টাকা দিলে ১০০ বছর পর আপনি আমাকে ১০ লাখ টাকা যদি ফেরত দেন, তাইলে আমিও আপনার প্রতি অন্যায় করতেছি না, আপনিও আমার প্রতি অন্যায় করতেছেন। আমরা উভয়ের প্রতি ফেয়ার থাকলাম। মাঝখান থেকে আপনার আমি একটা উপকার করলাম। ফেয়ারনেস এর পাশাপাশি আমি বরং আপনার একটা উপকার করলাম। আপনি আমাকে ১০ লাখ টাকা ফেরত দিয়ে আপনি কোনো ক্ষতির শিকার হচ্ছেন না। ওকে। এই জিনিসটা এবার আমরা দেখি যে, যেটা বললাম আপনাকে $১,০০০ যদি আমি আপনাকে দেই, এই যে ৭% ইন্টারেস্ট রেটে যে একটু আগে বললাম, ক্যালকুলেট করে দেখাইলাম। এটা হচ্ছে আপনার টাইম ভ্যালু অফ মানিকে দেখাচ্ছে। আপনি যদি $১,০০০ আজকে, এটার দাম ১০০ বছর পর কত টাকা হবে, ৭৫ বছর পর কত টাকা হবে, ৭% ইন্টারেস্ট রেটে ৫%, ৩%, ২%। সো আমি আপনাকে যেটা বললাম যে ৭% হচ্ছে মোর অর লেস ইনফ্লেশন ভ্যালু। এই কারণে আমি ৭% ব্যবহার করছি। সো $১,০০০ ৭% ইন্টারেস্ট রেট ৫০ বছর পর ৩০,০০০ টাকা হচ্ছে। আমি আপনাকে যে প্রশ্ন করছিলাম, আমি আপনার প্রতি অন্যায় করতেছি কিনা, এই নাম্বারটা দেখে আপনার মাথা চক্কর মারতে পারে। আপনি ১০ বছর পর আমাকে প্রায় ১০ লাখ টাকা ফেরত দিচ্ছেন ১০০ বছর পর। নাম্বারটা দেখে আপনার মাথা চক্কর মারতে পারে। কিন্তু আপনি যদি এই নাম্বারগুলো এখানে বসান, তাইলে আপনি দেখতে পাবেন নাম্বারটা যত বড় দেখাক, যত ক্রেজি দেখাক, আপনি কিন্তু আমাকে মাত্র ৭% রেটে ফেরত দিচ্ছেন। আপনি সিম্পলি আমাকে ইনফ্লেশন অ্যাডজাস্টেড ভ্যালু ফেরত দিচ্ছেন। আপনি সিম্পলি আমার প্রতি ফেয়ার হচ্ছেন। আমিও আপনার প্রতি অন্যায় করতেছি না, আপনি আমার প্রতি অন্যায় করতেছেন না। নাও এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা কোথায়, ইউজারি জিনিসটা কোথায় আসে সেটা দেখেন। যে আমি আপনাকে ১,০০০ টাকা দিলাম, দিয়ে আমি আপনাকে ৬ মাস পর আমি আপনার কাছ থেকে ফেরত নিব টাকাটা। ১,০০০ টাকা দিলাম, ৬ মাস পর ৭% ইন্টারেস্ট রেটে, স্টিল ৭%, এতক্ষণ যে কথা বলতেছি, ইনফ্লেশন এর যে নরমাল রেট থাকে ওইটাই বলতেছি। ৭% রেটে আপনি আমাকে ৬ মাস পর ফেরত দিলে আপনি আমাকে $১,০৩৪ বা $১,০৩৪ টাকা ফেরত দিবেন। আমি আপনাকে ১,০০০ টাকা দিলাম, আপনি আমাকে $১,০৩৪ টাকা ফেরত দিচ্ছেন ৬ মাস পর। উই আর বিং ফেয়ার টু ইচ আদার, রাইট? আমিও আপনার প্রতি অন্যায় করি নাই, আপনি আমার প্রতি অন্যায় করেন নাই, কেউ কারোর প্রতি অন্যায় করি নাই। ওকে। নাও আমি যদি আপনাকে বলি আমি আপনাকে ১,০০০ টাকা দিব, আপনি আমাকে ৬ মাস পর ফেরত দিবেন হচ্ছে ৩,৩০০ টাকা। ১,০০০ টাকাকে আপনি ৩,৩০০ টাকা দিবেন ৬ মাস পর। তাইলে আপনি দেখেন, আমি আপনাকে কিন্তু ৭% হারে আমি আপনাকে সুদ ধরতেছি না, ইন্টারেস্ট ধরতেছি না। সুদকে কিন্তু খারাপ কিছু ভাববেন না। আপনি আরেকবার বোঝার চেষ্টা করেন। ইন্টারেস্ট, সুদ কিন্তু এটা খুবই সুন্দর ফেয়ার একটা টার্ম। ইউজারিটা হচ্ছে খারাপ টার্ম। সো আমি যদি আপনাকে ৭% ইন্টারেস্টে আমি আপনার কাছ থেকে টাকাটা ফেরত নেই, আমি খুব সুন্দর একটা আপনার সাথে ট্রান্সাক্ট করলাম, খুব ফেয়ার একটা ট্রান্সাকশন করলাম। আমি আপনার প্রতি আনফেয়ার তখন হচ্ছি যখন আমি 1000% রেটে আপনার কাছ থেকে টাকা ফেরত নিচ্ছি। আমি কেন এই 1000% এর কথা বললাম? এই যে দেখেন, আমাদের ধর্মে যে নিষেধ করা হইছে সুদ, রিবা জিনিসটাকে, এই জিনিসটাকে নিষেধ করা হইছে। এই যে ১,০০০ টা হয়ে গেল ৩,০০০, ডাবল ৪ গুণ হয়ে গেল। ১,০০০ এর পরিমাণে ডাবল ২,০০০, ৪ গুণ করলে হইতেছে ৪,০০০। আমি দেখেন, আমি আপনার কাছ থেকে ডাবল রিডাবল অ্যামাউন্টে টাকা নিচ্ছি। এক্সাক্টলি এই জিনিসটাকে কোরআন শরীফে নিষেধ করা হইছে। নাও আপনি কোরআন শরীফে ইন্টারেস্ট নিয়ে অনেকগুলা কথা আছে। প্রথমত এইখানে ওয়ার্ডটা ইন্টারেস্ট হবে না, ইউজারি হবে। দ্বিতীয়ত হচ্ছে ইউজারিও বলতে কি ধরনের ইন্টারেস্ট বা ট্রান্সাকশনকে বুঝাইতেছে, যে দেখেন সূরা আল ইমরানে বলা আছে, ও বিলিভার ডেভাওয়ার নট ইউজারি। ডেভাওয়ার মানে হচ্ছে গোগ্রাসে গেলা। ডেভর মানে হচ্ছে গোগ্রাসে গেলা। তো আপনি যদি ডেভর ওয়ার্ডটা বোঝেন, এখানে ডেভর ওয়ার্ডটা ইউজ করা এই কারণে ব্যবহার করা হয়েছে যে কেউ আপনাকে টাকা দিয়ে টাকা ফেরত নেওয়ার সময় সে গোগ্রাসে গিলতেছে। সে আপনাকে ১,০০০ টাকা দিয়ে সে ৪,০০০ টাকা ফেরত নিচ্ছে মাত্র ৬ মাস পর। সে গোগ্রাসে গিলতেছে। এই জিনিসটা নিষেধ করা হয়েছে। এই জিনিসটা নিষেধ করা হয় নাই। ১,০০০ টাকা দিয়ে ১,০৩৪ টাকা ফেরত নেওয়াকে নিষেধ করা হয় না। ১,০০০ টাকা দিয়ে ৩,০০০ টাকা নেওয়াকে। ডেভাওয়ার নট ইউজারি, ডাবলড এন্ড রিডাবলড। দেখেন এখানে কিন্তু ক্লিয়ার করে দিছে। আপনার মধ্যে যদি কোনো কনফিউশন থেকেও বা থাকে যে কোরআন শরীফে যে বলতেছে সুদ নিষেধ, কি নিষেধ করতেছে? ফখরুল ভাই বলতেছে যে ইন্টারেস্ট যেটা এটাকে নিষেধ করে নাই, ইউজারি যেটা এটাকে নিষেধ করছে, ৭% ইন্টারেস্ট যেটা ইনফ্লেশন রেট অ্যাডজাস্টেড ভ্যালু ওইটাকে নিষেধ করে নাই, ১,০০০% যেটা ওইটাকে নিষেধ করতেছে। আসলে কি তাই? ইয়েস, আসলেই তাই। ডাবল এন্ড রিডাবল, ১,০০০ যখন ৪,০০০ হয়ে যাবে, ১,০০০ যখন ২,০০০ হয়ে যাবে, ডাবল এন্ড রিডাবল, সেইটা নিষেধ করতেছে কোরআন শরীফে। নাও আপনি পুরা কনটেক্সট, এই কারণে আমি আপনাকে ইতিহাস থেকে আসলাম, আপনাকে ঐতিহাসিক কনটেক্সট দেখা বুঝাইলাম যে সেইখানে এরকম একটা ভয়াবহ নিষ্পেষণমূলক কালচার ছিল। এখন আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় যে না ঠিক আছে, আপনি বলতেছেন যে কোরআন শরীফে ওই নিষ্পেষণমূলক কালচারটাকে নিষেধ করা হয়েছে, আমি আপনার কথা মানি না। এই যে দেখেন ক্লিয়ারলি কোরআন শরীফ এটা বলে দিচ্ছে, ইয়েস এক্স্যাক্টলি এই কালচারটাকে অ্যাড্রেস করা হচ্ছে। কোরআন শরীফের অন্যান্য যে আয়াতগুলো আছে সেখানে ক্লিয়ারলি এক্সপ্লিসিটলি এইভাবে করে বলা নাই যে ইন্টারেস্ট বলতে কি বোঝানো হচ্ছে, কিন্তু এই আয়াত এটা ক্লিয়ারলি ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। তারপর এখানে আর দ্বিধার কোনো অবকাশ থাকে না যে এখানে কি ইন্টারেস্ট বলতে কিসেকে নিষেধ করা হচ্ছে। নিষ্পেষণমূলক ক্রেজি আনরিজনেবল যেই রেটে টাকা ফেরত নেওয়া হয় সেটাকে নিষেধ করা হয়েছে।
নাও এখানে আপনি এই যে যেটা আমি বললাম যে এইটা হচ্ছে ইউজারি, এটা না। আপনি এখানে ইন্টারেস্ট লেনদেন করতেছেন, এটা ফেয়ার। আপনি ইউজারির ভিত্তিতে লেনদেন করতেছেন, এইটা আনফেয়ার আমাদের কোরআনের দৃষ্টিতে এবং বর্তমান আইনের দৃষ্টিতেও। যে জিনিসটা আমি আপনাকে বললাম যে মধ্যযুগে যখন ক্রিশ্চিয়ানিটির আইন ব্যবহার করে সুদকে নিষেধ করা হয়েছে, আমাদের ধর্মে যখন আমাদের ইসলাম ধর্মের আইন অনুযায়ী সুদকে নিষেধ করা হয়েছে, এই সব কিছু নিষেধ করা হইতেছে এই জিনিসটাকে। এই জিনিস এখনো আছে, এখনো বিরাজ করে। আমি একটু আগে যে পেপারটা আপনাদেরকে দেখাইলাম, ইউনিভার্সিটি অফ শিকাগোর যে প্রফেসর যে ওনার যে পেপারটা, সেখান থেকে আমি পিক করছি এই জায়গাটা। দেখেন, a number of state legislatures আমেরিকার স্টেটে, একটু বাদ দিয়ে এখান থেকে আসি, এই যে পেইডে ল্যান্ডিং বা পেইডে লোন বলতে একটা জিনিস আছে। মানে হচ্ছে আপনি খুব স্বল্প সময়ের জন্য লোন দিবেন, সামান্য সময়ের জন্য। ধরেন আপনি $300 লোন নিলেন, আপনি $300 যখন লোন দিবেন ব্যাংকের কাছ থেকে বা কোনো ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানের কাছ থেকে, সে আপনাকে $40 ফি চার্জ করবে, করে আপনাকে $260 আপনি পাবেন। আপনি $300 বিনিময়ে আপনি আসলে পাচ্ছেন $260 এবং $40 সে ফি হিসেবে কেটে রাখবে। এই যে রেট এসে কেটে রাখলো, এই রেটটা আসলে 1000% হচ্ছে ইন্টারেস্ট রেট হইতেছে। আপনি যদি ক্যালকুলেট করেন দেখবেন যে এটা হইতেছে 1000 রেটে পড়তেছে। এই ধরনের এক্সেসিভ, যেটা ইউজারি, যেটা ইন্টারেস্ট না, যেটা ব্যাংক করে ওইটা ইন্টারেস্ট, এটা কিন্তু ইন্টারেস্ট না, এটা ইউজারি। উইথ ফিজ দিস হাই অন শর্ট টার্ম লোনস, খুবই সামান্য সময়ের লেনদেন কিন্তু এই হিউজ পরিমাণ টাকা আপনি ফেরত দিতে হচ্ছে, that are to be repaid within a few weeks, মাত্র কয়েক সপ্তাহের মধ্যে আপনি ফেরত দিবেন। কিন্তু আপনি দেখা যাচ্ছে 1000% ইন্টারেস্ট বা 1000% ইয়েতে 1000% ইন্টারেস্ট যখন দিচ্ছেন তখন এটা হয়ে যেতেছে ইউজারি। দ্য ইমপ্লয়েড পার এনাম ইন্টারেস্ট রেটস ক্যান রিচ 1000% এন্ড মোর। এই জিনিসটাকে আমেরিকার সরকার নিষিদ্ধ করে রাখছে। এই মুহূর্তে আমেরিকাতে আপনি যদি করতে যান, আপনি ব্যাংকের সাথে ইন্টারেস্ট লেনদেন করতে পারবেন, কিন্তু আপনি যদি এই ধরনের ক্রেজি হাই কোনো অ্যামাউন্ট কাউকে ইন্টারেস্ট ধরতে যান, তখন আমেরিকার বিভিন্ন আইন আছে যে আপনি কি পরিমাণ কারো কাছ থেকে ইন্টারেস্ট নিতে পারবেন। আপনি চাইলেই 1000% নিতে পারবেন না কারো কাছ থেকে, আপনি চাইলেই 3000% নিতে পারবেন না, আপনি চাইলেই 500% বেশি নিতে পারবেন না। যে জিনিস বর্তমান সভ্য দুনিয়াতে সভ্য সিস্টেমে আইন নিষেধ করতেছে, এই একই জিনিস আমাদের ইসলাম ধর্মে নিষেধ করছে, এই একই জিনিস ক্রিশ্চিয়ানিটিতে নিষেধ করছে। সো আপনি যদি আইডিয়াটা বুঝেন যে কোন জিনিসটাকে নিষেধ করা হচ্ছে, এই জিনিসটাকে নিষেধ করা হচ্ছে, এবং আমি কোরআনের আয়াত দিয়ে আপনাকে ক্লিয়ারলি দেখাইলাম যে ডাবল রিডাবল যখন করা হয় ওই জিনিসটাকে নিষেধ করা হয়েছে। তাইলে আমি নেক্সট যে পার্টে যখন আলোচনা করব, ইজ দ্য ব্যাংক ট্রাইং টু এক্সপ্লয়েট ইউ বাই গিভিং লোনস। কারণ আগেকার সময়ে যে ইউজারি প্রথাটা ছিল সেটা যেটা নিষিদ্ধ করা হয়েছিল, ওইখানে যেটা করা হইতো যে গরিব মানুষকে খুবই হাই ইন্টারেস্ট রেট, লাইক 1000%, 500%, 3000% এরকম খুবই হাই ইন্টারেস্ট রেটে খুব সামান্য সময়ের জন্য টাকা দিত, 6 মাস পর কিন্তু এই গরিব লোকের পক্ষে এই পরিমাণ রেটে টাকা ফেরত দেওয়া সম্ভব না। তারপর কি করা হবে? তারপর তার জায়গা জমি নিয়ে নেওয়া হবে, বাড়িঘর নিয়ে নেওয়া হবে, সহায় সম্পত্তি নিয়ে নেওয়া হবে। সো ওইটা ছিল একটা অপ্রেসিভ সিস্টেম যেটা জমিদাররা করতো। জমিদাররা কৃষককে এই খুবই উচ্চ সুদে, এগুলা আমরা জানি আমাদের কালচারে হয়েছে, আমাদের ভারতবর্ষে হয়েছে, থ্রু আউট হিস্ট্রি হয়েছে। জমিদার যখন তাকে টাকা দেয় বা কোনো কিছু ধার দেয়, জমিদার জানে তার পক্ষে টাকা ফেরত দেয় এই সময়ের মধ্যে সম্ভব না, স্টিল জমিদার তাকে দিচ্ছে, তাহলে কি করবে? সে এই সময় আসলে জমিদার তার সব জায়গা জমি নিয়ে নিবে। সো এই প্রথা কিন্তু সারা পৃথিবীতেই ছিল। এবং এই জিনিস আপনার চায়না, এই মুহূর্তে আপনারা জেনে থাকবেন যে চায়না অনেক জায়গায় ইনভেস্ট করে, যেমন শ্রীলঙ্কার একটা পোর্ট কিন্তু চায়না নিয়ে নিছে, কিছুদিন কয়েক বছর আগের ঘটনা, আশা করি সকলে জানেন। সো চায়না কিন্তু এখন সারা পৃথিবীতে এরকম আফ্রিকার অনেকগুলো দেশে এরকম ইনভেস্ট করতেছে, তাদেরকে প্রতিষ্ঠান করে দিচ্ছে, তাদেরকে ব্যাংক থেকে লোন দিচ্ছে। আমরা শ্রীলঙ্কার ঘটনাটা আমরা জানি, শ্রীলঙ্কাকে হইতেছে একটা পোর্ট করে দিচ্ছে এবং শ্রীলঙ্কা সেই টাকাটা টাইমলি পে ব্যাক করতে পারে নাই, তারপর চায়না তাদের পোর্টটা নিয়ে নিছে। এইটা হচ্ছে ইউজারি। এখানে পুরা মানে নিয়তটাই হইতেছে খারাপ। আমাদের ধর্মে কিন্তু বলা আছে সবকিছু নিয়তের উপর নির্ভর করে। এটা কিন্তু আমি বানাই বলতেছি না, আপনি জানেন, আপনার ধর্মেই ক্লিয়ারলি বলা হয়েছে আপনি যাই করতেছেন আপনার নিয়ত খারাপ কিনা সেটা আল্লাহ দেখতেছে। সো আপনি যখন ইউজারির যে প্রথাটা ছিল সেখানে নিয়তটাই ছিল খারাপ, যে আমি তার সাথে অন্যায় অত্যাচার করবো, তার সবকিছু নিয়ে নিব, তাকে একটা ট্র্যাপে ফেলবো। চায়না যখন করতেছে এই গরিব দেশগুলোর সাথে, চায়না জানে যে তাদের পক্ষে সম্ভব না, আমি একটা ট্র্যাপে ফেলতেছি, তাদের কাছ থেকে ট্র্যাপে ফেলে তাদের পোর্টটা আমি শেষ পর্যন্ত নিয়ে নিব, তাদের ওই ইয়েগুলা ইন্ডাস্ট্রিগুলো আমি শেষ পর্যন্ত নিয়ে নিব, তাদেরকে আমি আমার একটা শর্ত দিব, এই শর্ত তারা মানতে বাধ্য থাকবে। এখানে আমি একটা জিনিসই ইন্টারাপ্ট করতে আসি, সেটা হচ্ছে যে এখানে কিন্তু সবসময় ইন্টারেস্ট রেটটা যে ইম্পর্টেন্ট সেটাও কিন্তু না। ফর এক্সাম্পল, আমাদের পদ্মা সেতুর জন্য যখন বিশ্ব ব্যাংক হচ্ছে আপনার ঋণ দেওয়ার কথা চিন্তা করতেছিল, ওই সময় কিন্তু আপনার ইন্টারেস্ট রেটের চেয়ে এখানে দুর্নীতি হচ্ছে কিনা এটাও কিন্তু ওরা হিসাবের ভিতরে আনছে। বিকজ একটা প্রজেক্টে যদি ম্যাসিভ লেভেলের আপনার দুর্নীতি হয়, ওই সময় কিন্তু ওই রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা উঠে আসবে না, এবং আলটিমেটলি কিন্তু এই টাকাটা আমরা ফেরত করতে পারবো না। চায়নার ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে, রেটটা আসলে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে ওদের ইন্টারনাল, শ্রীলঙ্কাতে ইন্টারনালি এত দুর্নীতি হয়েছে, এখন ওই জিনিসটা ওরা আর দিতে পারতেছে না, ফেরত দিতে পারতেছে না। আমি হ্যাঁ ঠিক আছে, আমি এখানে মিসপিক করি নাই, আমি যেটা বুঝাইতে চাইছি একটা উদাহরণ দেখাইতে চাইছি, যেমন যেটা আলবি বলে, এটা কথা সত্যি যে শ্রীলঙ্কা কিন্তু টাকা পেব্যাক করতে পারবে না এমন অবস্থা ছিল না ওদের। আচ্ছা, একটু অ্যাড করি, চায়নার সাথে আইএমএফ বা ব্যাংকের পার্থক্য ওই জায়গাটাতেই, যে চায়না হচ্ছে যখন আপনার ঋণ দেয়
কোনো ইভালুয়েশন ছাড়া, কোনো ধরনের ছাড়া, অ্যাসেসমেন্ট রাইট, ছাড়া ইচ্ছামতো রাইট, আপনার রাইট। দিয়ে দেয়, ঋণ। এটা আমি আমার সেকেন্ড পার্টে ব্যাখ্যা করব। হ্যাঁ। এবং ওরা কিন্তু জানে যে এই যে উন্নত যে রাষ্ট্রগুলা যাদের সিস্টেম হুম। অত্যন্ত উইক, এদের পক্ষে কিন্তু এই জিনিসটা দেওয়া সম্ভব না, ফেরত দেওয়া হ্যাঁ, সম্ভব হ্যাঁ, না। রাইট, রাইট, তো রাইট। ইন্টেনশনটা এখানে আসলে আলভি যে ভালো লাগে না। রাইট, আলভি যে পয়েন্টটা মেক করছে আমি একটু সিম্পলিস্টিক ওয়েতে টাচ করে যেতে চাইছিলাম। আলভি যেহেতু পয়েন্টটা টাচ করলো তাহলে আরেকটু ইলাবোরেট করে ব্যাখ্যা করি। যে শ্রীলঙ্কাতে যেই কথাটা আমি বললাম, শ্রীলঙ্কার কিন্তু অর্থনীতি খুবই ভালো ছিল। এই কোভিড এর কারণে এসে উল্টাপাল্টা হয়ে কিছু দুর্নীতির কারণে ওরা বিপদে পড়ছে। শ্রীলঙ্কাতে কিন্তু লিটারেসি রেট 100%। সাউথ আফ্রিকাতে অন্য কোনো, সাউথ এশিয়াতে কোনো দেশের লিটারেসি রেট 100% না, শুধু শ্রীলঙ্কাতে। এবং শ্রীলঙ্কার অর্থনীতি সবকিছু খুবই ভালো। আমাদের অন্যান্য দেশের তুলনায় খুবই ভালো ওদের সবকিছু। কিন্তু কিছু দুর্নীতির কারণে কোভিড মিলায়ে সবকিছু মিলে ওরা খুব একটা ভয়াবহ পরিস্থিতিতে পড়ছে বিধায় টাইমলি লোন পে করতে পারে না, পারে নাই বিধায় ওরা পোর্টটা হারাইছে চায়নার কাছে। এটা হচ্ছে মূল কারণ। এটা এই কারণে না যে খুবই উচ্চ রেটে দিছে, যেটা কিন্তু আমি একটা উদাহরণ হিসেবে আপনাদের সামনে এটা আনলাম যে এরকম হইতে পারে কনসিকুয়েন্স। আপনি যদি টাইমলি লোন পে ব্যাক না করতে পারেন তাহলে কনসিকুয়েন্স এরকম হবে যে আপনার ওই জিনিস নিয়ে নিবে। নাও আফ্রিকাতে যখন চায়না দিচ্ছে, আফ্রিকায় যে কথাটা আলভি বলল, চায়না কিন্তু যখন ধার দেয়, যেমন এই জিনিসটা আমি আমার সেকেন্ড পার্টে আলোচনা করব যে ব্যাংক যখন আপনাকে ধার দেয় সে হাজার প্রক্রিয়া ভেরিফাই করার চেষ্টা করে যে আপনি টাকাটা নেওয়ার যোগ্য কিনা, কারণ আপনি টাকাটা ফেরত দেওয়ার মতো ফিনান্সিয়াল অবস্থা আপনার আছে কিনা। এটা একটা খুবই ফেয়ার ওয়েতে করে ব্যাংক। আপনাকে এখানে বিপদে ফেলার চেষ্টা সে করতেছে না, সে খুবই ফেয়ারলি বোঝার চেষ্টা করতেছে। ওটা সেকেন্ড পার্টে আলোচনা করব। সো কিন্তু আফ্রিকার দেশগুলোতে যখন চায়না লোন দেয় একেবারে মানে ফি সাবিলিল্লাহর মতো করে দেয়, কোনো ধরনের শর্ত ছাড়া। কারণ চায়না জানে যে তারা সম্ভবত এই টাকাগুলো টাইমলি ফেরত দিতে পারবে না, এবং তখন গিয়ে তাদের উপর নানান শর্ত দেওয়া শুরু করবে যে আমরা তোমাদের এখানে একটা মিলিটারি বেস করবো, আমাদেরকে মিলিটারি বেস করতে দিতে হবে, অথবা তোমাদের ওই প্রতিষ্ঠানে আমরা মালিকানা নিয়ে নেব। সো আফ্রিকান দেশগুলোর ব্যাপারে চায়নার এরকম একটা প্ল্যান আছে বলে সবাই জিওপলিটিক্স এক্সপার্ট যারা তাদের হইতেছে কথা। আর শ্রীলঙ্কার ব্যাপারটা ইয়েস, এটা আলাদা, এটা আমি একটা উদাহরণ হিসেবে সামনে আনছি। সো এই হচ্ছে ব্যাপার। তো সেকেন্ড পার্টে আমি আলোচনা করবো যে ব্যাংক লোন দেওয়ার সিস্টেম থেকে এটা কোনো ইউজারি সিস্টেম নাকি ইন্টারেস্ট সিস্টেম, এটা কোনো রিপ্রেসিভ সিস্টেম নাকি এটা একটা ফেয়ার সিস্টেম। ওকে সজল ভাই। আচ্ছা, আলভি কি বলবেন কিছু নাকি আমি যাব আমার? হ্যাঁ ভাই, আমার মনে হয় আপনি আগান। আচ্ছা, আমি ফখরুল খুব দারুণ বললেন, মোটামুটি সবকিছুই কভার করে ফেলছেন। আমি একটু সংক্ষেপে দু একটা জিনিস একটু অ্যাড করি। বিশেষ করে কোরআন এবং হাদিসে সুদ সংক্রান্ত যে আলোচনা সেগুলোর একটু সামারি দেওয়ার চেষ্টা করি, একবারে কুইক সামারি। আচ্ছা, আমি এই যে সজল ভাই আনতে বের করতে একজনের একটা কমেন্ট, আপনার এই কমেন্টটা আমি রিপ্লাই সেকেন্ড হ্যাঁ, পার্টে হ্যাঁ। দিব। উনি বলছে যে ব্যাংকের যদি এরকম 100 টাকা দিয়ে 160 টাকা ফেরত দেয় তাহলে কেউই লাভ লস উভয় পক্ষই ফেয়ার থাকতেছে। তাহলে উভয় পক্ষ যদি ফেয়ার থাকে তাহলে ব্যাংক লাভ করে কিভাবে? ব্যাংক কিভাবে এরকম ফুলে ফেঁপে ওঠে তাইলে? এটা একটা রাইট প্রশ্ন। আপনার এই প্রশ্নের উত্তর আমি সেকেন্ড পার্টে দিব। আচ্ছা, এখানে আমি কয়েকটা জিনিস একটু করি। আচ্ছা, এটা অবশ্যই স্ক্রিন শেয়ার করার দরকার নেই। আচ্ছা, আমি এখান থেকে একটু প্রথমে যে জিনিসটা দেখাই সেটা হচ্ছে যে কোরআনে মানে সুদ নিয়ে যে কয়টা আয়াত আছে, খুব সিম্পল। কোরআনের আলোচনা থেকেই আসলে জিনিসগুলো খুব সহজেই বোঝা যায়, একেবারেই পরিষ্কার। কিন্তু সমস্যাটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে সুদ সম্পর্কে আমাদের মাথায় যে ধারণাটা তৈরি হয়েছে সেটা তো মেইনলি ওয়াজ নসিহাতে এমনভাবে সুদ বলা হচ্ছে। আবার ব্যাংকও যখন ওই বলতেছে একই শব্দই ব্যবহার করতেছে। তারপরে আমরা ওই যে আম অঙ্ক বইয়ে যখন সুদ কষা অঙ্ক করছি সেখানেও আমরা ওই যে সুদ একই কথাই, একই শব্দগুলাই আলোচনা আসতেছে। যে কারণে আমরা ওয়াজে শুনলাম যে সুদ তো হারাম। কোরআনে পরিষ্কার করেই বলা হইছে। আবার ব্যাংকও সুদ বলতেছে। তাহলে ব্যাংক মানেই সুদ। এই জায়গায় কনফিউশন গুলো তৈরি হয়েছে। কিন্তু যেমন আমরা যদি দেখি সূরা বাকারা ২৭৫ নম্বর আয়াতে একবারে পরিষ্কার করেই বলা আছে যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন কিন্তু সুদকে হারাম করেছেন। সো পরিষ্কার যে সুদ হারাম। এখন সুদটা কি? এবং এরপরে আরেকটা আয়াত আছে সূরা নিসার ১৬১ নম্বর আয়াতে বলা হচ্ছে, যারা ইউজারে নিচ্ছে তাদেরকে নিষেধ করার পরও এবং মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করছে, আমি সেইসব অবিশ্বাসীদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। তার মানে এখানে বলা হচ্ছে যে এই ইউজারি নেয়াটাকে বলা হচ্ছে যে মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করা। মানে পয়েন্ট টু বি নোটেড যে ইউজারি মানে হচ্ছে মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করা। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। তাহলে আমরা পরে গিয়ে মিলাতে পারব। এরপর হচ্ছে এখন ইউজারিটা কি? ইউজারির ডেফিনিশন দেয়া আছে যে ইউজারি হচ্ছে a practice of making unethical or immoral monetary loans that unfairly enrich the lender. মানে এটা হচ্ছে একটা অনৈতিক আর্থিক ঋণ ব্যবস্থা যাতে ঋণদাতা অন্যায়ভাবে ধনী হয়। এইটা কোরআনে হারাম করা হইছে। আচ্ছা, এরপরে আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তির কথা বললেন কাদের ব্যাপারে? যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভোগ করে। তাহলে এখন এখানে একটা পয়েন্ট যেটা সেটা হচ্ছে সুদটা হারাম করা হয়েছে যে ঋণ দিবে তার জন্য। মানে যে ঋণ দিচ্ছে সে যদি অন্যায় করে, মানে যদি সে অতিরিক্ত সুদ চার্জ করে তাহলে সেটা তার জন্য হারাম। এখন আমি হলাম এক্ষেত্রে মজলুম, মানে আমার উপরে যদি ব্যাংক
এডিশনাল চার্জ করে, তাহলে সেক্ষেত্রে আমি কি? আমি তো ভিকটিম, আমি তো মজলুম। এখন দেখা গেছে যে আমাদেরকে বলা হচ্ছে যে আপনি ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন না, তাইলে আমি ব্যাংক থেকে ঋণ নিলে সেটাও নাকি আমার সুদ খাওয়া হইলো। আমি সুদ খাওয়া হইলো কিভাবে? আমি তো এক্ষেত্রে ভিকটিম। আমার উপরে জুলুম করতেছে আরেকজন। সে যদি আমার কাছ থেকে বেশি নেয়, সেক্ষেত্রে আমি তো মজলুম। সো পরিষ্কার এটা করা হইছে হলো যে বেশি নিবে। যেমন ধরেন একজন মজুতদার, সে আমার কাছে বেশি দামে বিক্রি করতেছে। সে আর্টিফিশিয়াল একটা ক্রাইসিস তৈরি করে একটা ধরেন ৳১০ আলু সে আমার কাছে ৳১০০ বিক্রি করতেছে। এখন আমি বাধ্য। আমার আর কোনো উপায় নাই। তাই আমি ৳১০০ দিয়ে ৳১০ জিনিসটা কিনতেছি। তো এক্ষেত্রে আমি কি? আমি তো মজলুম। এখন উনি দেখা গেল যে মজলুমরে ব্যাট দিতেছে। যে তুমি ভাই ৳১০০ দিয়ে কিনছো কেন? তোমার এখন ১০০ দোররা খাইতে হবে। এইরকম একটা আইন। আরে এটা তো যেই আমাকে কিনতে বাধ্য করলো, এটা তো তার অপরাধ। সে এটা করলো। সো ব্যাংকের জন্য তাহলে এই যে সুদ যেটা হারাম করা হয়েছে সেটা হচ্ছে লেন্ডারের জন্য। কারণ হচ্ছে এখানে ঋণ গ্রহীতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি সে মানে এক্সট্রা যেটা ইউজারই অলরেডি ব্যাখ্যা করছে ফখরুল, সে কারণে আমি আর সে ব্যাখ্যায় গেলাম না। দেখেন এখানে আরো পরিষ্কার এটা আরেকটা অবশ্য ফখরুল অলরেডি মেনশন করছে যে তোমরা দ্বিগুণ ৪ গুণ হারে সুদ নিও না। তার মানে কি? আ সুদ নেয়া যাবে মানে কি? ইউজারই হচ্ছে সেটাই যেটা দ্বিগুণ ৪ গুণ হবে। দ্বিগুণ ৪ গুণ মানে চড়া সুদ। যেমন একজনে অলরেডি কমেন্ট করছে যে তাহলে ইউজারি শব্দটার অর্থ কি? ইউজারি মানে হচ্ছে চড়া সুদ, এক্সেসিভ সুদ। খুব সিম্পল। যেটা জুলুমের পর্যায়ে যায় আরকি। মানে একটা সাধারণ ঋণ গ্রহীতার প্রতি যেটা জুলুম হয়, সেটাই হচ্ছে ইউজারি। এখন এরপরে এখানে আরেকটা কথা বলা আছে সূরা বাকারার ২৮০ নম্বর আয়াতে। যে ঋণ গ্রহীতা আর্থিক সংকটের মধ্যে থাকে, তবে সংকট অবস্থা কাটিয়ে উঠা পর্যন্ত তাকে সময় দাও। আর যদি মওকুফ করে দিতে পারো তবে তা তোমাদের জন্য কল্যাণকর। তার মানে সুদ দেয়া যাবে। মানে ঋণ দেয়া যাবে। কারণ ঋণ দেয়াই যদি না যায়, তাহলে তো সেখানে ঋণ গ্রহীতাকে সময় দেওয়ার প্রশ্ন উঠে না। তার মানে ঋণ দেয়া বৈধ। মানে বলা হচ্ছে তার মানে কি আমি ঋণই যদি না দিই তাহলে ঋণ গ্রহীতা যদি অর্থ কষ্টে থাকে তাহলে তাকে আমি সময় দিব কিভাবে? তার মানে ঋণ দেয়াটা বৈধ। আচ্ছা আর কিছু এক্সপ্লেনেশন আমি একটু এই বইটা থেকে দিব। এটা হচ্ছে ডক্টর আকবর আলী খানের খুব বিখ্যাত একটা বই 'দারিদ্র্যের অর্থনীতি অতীত, বর্তমান, ভবিষ্যৎ'। এইখানে উনি খুব চমৎকার করে কিছু জিনিস ব্যাখ্যা করছে। যেমন এখানে ত্রয়োদশ অধ্যায় আপনারা এই বইটা যদি কারো কাছে থাকে বাংলাদেশে তো আপনারা কালেক্ট করে নিতে পারবেন। ত্রয়োদশ অধ্যায়ে উনি সুদের ৭ কাহন এখানে সুদ সম্পর্কে প্রথমত তো আছে একবারে ৫,০০০ বছর ধরে সুদখোরদের নিয়ে মানুষের ইতিহাসে বিভিন্ন বিতর্ক চলতেছে। মানে সুদের নিয়ে যে বিতর্ক সেটা আজকে নতুন না। সেটা একেবারে মধ্যপ্রাচ্য, গ্রিস, রোম, ইউরোপ, প্রাচীন এবং মধ্যযুগের যে সুদ ব্যবস্থা সেটা তিনি আলোচনা করছে। একবারে হাম্বুরাবির যে সংহিতায় সেখানেও আছে যে আ আ মানে এই যে কি হারে মানুষ সুদ নিত। তারপরে ইহুদি ধর্ম এগুলো অবশ্য ফখরুল কাভার করে ফেলছে অনেক কিছুই। আপনার দার্শনিক অ্যারিস্টটল কিন্তু সুদ বিরোধী ছিল, ঘোর বিরোধী ছিল। তাই না? অ্যারিস্টটল আপনার এই যে তারপরে রোম, রোম দেশেও আপনার সুদখোরদেরকে ভালো চোখে দেখা হতো না। সো এরকম। কারণ হচ্ছে তখনকার যে সুদের কনসেপ্টটা ছিল সেটা কিন্তু এখনকার মত না। আপনার ওই যে শেক্সপিয়ারের যে এটা ওই যে আপনার 'মার্চেন্ট অফ ভেনিস' পড়ছেন আপনারা অনেকেই। ওই যে 'শাইলক আর অ্যান্টোনিও'। যে শাইলক হচ্ছে ঋণ দিছিল অ্যান্টোনিওকে। পরে হচ্ছে যে ওই যে তার শরীর থেকে ১ কেজি মাংস কেটে নিবে। পরে অবশ্য মাংস কাটতে পারে নাই আরকি। শাইলকের মানে অ্যান্টোনিওর যে লয়ার তার ফ্রেন্ড সে এসে আবার বলছে যে, "তুমি ১ কেজি মাংস কাটতে পারবা কিন্তু ১ ফোঁটা রক্তও বের হইতে পারবে না।" সো সেইজন্য সে পরে আর বিচারে ইয়ে হয় নাই আরকি। সো যাই হোক ওইটা একটা সরি। আচ্ছা। সো ওইটা একটা ইন্টারেস্টিং স্টোরি। সো সেখান থেকেও আমরা বুঝতে পারলাম যে সুদ আসলে সে সময় কতটা ভয়াবহ ছিল। তারপরে হচ্ছে কিন্তু এরপরে যে জিনিসটা আসলো সেটা হচ্ছে যে সুদটা কিন্তু ছিল সবসময় তারপরে এই যে মার্টিন লুথার আপনার এই যে খ্রিস্টান যে ধর্মযাজক যিনি ১ম বাইবেলকে ইংরেজি ভাষায় অনুবাদ করছেন। উনিও কিন্তু মানে ঘোরতর বিরোধী ছিলেন সুদ ব্যবস্থার। তো এরকম। তারপরেও পৃথিবীর সব দেশেই আসলে সুদ ছিল, সব সময়ে ছিল। আ এখন কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে ওই যে আ উচ্চ হারে আরকি। আর আরেকটা যে জিনিসটা ছিল সেটা হলো ইসলাম আসার আগে যে সুদ ব্যবস্থা ছিল তাতে কেউ যদি ঋণ পরিশোধ করতে না পারত তাহলে তাদেরকে দাসত্ব বরণ করতে হইতো। মানে তাদেরকে এবং তাদের বাচ্চা-কাচ্চা যারা আছে তাদেরকে ক্রীতদাস হিসাবে ওদের ওই মালিকানায় চলে যেতে হইতো আরকি। তো ইসলাম এসে ১ম এই জিনিসটা নিষেধ করছে। তারপরেও আপনার সব ইসলামী সাম্রাজ্যেই কিন্তু আ ইয়ে ছিল। আচ্ছা এখানে একটা পয়েন্ট যেটা সেটা হলো এখানে খুব পরিষ্কার করে বলা আছে যে ইসলাম ধর্মে রিবাকে প্রাচীন আরবি ভাষায় রিবার অর্থ হচ্ছে ১০০% ঊর্ধ্বে সুদ। মানে ১০০% বেশি যদি হয় যে আমরা এখন বলতেছি কত? আমি বাড়ি কিনছি হলো 3.25% ইন্টারেস্টে। বা এই যে এখন হচ্ছে 8 প্লাস। 8 প্লাসই হচ্ছে খুব অনেক বেশি আরকি। 8 প্লাস দিয়েই অনেকে বাড়ি কিনে খুব হিমশিম খেয়ে যাচ্ছে। মর্টগেজ দিয়ে কুলাইতে পারতেছে না। সো এখন 100 প্লাস যদি হয় তাহলে সেটা হচ্ছে রিবা। কারণ সেটাতে আসলেই কিন্তু আল্টিমেটলি মানুষ ফিল করে সে ঋণ দিতে। সো ইসলাম ধর্মে হচ্ছে ঋণের পরিবর্তে কাউকে
ই করা যায় না, মানে স্লেভারি ইয়ে করা যায় না, মানে কাউকে স্লেভ হিসাবে নেওয়া যাবে না, এই সব জিনিসগুলো নিষিদ্ধ করা হয়েছে। আচ্ছা, কোরআনের যে ব্যাখ্যাগুলো সেখান থেকে আপনার একজন প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ আছেন, উনি হচ্ছেন আপনার এই যে আল্লামা ইউসুফ আলী। আল্লামা ইউসুফ আলী আপনার আমাদের আমেরিকায় বা ইউরোপে কোরআনের যতগুলো অনুবাদ বিক্রি হয় তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে অনুবাদ সেটা হচ্ছে এই আব্দুল্লাহ ইউসুফ আলীর একটা অনুবাদ। মানে উনি পেশায় একজন লয়ার ছিলেন, বাট অনেক বড় মাপের একজন ইসলামিক স্কলারও ছিলেন। সো উনি যেটা বলছে যে উনি এমনি সুদের মানে চড়া সুদের বিরোধী ছিলেন, বা প্রচলিত যে ধারণা সেই জিনিসগুলোকে উনি অ্যাকনলেজ করছেন। তবে উনি মনে করতেন যে মানে যে মুনাফাখোর যেটা, যে সেটার স্থান নাই, মানে যারা আর্টিফিশিয়াল একটা ক্রাইসিস তৈরি করে মানুষকে বাধ্য করে চড়া সুদের ঋণ নিতে, যেটা আমরা মজুতদারির বেলায় দেখতেছি। একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অনেক বেশি রেট, অনেক বেশি দাম তারা চার্জ করতেছে। সেই যে জিনিসগুলো সেগুলো নিষিদ্ধ ইসলামে। তবে উনি যেটা ইয়ে করতেন যে চড়া সুদ নয়, এমন সুদ ইসলামে নিষিদ্ধ নয়। এটা হচ্ছে আল্লামা ইউসুফ আলীর মত। তারপরে হচ্ছে আরো অনেকগুলো জিনিস আছে। যেমন আপনার সুদ সম্পর্কে আ আরো আলেমদের যে মতগুলো আসছে সেটা মোটামুটি এরকম আরকি। যে আ আপ আ ইসলামী ব্যাংকিং ব্যবস্থা যখন চালু হয় তখন মুফতি তকি ওসমানী, মানে ইসলামী ব্যাংকিং নিয়ে যতগুলো বই আছে, আমার কাছে ওনার বই আছে। মানে পাকিস্তানের উনি বিচারপতি। বিচারপতি বলতে পাকিস্তানে তো ইসলামিক প্রজাতন্ত্র, তো সেখানে শরিয়া আইন আছে আরকি। তো উনি সে শরিয়া আদালতের বিচারপতি আরকি। যেমন আমাদের দেশেও যদি শরিয়া আদালত প্রতিষ্ঠিত হয় তখন হয়তো কোনো একজন মুফতিকে সেখানে বিচারপতি নিয়োগ দেওয়া হবে। সো একটা সময় ছিল মুফতিরা বিচারপতির দায়িত্ব পালন করতেন আমাদের দেশেও। সো এনিওয়ে তো মাওলানা মুফতি তকি ওসমানী উনি খুব বড় স্কলার। তো উনি ইসলামী ব্যাংকিং নিয়ে অনেকগুলো বই লিখছে। এখন উনার এই বইটার মধ্যে উনি ১ম এ হচ্ছে ইসলামী ব্যাংকিং নিয়ে সমালোচনা করছিল। মানে যখন ১ম পাকিস্তানে ইসলামী ব্যাংকিং হয় তখন উনি এটার খুব সমালোচনা করছে। কিন্তু সমালোচনা করার পরে যেটা হইলো, ওই যে বললাম যে আমাদের শায়খরা যে ফতোয়া দেন সেটা হচ্ছে দলীয় সঙ্গীত। সেটা আমি উনার বই থেকে পড়লাম। মানে উনার পুরা বইটাতে উনি এইটার কৈফিয়ত দিতেই মোটামুটি উনার ফেনা তুলে ফেলছে। কারণ হচ্ছে উনি একসময় ইসলামী ব্যাংকে এই ট্র্যাডিশনাল ব্যাংকের মতোই হারাম মনে করতেন আরকি। বলছে যে ইসলামী ব্যাংক এটা জাস্ট মানে এটাও জাস্ট একটা ইসলাম লাগায় দিলেন আপনি। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এভাবে উনি ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সমালোচনা করছিলেন। কিন্তু সমালোচনা করার কারণে এখন ইসলামী ব্যাংক আমাদের অনেক শায়ক বা আমাদের অনেক ইসলামিক স্কলারদের কিন্তু জীবিকার সুযোগ তৈরি করছে, কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। ওনারা এখন ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের মেম্বার। তো ওনারা তখন তৌকি ওসমানীর অনেক সমালোচনা করলেন আরকি। তো উনি তখন এইটা উনার বইয়ে এইটার কৈফিয়ত দিতে মোটামুটি উনার অবস্থা শেষ হয়ে, উনি কেন ইসলামী ব্যাংকের সমালোচনা করলেন, এইটার ব্যাখ্যা দিতে মোটামুটি উনার অবস্থা খারাপ আরকি। মোটামুটি পুরা বই জুড়ে উনি এটার ব্যাখ্যা দিলেন, অনেক লম্বা আলোচনা করলেন। তো তখন যেটা বুঝলাম যে ওই তো এখন ইসলামী ব্যাংকে বৈধ। কারণ ইসলামী ব্যাংক ওই যে সেটার সাথে জামাত ইসলামের একটা, জামাত ইসলাম তো আবার ইসলামী ব্যাংককে বৈধ মনে করে। আবার আমাদের যে আহলে হাদিস তারা আবার এটাকে আ ডবল হারাম মনে করে। এবং এইটার ক্ষেত্রে যুক্তি আছে। দেখেন ইসলামী ব্যাংকিং সম্পর্কেও আমি একটু সংক্ষিপ্ত করে বলি। ইসলামী ব্যাংক আর ট্র্যাডিশনাল ব্যাংকের মধ্যে আদতে যেটুকু পার্থক্য আছে, যদি ট্র্যাডিশনাল ব্যাংকে আমরা হারাম বলি তাহলে ইসলামী ব্যাংকের ডবল হারাম বলতে হবে। দেখেন ইসলামী ব্যাংকের যে বিষয়টা, আ ইসলামী ব্যাংক হচ্ছে যেমন ট্র্যাডিশনাল একটা ব্যাংক যদি লোকসান দেয়, কারণ ব্যাংক তো একটা ব্যবসা প্রতিষ্ঠান। ব্যাংক মানুষের কাছ থেকে আমানত নিচ্ছে, সেই টাকাটা কিন্তু ব্যাংক কাউকে আবার ঋণ দিচ্ছে। মানে ব্যাংক কোনো একটা ব্যবসায় বিনিয়োগ করতেছে এবং সেই ঋণটা কোনো এক সময় রিকভারি নাও হতে পারে। সেক্ষেত্রে সেইটা লায়াবিলিটি কিন্তু ব্যাংকের। মানে ব্যাংক লোকসান দিবে। কারণ ব্যাংকের তো লোকসান হয়। কারণ আমরা এই যে স্টক মার্কেটে ব্যাংকের যে শেয়ার, সেটার উঠানামা হয়, দরপতন হয়, সেটা আমরা সবাই জানি। তার মানে ব্যাংকের কিন্তু লাভ লস হতে পারে। ব্যাংকের শেয়ারের দাম কমতে বাড়তে পারে। ব্যাংক সবসময় যে প্রফিট করে তা না। অনেক ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে। তো দেউলিয়া হয়ে গেলে ব্যাংক দেউলিয়া হয়ে গেল, হঠাৎ করে ব্যাংক দেউলিয়া হয়ে গেল, চলে গেল তা না। ব্যাংক দেউলিয়া হয়ে গেল সেটার একটা মেকানিজম আছে। সেটা আরেকটা ব্যাংক টেক ওভার করে। সাম ওয়ে অর আদার সেটার একটা ভিন্ন রকমের একটা সিস্টেম। যাই হোক, সেটা অনেক লম্বা আলোচনা। বাট কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে ব্যাংক লোকসান করে। কিন্তু ব্যাংক যদি ট্র্যাডিশনাল ব্যাংক যখন লোকসান দেয়, তখন সেই লোকসানটা বহন করে হচ্ছে শেয়ার হোল্ডাররা, মানে ব্যাংকের মালিক পক্ষ। মানে আমি ব্যাংকের মালিক বা আমরা ৩ জন ব্যাংকের মালিক। ব্যাংক যদি লোকসান দেয় তাহলে আমরা মালিকরা সেই লোকসানটা বহন করব। কিন্তু ইসলামী ব্যাংকের বেলায় যেটা হয় সেটা হচ্ছে ইসলামী ব্যাংক যখন লোকসান দেয়, মানে তারা যদি কোনো ঋণ রিকভারি করতে না পারে, তাহলে সেই লোকসানটা মালিক পক্ষ বহন করে না। মানে শেয়ার হোল্ডাররা এই লোকসানটা বহন করে না। এই লোকসানটা বহন করে হচ্ছে গ্রাহকরা। তার মানে এই লোকসানটা তারা গ্রাহকদের উপরে চাপায় দেয়। মানে যারা সেখানে আমানত রাখছে
তাদেরকে তারা বলে দেয় যে তোমার এখানে লাভ হয় নাই, সো তুমি তোমার আমানত ফেরত পাবা না বা আমানতের 20% ফেরত পাবা না। মানে আলটিমেটলি কি হলো, তারা মানে শেয়ার হোল্ডাররা এটার কোনো লস বহন করে না, লস বহন করে হচ্ছে গ্রাহকরা। তো এ তো ডাবল জুলুম। মানে এটা ব্যাংকের জন্য খুবই লাভজনক একটা স্কিম। এজন্য আপনি দেখেন বাংলাদেশের সবগুলা ব্যাংক ইসলামী ব্যাংক হয়ে গেছে। এবং বাকি যেগুলো হইতে পারে নাই তাদেরও আবেদনপত্র বাংলাদেশ ব্যাংকে জমা দেয়া আছে। কারণ তারাও ইসলামী ব্যাংক হইতে চায়। ইভেন আপনি এই যে আমরা জানি এইচএসবিসি ব্যাংক, হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন, তাদেরও ইসলামী ব্যাংকিং আছে। তারপরে হচ্ছে আপনার এই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এটা ব্রিটিশ রাজ পরিবারের ব্যাংক। কিন্তু তাদেরও ইসলামী ব্যাংকিং আছে। সাদিক। তাহলে কথাটা হচ্ছে যে কারণ ইসলামী ওই ব্যাংকিং যে খুব প্রফিটেবল। সজল ভাই, ওই যে মাঝখানে আমাদের হালাল সাবান চালু হয়েছিল, এক্সাক্টলি, অ্যারোমেটিক হ্যাঁ। হালাল সাবান। হ্যাঁ, হ্যাঁ, ওরা হ্যাঁ। বুঝছে যে এই দেশের মানুষকে হালাল ঢুকাই দিলে এরা খাবে, ওই সেটাই। ইসলামী এবং ব্যাংক আর কি। হ্যাঁ, আমরা হ্যাঁ। ফখরুল হালাল নিয়ে কিন্তু আমাদের একটা এপিসোড করতে হবে, এটা মাথায় রাখবেন। মানে যে হালাল নিয়ে মানে এই যে কয়েকদিন আগে দেখলাম যে হালাল কুমড়া বেচতেছে একজনে। আমি বললাম যে ভাই হালাল কুমড়া এটা আবার এই কোন পদ্ধতি? তো উনি খুব ইন্টারেস্টিং একটা ব্যাখ্যা দিলেন। পরে বলব না, আমরা ওই হালাল না, নিয়ে সজল ভাই একটা ভুলে যাবেন, পরে শুনি ভাই ভুলে ফেলেন হালাল হালাল সে কুমড়া। হচ্ছে যে আমাদের ঘুম দেশে হবে না নাইলে আজকে। আমাদের দেশে তো হচ্ছে ওই যে জৈব সার মানে গরুর গোবর-টোবর দিয়ে সার বানিয়ে কুমড়া-টুমড়া চাষ করা হয়। তো এখানে যেহেতু শুকর আছে, শুকরের জাত যে জৈব সার সেটা ব্যবহার করা হয়, তার কুমড়ায় সেটা ব্যবহার করা হয় না। তা আমি অ্যারোমেটিক বললাম সাবান যে থাকে ওটা। এটা মোটামুটি একটা ইন্টারেস্টিং কনসেপ্ট, কিন্তু আপনি তো আমাকে এখন একটা টেনশনে ফালাই দিলেন। সেটা হলো আমি এখন হালাল টমেটো কই পাবো? হালাল ধরেন লাউ, হালাল অন্যান্য শাকসবজি এখন আমি এইটা কোথায় পাবো? কারণ আপনার দোকানে তো অন্যান্য আইটেম আমি হালাল দেখতেছি না। তার মানে সেগুলোতে নিশ্চয়ই শুকরজাত আইটেম ব্যবহার করা হইছে। সো এখন উনি এটার কোনো উত্তর দিতে পারতেছে না। সো কথা হচ্ছে যেটা সেটা হলো এই যে জিনিসগুলো চলতেছে, কারণ হালাল ইন্ডাস্ট্রির সাইজ কিন্তু প্রায় $25 ট্রিলিয়ন। শুধু আমাদের যে হালাল সাবান হালাল তা না। এটা কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করছে। এখন সবকিছুর মধ্যে বডি লোশনের মধ্যেও হালাল আছে। তো এইগুলো একটা কনসেপ্ট কোন রকম দিয়ে বানিয়ে দিচ্ছে, চলে যাচ্ছে। সো ইসলামী ব্যাংক যেটা হচ্ছে, ইসলামী ব্যাংকে মানুষ আল্টিমেটলি আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইসলামী ব্যাংকের লাভবান হচ্ছে শেয়ার হোল্ডাররা। এজন্য আপনি দেখেন না, ইসলাম গ্রুপ তারা আস্তে আস্তে এই পুরো ইসলামী ব্যাংকের শেয়ার কিনতে তারা ইসলামী ব্যাংকের মালিক হয়ে গেল। এরপর তারা ইসলামী ব্যাংক থেকে ঋণ নিচ্ছে। এখন ব্যাংক যদি লুজার হয়, ব্যাংক যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সে কিন্তু শেয়ার হোল্ডার হিসেবে সে লসটা নিচ্ছে না। সে বলবে যে আমি ঋণ রিকভারি করতে পারি নাই, সো যারা আমানত দিছে তারা হচ্ছে 30% টাকা ফেরত পাবে না। মানে তাহলে দেখেন ইসলামী ব্যাংক কিন্তু সেফ সাইডে আছে, কিন্তু অন্যান্য ব্যাংকের এই প্রিভিলেজটা নাই। যে কারণে এখন বাংলাদেশ ব্যাংকে সব ব্যাংকের এই অ্যাপ্লিকেশন জমা দেয়া আছে, তারা ইসলামী ব্যাংক হইতে চায়। কারণ এত সুবিধা যদি হয়, মানে শেয়ার হোল্ডারদেরকে কোনো লস নিতে না হয়, তাহলে কে ইসলামী ব্যাংক হবে না? যাবতীয় জিনিসগুলো তারা চাপায় দিচ্ছে সাধারণ মানুষের উপর। যে ব্যাংক যদি কোনো সময় লোকসানে পড়ে, তাহলে এটা লায়াবিলিটি নিবে হচ্ছে যারা ডিপোজিটর, যারা গ্রাহক ব্যাংকের। তাহলে কোয়েশ্চেনটা হচ্ছে যেটা, সেটা হলো যে আমরা সেখান থেকে যে জিনিসটা দেখলাম, আর আচ্ছা এরপরে আরেকটা প্রশ্ন আসবে, সেটা হলো ফখরুল, যে হাদিস, যে আপনারা তো হাদিস কভার করলেন না। আমি এই হাদিস নিয়ে আমার একটা ইয়া আছে, সরি আমি হচ্ছে আ একবার আমি সময় আসলে করতে পারি না, সে কারণে আমি মানে হাদিসের একটা ছোট্ট বুকলেট বানাইতে চাইছিলাম। যে খুব ছোট্ট একটা বই হবে, যেটার মধ্যে হাদিসের একবারে সারমর্মটা চলে আসবে। কারণ বুখারী শরীফের মধ্যে যদি আপনি যান, আপনি দেখবেন যে একই হাদিস 25 বার আছে। এখন কথা হচ্ছে, আমার তো ভাই একই হাদিস 25 বার জানার দরকার নাই। ও 25 টা হাদিস, আমার তো একটা হাদিস জানলেই হলো, একই মেসেজ। এরপরে হাদিসের বর্ণনাকারীদের লম্বা আলোচনা আছে, কিন্তু আমার স্টেটমেন্টটা দরকার। সো আমি সেই স্টেটমেন্টটা গুলো নিয়ে আমি যে জিনিসটা দেখলাম, সেটা হচ্ছে খুবই সামান্য। যেমন ধরেন এই যে বুখারী শরীফের একটা অধ্যায় আছে ঋণ গ্রহণ অধ্যায়। আমি সবগুলো অধ্যায় নিয়ে আসছি। এই যে ইতেকাফ অধ্যায়, এরকম ঋণ গ্রহণ অধ্যায় আমি লিখে রাখছি, যদিও এটা এখনো প্রকাশ হয়নি। এটা এই ছোট্ট একটা বই, মানে পুরা হাদিস যা আছে বুখারী শরীফের মধ্যে, আপনি মোটামুটি একদিনের মধ্যে সব পড়ে ফেলতে পারবেন। আমি সেগুলো সব এই যে নাম্বার আমি ব্র্যাকেটে নাম্বার দিয়ে রাখছি। আর এরপর হচ্ছে যেটা, সেটা এই যে দেখেন, এই ১ পৃষ্ঠার মধ্যে পুরা বুখারী শরীফের ঋণ গ্রহণ অধ্যায়ের সারমর্ম আছে। মানে এর বাইরে আর আপনারা পুরা বুখারী শরীফ তন্ন করে পড়ার দরকার নেই। এইটার মধ্যেই সবকিছু আছে। আপনি দেখেন এই যে এখান থেকে এইটা যদি জানেন, তাহলে আপনি বুঝবেন যে বুখারী শরীফে এই ঋণ গ্রহণ নিয়ে যা হাদিস আছে তার সামারি হলো এই। এর বাইরে আর কোনো কিছু নাই। আমি একবারে এক নিঃশ্বাসে পড়ে দিতে পারি। মানে একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে শরীক হইছে। যুদ্ধ থেকে ফেরার পথে নবীজি বলছে, "তোমার উটটি আমার নিকট বিক্রি করবে?" সে বলল, "হ্যাঁ।" পরে তিনি মদিনায় এলেন এবং আমাকে সকালবেলা উটটি নিয়ে তার নিকট গেলাম এবং তিনি আমাকে দাম দিলেন। এটা ঋণ গ্রহণের মানে ওই যে এক মুলামুলি করছে আরকি, যে তুমি উট বিক্রি করবা, তখন একটা দাম ঠিক করছে, পরে দামটা দিছেন আরকি। এইটার ভিত্তিতে ইসলামী ব্যাংকের একটা এই বিনিময় সিস্টেম আছে আরকি, সালেম। এই হাদিসের ভিত্তিতে।
সো জিনিসটা খুবই সিম্পল, এটা স্বাভাবিকভাবেই আমরা এভাবেই লেনদেন করি আরকি। সো এটা সে সময়ের আরবেরও রেওয়াজ ছিল। যাই হোক, এরপরে হচ্ছে যে আমি এখান থেকে কয়েকটা হাদিস বলি, সবগুলো বলব না। নবীজি এক ইহুদীর নিকট থেকে নির্দিষ্ট মেয়াদে খাদ্য ক্রয় করেন এবং তার নিকট লোহার বন্ধক রাখেন আরকি। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে পাওনাদারের কথা বলার অধিকার আছে। এবং উত্তম লোক সেই যে ঋণ পরিশোধ করে। এখন এই যে আমাদের একটা কনসেপ্ট আছে যে কর্জে হাসানা, যে আমরা যদি কর্জে হাসানা দিই তাহলে হচ্ছে আমি তার কাছ থেকে টাকা চাইতে পারবো না, সে যদি না দেয়। আচ্ছা, এই প্রসঙ্গে একজন মাওলানার একটা ফতোয়া আছে, সেটাও আমি একটু সংক্ষেপে বলে রাখি। সেই ভিডিওটা না দেখালে কিন্তু একেবারে খুবই ইন্টারেস্টিং। আ সেটা হলো একজন পাকিস্তানের মাওলানা, এটা হলো মুফতি তারেক মাসুদ। তো উনাকে একজন একটা প্রশ্ন করছে, আমি এই ক্লিপটা আমার এটা আমার বাজাইতেই হবে। শুনেন একটু মনোযোগ দিয়ে। উনাকে বলছে আরকি যে আ যে ঋণ দিয়ে আমি সে ঋণ চাইতে পারবো কিনা? कर्ज देकर वापस मांग सकते हैं। सुभान अल्लाह, इतना अजीब नेक इंसान है। पूछ रहे हैं कि कर्ज देके हम वापस मांग सकते हैं? किसी को कर्ज हसना देकर वापस मांगा जा सकता है या फिर खामोश रहे जब तक वो खुद वापस ना कर दे। असद शेरानी साहब अगर आप खामोश रहे, कयामत आ जाएगी, इमाम मेहदी भी आ जाएंगे, दज्जाल भी आ जाएगा, सूरज मगरिब से निकल के दोबारा मगरिब में गुरूब हो जाएगा, आपका इंतकाल हो जाएगा, आपकी विरासत तकसीम हो जाएगी, विरासत बच्चों में जाएगी, बच्चों की शादियां होंगी, बच्चों के बच्चे होंगे, फिर वो बड़े होंगे, फिर उनकी शादियां होंगी, फिर उनके बच्चे होंगे, और ये सिलसिला सदियों तक चलता रहेगा। वो आपका कर्जा वापस करने का वहम भी नहीं आएगा। इसलिए इस जमाने में किसी को कर्जा देना, हमारे हजरत फरमाया करते थे, तो कर्जा दे वो बहुत बड़ा बेवकूफ, और तो लेके वापस कर दे वो इससे भी बड़ा बेवकूफ। अब इसकी तस्वीर क्या है, ये फिर आपने कई बार बयान कर दिया। আচ্ছা, কথা হলো যেটা, সেটা হলো এখন তাহলে অপশনটা কি? যেমন ধরেন আমাদের হুজুররা যেটা বলতেছে সেটা হচ্ছে যে কেউ যদি, যেমন এটা আমি রেফারেন্স দিয়েই বলি, রকমারিতে তারা সুদ নিয়ে একটা লাইভ করছিল, একটা শো করছিল আরকি। তো সেখানে ওই যে একটা ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের যে হেড, ওনাকে ইনভাইট করছে। তো আমি সেখান থেকে বুঝার খুব চেষ্টা করলাম। উনি যেটা বলল যে আপনি যে টাকা ঋণ দিবেন তারপরে আপনি যদি ৳১ ও বাড়তি নেন, সেই ৳১ হচ্ছে সুদ। সো তার মানে কি? তাহলে মানে আমি ঋণ কাউকে ধার দিলাম এবং সেটার বিপরীতে আমি যদি ৳১ বাড়তি নিই, তাহলে সেটা হচ্ছে সুদ। এবং উনি যেটা বললেন যে কর্জে হাসানা দেওয়ার কথা আরকি। সো কর্জে হাসানা কি এখনকার সময়ে, মানে এটা কি কোনো মানে ভ্যালিড কোনো বিজনেস মডেল বা ভ্যালিড কোনো সিস্টেম এই এখনকার অর্থ ব্যবস্থায়, যেখানে মানুষের হাজার কোটি টাকার ঋণ দরকার হয়, যেখানে বড়, বড় মেগা ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, সেসব আপনি পদ্মা সেতু করার জন্য আপনারা কর্জে হাসানা কে দিবে? বা আপনি এরকম একটা মেগা প্রজেক্ট, একটা পাওয়ার প্ল্যান্ট করার জন্য আপনারা কর্জে হাসানা কে দিবে? সো তো এই যে জিনিসগুলো সেখানে, আর নিজেদের মধ্যেই তো আত্মীয়স্বজনদের মধ্যে বা একদম চেনা পরিচিতদের মধ্যেও তো কর্জে হাসানা দিয়ে সেটা আল্টিমেটলি ফেরত পাওয়া যায় না। মানে এটা একটা সিস্টেম থাকা উচিত। সো যাই হোক, আর আরেকটা জিনিস হচ্ছে যেটা, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই যে আমি যেই ইয়েটা দেখাচ্ছিলাম যে এই হাদিসের যে ইয়েটা, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ঋণ নিয়েছেন এবং উনি পাওনার চাইতে বেশি দিয়েছেন। এটা হচ্ছে বুখারী শরীফের 2236 নম্বর হাদিস। নবীজি আমার ঋণ আদায় করলেন এবং পাওনার চাইতেও বেশি দিলেন। মানে যেই ঋণটা উনি নিলেন, এটা আপনারা চাইলে বুখারী শরীফে চেক করে দেখতে পারেন। যে বাংলা হাদিস অ্যাপের সিরিয়াল নম্বর দিলে 2236 নম্বর হাদিস। যে ওই বর্ণনাকারী বলতেছিলেন যে নবীজি আমার ঋণ আদায় করলেন এবং পাওনার চাইতে বেশি দিলেন। যে টাকাটা উনি ঋণ দিলেন তার থেকে নবীজি কিন্তু বেশি দিয়েছেন। তার মানে বেশি দেওয়া অবশ্যই জায়েজ। কারণ হচ্ছে যেটা, সেটা হচ্ছে বেশি যদি আপনি না দেন তাহলে তো সিস্টেম রান করবে না। এটা তো সম্ভব না। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যেমন ধরেন ব্যাংক যে ওই যে একটা তো আছে যে, প্রথম কথা হচ্ছে যে ইনফ্লেশন রেট, যে আমার তো টাকার ভ্যালু কমতেছে। টাকার যে ডিভ্যালুয়েশন হচ্ছে সেটা তো এড হচ্ছেই। এরপরে আরেকটা যে জিনিসগুলো, সেটা তো হচ্ছে ব্যাংক যে ইন্টারেস্ট রেট চার্জ করতেছে পুরোটা তো আর ইন্টারেস্ট না। ব্যাংকের এখানে ম্যানেজমেন্ট কস্ট আছে তো। কারণ ব্যাংকের এখানে মার্কেটিং এক্সপেন্স আছে। কারণ প্রত্যেকটা ব্যাংকের কিন্তু বিপুল পরিমাণ টাকা খরচ হয় হচ্ছে মার্কেটিং এ। আপনারা এই যে টেলিভিশন খুললেই দেখেন ব্যাংকের বিজ্ঞাপন, পত্রিকা খুললেই দেখতেছেন ব্যাংকের বিজ্ঞাপন। সারা সিটিতে ব্যাংকের মার্কেটিং এক্সপেন্স কিন্তু খুবই হাই। মানে এই ধরনের বিশেষ করে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট গুলোর মার্কেটিং এক্সপেন্স কিন্তু খুবই হাই। কারণ টাকা কালেক্ট করা সেটা কিন্তু অনেক ব্যয়বহুল একটা প্রসেস। মানে ফান্ড কালেক্ট করা, কোন প্রোডাক্ট সেল করার চাইতে মানুষের কাছ থেকে টাকা কালেক্ট করা সেটা কিন্তু অত্যন্ত ব্যয়বহুল। এটা হচ্ছে মার্কেটিং পার্সপেক্টিভ। তো সেটাও তো তাকে মেকআপ করতে হবে। মানে সেটাও কিন্তু সে ওই ইন্টারেস্ট রেটের মধ্যে কাউন্ট করে। তারপরে হচ্ছে সেখানে আরেকটা জিনিস যেটা, সেটা হলো আ আ তার ওই যে ম্যানেজমেন্ট কস্ট।
ব্যাংক যে কারণে তারা অনেক হাই প্রোফাইল এক্সিকিউটিভ হায়ার করে। ব্যাংকে যারা চাকরি করে তারা কিন্তু নরমালি ঢাকা ইউনিভার্সিটি, আইবিএ এসব জায়গা থেকে পাশ করা, এবং ব্যাংকের নিয়োগ পরীক্ষাও খুব কড়া হয়। এবং এরপরে হচ্ছে সেটা হচ্ছে ব্যাংকের এই যে জিনিসগুলো, তাদের ম্যানেজমেন্ট কস্ট, তারপরে হচ্ছে তাদের যে আপনার মার্কেটিং এক্সপেন্স, এই সবকিছু মিলিয়ে তারা একটা অ্যামাউন্ট ক্যালকুলেট করে। এখানে ভাই একটা জিনিস একটু আমি করতে চাচ্ছি, অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে কি ব্যাংকের যে এক্সপেন্স গুলো আছে এটা কিন্তু আমাদের ওই ইন্টারেস্ট রেটের মাধ্যমে ওরা উঠায় নেয়, জিনিসটা এরকম না। এই জিনিসটা হচ্ছে ব্যাংক ফ্র্যাকশনাল রিজার্ভ পদ্ধতিতে মনে করেন যে একটা পার্টিকুলার অ্যামাউন্টই জমা রাখে সেন্ট্রাল অথরিটির আছে। তো ওইটার ভিত্তিতে ওরা কিন্তু আবার হচ্ছে আপনার ঋণ প্রদান করতে পারে। সো ব্যাংক কিন্তু এইভাবে আসলে আপনার মনে করেন যে ঋণ মানে ওদের যেটা অরিজিনাল মূলধন ওইটার কিন্তু অনেক গুণই সে আপনার ক্রিয়েট করতে পারে, ঋণ ক্রিয়েট করতে পারে। সো আমরা যদি আপনার ওদেরকে সুদটা নাও দেই, ওরা যে চলতে পারবে না জিনিসটা এরকম না। বাট স্টিল এই সুদটা এই জন্যই নিতে হয়, সেটা হচ্ছে যে আপনি মানে আর্থিক যে প্রতিষ্ঠানগুলা ওরা যদি আমাদের কাছ থেকে সুদ না নেয়, মার্কেটে ইনফ্লেশনটা হয়ে যাবে হাই। ওই সময় সবার হাতে হাতে টাকাটা আসবে এবং এন্টায়ার যে ইকোনমিক সিস্টেমটা সেটা ব্লো আপ হবে। সো ওই জন্য ওরা হচ্ছে একটা আপনার ইন্টারেস্ট রেট নিয়ে এটা একটা আপনার মেকানিজমের মতো, কন্ট্রোল মেকানিজমের মতো আর কি জিনিসটা। এটা আরেকটু এলাবোরেট করেন আলবি, একটু আরেকটু ইয়ে করেন। আচ্ছা, আমি হচ্ছে আলবি তুমি যেটা বলছো এটাকে আরেকটা অ্যাঙ্গেল থেকে আমি এক্সপ্যান্ড করবো। না এখন আমি যখন পরবার বলবো তখন এক্সপ্যান্ড করে এটা দেখাবো আর কি, যে আপনার ইন্টারেস্ট রেট দিয়ে ব্যাংকে কিছু আসে, যেন আপনার ইন্টারেস্ট রেট ছাড়াই ব্যাংক হইতেছে আমার মনে হয় এখন এটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, এক্ষেত্রে আলোচনাটা আরেকটু আচ্ছা ঠিক আছে, ওকে। তাইলে আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করে দেখাই এখানে একটু কুইকলি। আচ্ছা তাইলে আমি এক কাজ করি, সজল ভাই আমি কি তাহলে আমার সেকেন্ড পার্টে ঢুকবো নাকি জাস্ট এই পয়েন্টটা অ্যাড্রেস করব? হ্যাঁ মোটামুটি আমি আমার একটু অ্যাড করার ছিল, আমি মোটামুটি ইয়ে করছি। তাইলে আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করে সেকেন্ড পার্টে ঢুকি। এন্টায়ার স্ক্রিন, ইয়াপ, অডিও শেয়ার করার কিছু নাই, তাও করি, ওকে। আচ্ছা, এই যে এইখানে হচ্ছে যে প্রশ্নটা আমি রাখছিলাম, ও সজল ভাই আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না আমরা দেখতে পাচ্ছি না স্ক্রিনটা। সজল ভাই আপনার মনে হয় অ্যালাউ করতে হবে জিনিসটাকে। আচ্ছা, তো সজল ভাই যখন অ্যালাউ করতেছে তখন যেটা বলি যে তখন আমি আমার আলোচনা যেখানে শেষ করছিলাম, ইজ দ্য ব্যাংক ট্রাইং টু এক্সপ্লয়েট ইউ? ব্যাংক যে সিস্টেমে আপনার সাথে আর্থিক লেনদেন করে সে কি আপনাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করতেছে কিনা? আপনাকে এখানে আমরা যে জিনিসটা বুঝতে হবে যে প্রত্যেকটা আইনের পেছনে একটা রিজনিং আছে। খালি মুখস্থ গদ বাঁধা একটা আসমান থেকে একটা আইন পড়ে নাই কখনো পৃথিবীতে, শুধু ধর্ম না, যে কোনো আইনের ক্ষেত্রে একটা রিজনিং আছে এটার পেছনে। কেন এই আইনটা কোন পরিস্থিতিতে প্রযোজ্য, কখন প্রযোজ্য। সো সুদের ব্যাপারটা আমরা যেটা আলোচনা করলাম প্রথম পার্টে, যে সুদের ব্যাপারটা যখন এটা এক্সপ্লয়টেশনের পর্যায়ে চলে যায় তখন সেটা হইতেছে নিষিদ্ধ। এক্সপ্লয়টেশনের পর্যায়ে না হলে নিষিদ্ধ না। বর্তমান ফাইন্যান্সিয়াল সিস্টেমে ইউ আর অনলি বিং ফেয়ার। এই সুদি সিস্টেমটা ইজ জাস্ট বিং ফেয়ার টু এভরিওয়ান। এবং আলবি যে পয়েন্টটা মেক করলো এটা আরেকটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। ইয়েস, আপনি যদি ইনফ্লেশন রেটকে আপনার ইকোনমিক্স কিন্তু খুবই কড়া কঠিন সাবজেক্ট। ইকোনমিক্স আমরা কেউ ইকোনমিক্সের ছাত্ররা, কিন্তু ইকোনমিক্স একটু জানি আর কি, ইকোনমিক্সের পড়াশোনা খুবই কঠিন। সো এটার কারণ আছে, এটার কারণ হচ্ছে আপনার এখানে অনেক বিষয় খুবই ক্লোজলি ইন্টারটুয়াইন্ড, এটা ম্যানেজ করা খুব কঠিন ব্যাপার। তো তখনকার সময় আপনারা যে জিনিসটা বুঝতে হবে, যে জিনিসটা সজল ভাই বলতেছিলেন যে আপনি পদ্মা সেতুতে আপনি বিশ্ব ব্যাংক লোন দিবে 30,000 কোটি টাকা, আপনি যে বলতেছেন যে 1 টাকা বেশি নিলে এটা সুদ হয়ে যাচ্ছে, এটা করা যাবে না, তাইলে তো আপনার পৃথিবী থেমে থাকবে, তাইলে পৃথিবীর কোনো কাজই করা যাবে না। এখনকার পৃথিবীতে, সভ্য পৃথিবীতে এই অপ্রেসিভ সিস্টেম উঠে গেছে। এখন কেউ কাউকে অপ্রেস করার চেষ্টা করতেছে না, চেষ্টা যে করতেছেন এই জিনিসটা এখন এখানে ব্যাখ্যা করবো। কেউ কাউকে অপ্রেস করার চেষ্টা করতেছেন, এখানে সবকিছু গুড ফেইতে হইতেছে। নাও আমরা যেটা জানি যে ইনামাল আমালু বিন্নিয়াত, আপনার সবকিছু নিয়তের উপর নির্ভর করে। যে প্রশ্নটা একজন আমাকে করছেন একটু আগে, একজন করছেন যে ফখরুল ভাই যদি একজন খুব ধনী মানুষ একজন গরিব মানুষকে লোন দেয় এবং সে 7% রেটেই দিল, ইনফ্লেশন অ্যাডজাস্টেড রেটেই দিল, ইনফ্লেশনের রেটেই দিল, এখানে কোনো অন্যায় করলো না, কিন্তু সে জানে যে গরিব লোক টাকা ফেরত দিতে পারবে না, তাইলে এটা খারাপ হবে কিনা? এটাই হতেছে আপনার নিয়তের উপর নির্ভর করে। সেই লোক যদি দেওয়ার সময় সে জানে যে আমি এখানে শয়তানি করে টাকাটা দিচ্ছি তাকে বিপদে ফেলার জন্য, তাইলে সে 7% দিল, এটা আমার দৃষ্টিতে, আমি ছোট মুফতির দৃষ্টিতে এটা হইতেছে হারাম হবে। আর আপনি অন্য একটা কারণে হোয়াট এভার সার্কামস্টেন্সেস ইট মে বি, একটা কমপ্লেক্স সার্কামস্টেন্সেসে আপনি 7%, আপনি 70% দিতেছেন আপনি, কিন্তু আপনার এখানে উদ্দেশ্য থাকে এক্সপ্লয়েট করা না, উদ্দেশ্য হইতেছে এখানে আপনার ইকোনমিক্সটাকে যেভাবে ফাইনালি মেনটেন করা যায় সেইভাবে করা, স্টিল এটা ফেয়ার। সো সবকিছু নির্ভর করতেছে এখানে কি হচ্ছে সেটার উপর নির্ভর করে। আচ্ছা, সো তাহলে এই প্রশ্নের অ্যান্সার করি আমরা, যে ব্যাংকের সাথে আমরা যে প্রক্রিয়া লেনদেন করি, এই প্রক্রিয়াটা কি, এখানে কোনো এক্সপ্লয়টেশন জড়িত আছে কিনা, ব্যাংক আপনাকে ল্যাং মারার চেষ্টা করতেছে কিনা,
এটার অ্যান্সার হচ্ছে নো। এগুলো আমি লিখছি আর কি, কিন্তু আচ্ছা ইংরেজিতে লিখছি, ফখরুল, সরি আমার একটু বাংলা। একটা ছোট্ট পয়েন্ট আছে। জি, আমি জি, সেখানে জি। একটু এড করে নিই। যেমন আচ্ছা, করেন। অনেকেই যেটা করে যে ওই যে একটু যদি বেশি নেই, আমি ৳১ বেশি নেই সেটাও সুদ হবে। এটা খুবই রং কনসেপ্ট। কারণ কোরআনে এরকম সিমিলার আরেকটা কনসেপ্ট আছে, সেটা দিয়েও আমি বলি। যেমন কোরআনে হযরত শোয়েব আলাইহিস সালাম, মানে শোয়েব আলাইহিস সালাম, একেকজন নবীকে তো আল্লাহ একেকটা অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠিয়েছেন। সো শোয়েব আলাইহিস সালামের অ্যাসাইনমেন্টটা ছিল হচ্ছে উনি মানুষকে ব্যবসা-বাণিজ্য শিখাইছেন। সো উনার যে কওম, তারা যেটা করতো সেটা হচ্ছে তারা মজুতদারি করতো এবং তারা অতিরিক্ত মুনাফা নিত। মানে বিভিন্নভাবে এই যে এখন যে জিনিসগুলো হয় যে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে তারা ওজনে কম দিত, তারা হচ্ছে খাদ্যে ভেজাল দিত এবং তারা হচ্ছে মজুতদারির মাধ্যমে অনেক বেশি টাকা চার্জ করত, অনেক বেশি মুনাফা নিত। তো এজন্যই শোয়েব আলাইহিস সালামের দাওয়াত যেটা ছিল যে তোমরা ওজনে কম দিবা না এবং হচ্ছে তোমরা মজুতদারি করবা না এবং তোমরা আ অতিরিক্ত মুনাফা নিবা না। অতিরিক্ত মুনাফা নিবা না। কিন্তু তারা শোয়েব আলাইহিস সালামের কথা শুনে নাই। যে কারণে হচ্ছে আল্লাহ তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিছে। তাহলে এখন কথাটা হচ্ছে যেটা, সেটা হলো এখন এই যে আল্লাহ বলছে যে আমি একটা জিনিস বিক্রি করব, আমি অতিরিক্ত মুনাফা নিব না। এখন অতিরিক্ত মুনাফা মানে কি? তাহলে আমি ৳১০ দিয়ে কিনে কি ৳১০ বিক্রি করব? মানে সেটা কি তাহলে আল্টিমেটলি কোন প্র্যাকটিক্যাল বিজনেস মডেল হইল? মানে আমি একটা জিনিস ৳১০ দিয়ে কিনলাম। এখন অতিরিক্ত মুনাফা নিতে কোরআনে নিষেধ করছে। তার মানে আমি যদি মনে করি যে তাহলে আমি ৳১১ যদি বিক্রি করি তাহলে তো সেটা অতিরিক্ত মুনাফা হয়ে গেল। তাহলে আমাকে ৳১০ বেচতে হবে। তাহলে তো আল্টিমেটলি ভাই আমার ব্যবসাই শুরু করা হবে না। মানে এটা তো কোনো বিজনেস মডেল হইল না যে আমি ৳১০ দিয়ে কিনে তাহলে আমি ৳১০ কিভাবে বিক্রি করব? কারণ আমার তো এখানে আম আ মানে বিজনেস এক্সপেন্স আছে। আমার সেখানে প্রফিট করতে হবে। নাহলে তো আমি বিজনেসে টিকে থাকতে পারব না। তাহলে এখানে অতিরিক্ত বলতে সেটা আমরা সবাই বুঝি। যে আমি ৳১০ র জিনিসটা যদি ৳২০ বিক্রি করি বা ৳১০ র জিনিসটা যদি ৳১০০ বিক্রি করি তাহলে সেটা আনফেয়ার। সেটা এক্সেসিভ হয়। কিন্তু সেটা কাস্টমারও জানে যে হ্যাঁ ঠিক আছে, সে তো এটুকু লাভ তো করবেই সে। এটা কিন্তু কাস্টমারও জানে যে এটুকু জাস্টিফাইড, এটুকু অ্যাকসেপ্টেবল। সো সুদের বেলাটাও তাই। এই অতিরিক্ত নেয়া মানেই একেবারে আপনি ৳১ অতিরিক্ত নিতে পারবেন না বা ১০% মানে আপনি কোন টাকাই নিতে পারবেন না। যা দিবেন তাই ফেরত নিতে হবে। সেটা কিন্তু আসলে কোরআনের ভাষ্য না। জি, ফখরুল। হ্যাঁ, জি, সেটাই। এবং দেখেন, এই যে আমরা একটু আগে বলতেছিলাম যে বাড়ি কেনার ক্ষেত্রে মর্টগেজ রেট, ইন্টারেস্ট রেট সবসময় ছিল 3% এর নিচে। মানে আপনার যদি ক্রেডিট স্কোর খুব ভালো হয়। ক্রেডিট স্কোর কি সেটা আম আ এবং আপনার এরকম কাছে কিছু, হয়তো কিছু জায়গায় আমরা খুব উল্টা বুঝি। এখানে কতগুলো জিনিস, যেমন একজনে একটা কমেন্ট করছে। এই কমেন্টটা আমার একটু উত্তর দেওয়া উচিত। আমি দেখেন এই হুম, যে আমাকে কয়েকজন এই কমেন্টটা করে। উনি আহলে কোরআন আরকি, কোরআনপন্থী। কোরআনে একটা কথা বলা আছে যে কোরআনের বাহিরে কোন কিতাব লিখলে কৈফিয়ত দিতে হবে। সজল ভাই, আপনি লেখা কিতাবের হিসাব মিলান। যৌথ ব্যবসা করেন, ঋণদাতাও দোষী, কোরআনের আচ্ছা। আয়াত আছে অবৈধ কাজে সহায়তা করা অবৈধ। আচ্ছা। মানে এই প্রশ্নটা করা হয় এজন্য ওই যে আমি রিলিজিয়াস মাইন্ডসেট বই লিখছি। তো কোরআনে একটা আয়াত আছে যে অ্যা এখন আয়াতটা কি সেটাও বলি। খুবই সিম্পল জিনিস। কিন্তু এইটা আপনি এই যে আহলে কোরআন যারা তাদেরকে আপনি যদি সারা রাতও বুঝান সে বুঝবে না। কারণ হচ্ছে ওই যে আহলে কোরআনদের আবার আ পীর আছে, উনি ফতুয়া দিয়ে দিছেন আরকি। সো ওনার ফতুয়ার বাইরে বুঝা যাবে না। কোরআনের আয়াতটা খুবই পরিষ্কার। বলছে যে যারা নিজ হাতে কিতাব লিখে সেটাকে আল্লাহর কিতাব বলে চালিয়ে দেয়, তাদের ব্যাপারে বলা হইছে। তো ভাই আমি কি আমার কিতাবটাকে আল্লাহর কিতাব বলে চালিয়ে দিয়েছি? এমনকি আমি যে রিলিজিয়াস মাইন্ডসেট বইটা লিখলাম সেটাকে আমি ধর্মের বইও মনে করি না। সেটা একটা দৃষ্টিভঙ্গির বই। এজন্য সেটার নাম দিয়েছি আমি মাইন্ডসেট। যে আপনি জাস্ট কিছু ধর্মীয় বিষয়কে একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে সেই জিনিসগুলোকে একটু এক্সপ্লেইন করা। এইটার একটা দৃষ্টিকোণ, একটা দৃষ্টিভঙ্গি। কিন্তু আমাকে কয়েকজন, এই আহলে কোরআনের কয়েকজন কমেন্ট করছে যে, "আপনি কেন বই লিখছেন?" কারণ আল্লাহ কোরআনে বই লিখতে নিষেধ করছে। তো বই লিখতে নিষেধ করছে তাহলে কি ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোর কোন বই কেউ লিখতে পারবে না? এটা কেমন কথা হইলো? কেউ কি সে বইটাকে আল্লাহর কিতাব বলতেছে নাকি? বলা হচ্ছে কারণ যুগে, যুগে অনেকেই আছে নিজেরা নিজেদেরকে নবী দাবি করছে বা তারা কিতাব একটা লিখে নিয়ে এসে সেটাকে আল্লাহর কিতাব দাবি করছে। তো ভাই আমার এই যে তার মানে কিতাবই লেখা যাবে না। এই যে ধারণাগুলো এগুলো হচ্ছে যে কারণে তো পরিষ্কার করেই বলা আছে যে কেউ নিজেরা নিজ হাতে কিতাব লিখে সেটাকে আল্লাহর কিতাব বলে চালিয়ে দেয়। কিন্তু সেই জিনিসটা মানে ওই তো সেটাকে উনি উনার মতো করে বুঝতেছে আরকি। সে এই ইন্টারেস্ট বলেন বা এই যে ধর্মীয় যে বিষয়গুলো সেগুলোকে আমরা আমাদের মতো করে বুঝি আরকি। ফখরুল। আচ্ছা, জি। তো যেটা বলতেছিলাম, যে প্রশ্নটা এই ভদ্রলোক করছিলেন যে আপনার ৭% ইন্টারেস্ট রেটে একজন আ বড়লোক একজন গরিব লোককে দিতেছে, কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে শয়তানি। সে গরিব বিধায় সে ৭% ও ফেরত দিতে পারবে না। সো যদি ইনফ্লেশন রেট ৭% হয় তাহলে ৭% ই দিলে তো ফেয়ার ট্রান্সেকশন হচ্ছে। তাইলে এটা খারাপ হবে কিনা? যেটা আমি একটু আগে বললাম যে আমার দৃষ্টিতে এটা স্টিল অবৈধ হবে, কারণ সে শয়তানির উদ্দেশ্যে কাজটা করতেছে এবং এই জবাব দিতে সে আল্লাহর সামনে করবে এবং আল্লাহ তো মানুষের মন জানে, রাইট? আল্লাহ তাকে জিজ্ঞেস করবে যে তুই শয়তানি করছিস, তোর কি ধারণা? আমি এটা বুঝি নাই। ৭% না ৩% ডাজন্ট ম্যাটার রিয়ালি। উদ্দেশ্যটা হইতেছে আসল কথা। তো
এই কারণে আপনি যে 7% এর ব্যাপারটা যেটা বলতেছিলাম যে ধরেন সারা জীবন ব্যাংক থেকে মর্টগেজ নিতে গেলে বাড়ি কেনার জন্য ইন্টারেস্ট রেট আপনার যদি ক্রেডিট স্কোর ভালো হয়, আপনার যদি ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি রেকর্ড ভালো হয়, আপনি 3% এর কমে পাবেন বা 3% পাবেন। সেটা এখন হয়ে গেছে 7-8%। নাও এখন তাহলে কি এখানে ব্যাংক আপনার সাথে অন্যায় করতেছে? এই যে হঠাৎ করে উচ্চ রেটে না, অন্যায় করতেছে না। পৃথিবীর যে পরিস্থিতি সেই পরিস্থিতির কারণে রেট বেড়ে গেছে। নাও আপনি আবার বলতে পারেন যে কোভিড তো অনেক আগে চলে গেছে। তারা রেট কমায় ফেলছে, তাহলে আবার বাড়াইছে। তাহলে এখানে শয়তানি করতেছে না, এটাও শয়তানি করতেছে না। সেটাও আপনাকে আমি একটু আগে ব্যাখ্যা দিছি যে আগেকার ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সরকার আস্তে, আস্তে করে জিনিসটাকে কুশন করতেছে যেভাবে করলে ধাক্কা লাগবে না হঠাৎ করে ইকোনমির উপরে। সো এখানে সবকিছু হইতেছে গুড ফেইথে। এখানে কাউকে ল্যাং মারার চেষ্টা করা হচ্ছে না, কাউকে ঠকানোর চেষ্টা করা হচ্ছে না, কাউকে বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে না। সুতরাং যেটা হিস্টোরিক্যালি 3% রেট ছিল সেটা এখন যদি 7% 8% ও হয়ে যায়, দ্বিগুণ 3 গুণ ইন্টারেস্ট রেট হয়ে গেছে, স্টিল এটা একটা ফেয়ার পদ্ধতির মধ্যে হইতেছে, কারণ স্টিল পৃথিবীর পরিস্থিতিকে ওকে। সো আপনারা যদি নিয়তটা আবার এখানে প্রতিযোগিতার একটা ব্যাপার আছে ফখরুল, কারণ ব্যাংক তো আর একটা না, কারণ ধরেন একটা ব্যাংক আপনাকে 8.2% রেটে দিচ্ছে, তো ব্যাংক তো এখানে আরো 100 ব্যাংক আছে। এখন কেউ যদি কমে পারতো তাহলে সে নিশ্চয়ই আরো কমে দিত, কারণ প্রতিযোগিতার ভিত্তিতে তো দাম কমতো। তার মানে এর থেকে কমে আসলে দেওয়া সম্ভব হচ্ছে না, রাইট মানে এখনকার বাজার অনুযায়ী। জি, আমি যখন রেট নিতে গেছিলাম আমি ১ম পাইছিলাম 8% অফার। আমি ওইটাই নিতে যাচ্ছিলাম। পরে আমার অফিসের পাশে আরেকটা বড় ব্যাংক আছে। তো আমি ভাবলাম যে অফিসের পাশেই যেহেতু কথা বলে আসি। ওদের সাথে কথা বলতে গিয়ে দেখি ওরা আমাকে অনেক কম রেটে দিতে পারছে, রাইট? সো এটা ব্যাংকেরও একটা এবং ব্যাপার আছে। এরপরে আবার আপনাদের 30 বছর এই রেটই দিতে হবে তা না। আবার যদি কখনো বাজারে রেট কমে আপনি কিন্তু রিফাইন্যান্স করতে পারবেন। সেটা রিফাইন্যান্স করতে পারবেন, রাইট। হ্যাঁ, এই সবকিছু ফেয়ারলি হয়। আমি জানি এই পয়েন্টটা মনে হয় আমি টুকে রাখছি কিনা আমি জানি না। না টুকে রিফাইন্যান্সের রাখলেও যে বিষয়টা সজল অবশ্য ভাই বলেন নাই আপনি। হ্যাঁ, না, এই যে রিফাইন্যান্স এখন যে আলোচনা করতে যাচ্ছি ওখানে রিফাইন্যান্সের বিষয়টা আমি সম্ভবত কোথাও লিখছি। যদি না লিখে থাকি তাহলে টাচ করি। সেটা হচ্ছে যে সজল ভাই যে কথাটা বললেন যে আপনি এখন মনে করেন একটা ইন্টারেস্ট রেট দিয়ে আপনি হচ্ছে এখন মনে করেন পৃথিবীর অবস্থা খারাপ যাচ্ছে। আপনি 8% ইন্টারেস্ট রেটে বাড়ি কিনতে বাধ্য হইছেন। আজকে থেকে 10 বছর পর ইন্টারেস্ট রেট 8% থেকে ড্রপ করে আবার হচ্ছে 3% এ নেমে আসছে। কিন্তু আপনি বাড়ি কেনার সময় যে রেটে আপনি হইতেছে লক করছেন, আপনি সারা জীবন এই রেট দিয়ে যেতে হবে। কিন্তু আপনি যদি 10 বছর পর মার্কেট যেহেতু কমে গেছে, আপনি চাইলে তখন রিফাইন্যান্স করতে পারবেন। এই বাড়ি আপনি আবার বিক্রি করে রিফাইন্যান্স করে তখনকার মার্কেটে যে রেট সেই রেটে আবার বাড়ি কিনতে পারবেন। নাও বাড়ি রিফাইন্যান্স করতে গেলে আমি একটু খোঁজ খবর নিছিলাম বোঝার জন্য, কারণ একটু রিসার্চ করছিলাম আমি। তো আমি সেখান থেকে যতটুকু বুঝছি, যদি ভুল বুঝে না থাকি, রিফাইন্যান্স করাটা একটু ট্রিকি, কারণ রিফাইন্যান্স করতে গেলে আপনাকে আলটিমেটলি বাড়ি বিক্রি করতে হবে। বিক্রি করে আবার কিনতে হবে। তখন আপনি কারেন্ট যে রেট আছে সেই রেটটা পাবেন। আমি যদি ভুল বুঝে না থাকি ব্যাপারটা না এরকম। সেটা অত জটিল না, অত জটিল না। এটা রিফাইন্যান্সটা আচ্ছা। যেটা যেভাবে হয় আরকি, রিফাইন্যান্সটা হচ্ছে যে অন্য কোনো একটা ব্যাংক, যেমন আমি সিটি ব্যাংক থেকে লোন নিলাম। কিনে নিবে আবার। এখন হ্যাঁ, তখন চেজ ব্যাংক আমাকে বলবে যে সে 3% রেটে তখন সে ওই ব্যাংকের ঋণ দিয়ে দিবে। যে রাইট, তোমার কত রাইট। টাকা পাওনা এখনকার হিসাবে সে দিয়ে দিবে। লোনটা সে টেক ওভার করবে। ওই রাইট, বাড়ি রাইট। কেনার যে প্রসেসটা সেটাও জাস্ট কতগুলা পেপারে সই করা আরকি। ওর মধ্যেই রাইট, হয়ে রাইট। যায় আরকি। মানে এখানে তাহলে সজল ভাই আপনার প্রতি একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে রিফাইন্যান্স করার মধ্যে কি কোনো ধরেন বাড়ি কেনা-বেচার মধ্যে যেরকম লাইক একটা বিশাল খরচ থাকে লাইক না, না 10% বা রিফাইন্যান্স 5% এখানে খরচ নাই? না, না, আচ্ছা, না আচ্ছা। ওরকম সিস্টেম না। রিফাইন্যান্সটা আচ্ছা, সহজেই আচ্ছা, করা আচ্ছা। যায়। এটা হ্যাঁ। ইন্টারেস্টিং। এই জিনিসটা আমি বুঝতে চাচ্ছিলাম যে রিফাইন্যান্স এ যেহেতু বিক্রি করতে হয় খরচ ইনভলভ কিনা। ওকে, ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। বাট আমি কেনার সময় আমি ওটাই মাথায় রাখছিলাম যে এখন যেই রেটই হোক নিই, এবং আমি এখন নিছি হচ্ছে 15 বছর, যে কারণে আমার মান্থলি মর্টগেজ রেট খুবই হাই। কিন্তু আমি ওটাই চিন্তা করে রাখছিলাম যে আমি মার্কেট নরমাল হলে রিফাইন্যান্স করে তখন 15 বছর টাকা আবার বাড়ায় 30 বছর না করে এখন ফেলবো। এখন যারা নেয় তারা ওই চিন্তা করেই নেয়। কারণ এখন আবার ইন্টারেস্ট আচ্ছা, রেট আচ্ছা। বেশি হওয়ার কারণে বাড়ির দাম একটু কম। তাই অনেকে হুম, হুম, করে কি যে রেট যাই হোক এখন কিনে নিই। কারণ বাড়ি যেহেতু দাম কম, বাড়ি কেনার ডিমান্ড যেহেতু কম, হুম, সো হুম। দাম একটু কম। সো দাম কমে তারা কিনে ফেলতেছে। তাদের এক্সপেকটেশন হচ্ছে যে হয়তো কিছুদিন পরে আবার একটু রেট কমবে, তখন রিফাইন্যান্স করবে। বাড়ির দাম কম এটা একটা রিলেটিভলি কম আরকি। যেমন আমার এই বাড়ি আজকে থেকে ১ বছর আগে যে দাম ছিল আমি ডাবল দাম দিয়ে কিনছি ১ বছরে। সো কম মানে হচ্ছে যে এটা আরো বেশি হয়ে গেছিল। আরো ওইখান বেশি থেকে একটু হইতে নেমে পারত আসছে। আরকি। যদি ইন্টারেস্ট হ্যাঁ, রেটটা হ্যাঁ, কম ওইখান থেকে থাকতো একটু তাহলে আরো নেমে একটু আসছে। বেশি কিন্তু হইতো। রাইট, কিন্তু কোভিড এর আগে যা ছিল তার চেয়ে এখন অনেক সবকিছুর অবস্থা হ্যাঁ, খারাপ হ্যাঁ, হয়। হ্যাঁ। আচ্ছা। তো তাইলে আমি হচ্ছে আবার একটু স্ক্রিনটা শেয়ার করি। আ হ্যাঁ। ওকে, অলরাইট। ওকে, তো এখানে যেটা আলোচনা করতেছি যে ব্যাংক আপনার সাথে যখন আপনি বাড়ি কেনার সময় যে ট্রান্সেকশন করেন, সে কি করার চেষ্টা করে? সে আপনি দেখেন যে সে আপনাকে ল্যাং মারার কোনো ধান্দা করতেছে কিনা? সে আপনাকে বিপদে ফেলার, আপনাকে এক্সপ্লয়েট করার কোনো চেষ্টা তার মধ্যে আছে কিনা? সো সেটার যেটা এক্সপ্লয়েট করতেছে কিনা? নো, ইউ আর বরোইং দ্য মানি এট অ্যান ইন্টারেস্ট রেট দ্যাট ইস লোয়ার দ্যান দ্য ইনফ্লেশন রেট। সো এগুলো আমার কথা, এগুলো কোথাও থেকে কপি করে নেই নাই। মানে ইংরেজিতে লিখছি দেখে আচ্ছা। জানি কেউ না ভাবেন নাকি ওটা বলতেছি এখানে, মানে জাস্ট উল্টাপাল্টা থাকলে এগুলো আমার ভাষ্য আরকি। তো সেটা বলতেছি যে দেখেন আপনার ইনফ্লেশন রেট যেখানে 7% অন অ্যান এভারেজ, সেইখানে আপনি হইতেছে ব্যাংক থেকে আপনি লোন নিচ্ছেন 3% রেটে।
তাইলে আপনি তো বরং ইনফ্লেশন রেটের চেয়ে কম রেটে আপনি লোন পাচ্ছেন, রাইট? নাও এটার ব্যাখ্যাটা কি আমি জানি না, আমার কাছে একটা পটেনশিয়াল ব্যাখ্যা আছে যেটা আমি দেই, আমার ধারণা এরকম কিছুই হবে, যেটা হইতেছে একটু আগে এক ভদ্রলোক আমাকে প্রশ্ন করছেন কমেন্টে যে ভাই আপনি 100 টাকা নিয়ে কেউ যদি আপনাকে 160 টাকা ফেরত দেয়, ব্যাংক যদি আপনাকে দেয়, তাহলে সে লাভ করলো কোথায়? সে তো ইনফ্লেশন অ্যাডজাস্টেড রেট ফেরত দিল, তাহলে তার লাভটা কোথায়? যা নিল তাই ফেরত দিল। এটার অ্যান্সারটা হচ্ছে যে মর্টগেজ কাভারেজটা লিখে রাখছি আমি। কয়েকদিন আগে একটা ফোন পাইছি, আমার একজন ফোন করছে, একজন ব্রোকার ফোন করে, সে আমাকে বলতেছে যে আপনার মর্টগেজ, একটা হচ্ছে মর্টগেজ কাভারেজ, একটা হচ্ছে মর্টগেজ ইন্স্যুরেন্স, পিএমআই যেটা বলে। মর্টগেজ ইন্স্যুরেন্স অন্য জিনিস, সেটা বাদ দিলাম। মর্টগেজ কাভারেজ যেটা, সেটা হচ্ছে সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে আপনার যে প্রতি মাসে মাসে যেই মর্টগেজ দিতে হয়, আপনার যদি কিছু হয় আপনার তখন আপনার ওয়াইফ এই মর্টগেজ দিতে হবে, তাকে এই মর্টগেজ পে করতে হবে, অথবা আপনার চাকরি চলে গেল, হোয়াটএভার। সো আপনি যদি মর্টগেজ কাভারেজটা নেন, তাহলে আপনি প্রতি মাসে আমাদেরকে পে করবেন, বিভিন্ন রেট আছে যে আপনি এত বছর পে করলে, এতদিন পে করলে আপনি কত পার্সেন্ট রিটার্ন চান, এরকম অনেক ভাগ আছে। তো আপনি কথার কথা, আমি যদি মাসে $200 করে মর্টগেজ কাভারেজ পে করি, তাইলে হচ্ছে 15 বছরে, হ্যাঁ 15 বছরে বোধহয়, আমি যদি এই পরিমাণ পে করি, তাহলে তারা যেটা করবে আমার অনুপস্থিতিতে আমার এই পুরা ব্যাংকের লোনটা প্রতি মাসে ওরা পে করে দিবে। আমার ধরেন $2,500 প্রতি মাসে মর্টগেজ, প্রতি মাসে $2,500 ওরা পে করতে থাকবে। আমি কিন্তু মাসে মাসে মাত্র $150 করে দিতেছি। মনে করেন আমি মাসে মাসে $150 করে দিয়ে 1 বছর পর মারা গেলাম, তাহলে আমি 1 বছরে কত ডলার দিলাম তাদেরকে? 150 মানে হচ্ছে 1200, 18,000, 18,000 না 1800। সো আমি তাদেরকে মাত্র $1800 আমি তাদেরকে দিলাম 1 বছরে। 1 বছর পর ধরেন আমি মারা গেলাম। এখন তারা আমাকে প্রতি মাসে আগামী 30 বছর বা 15 বছর তারা প্রতি মাসে $2,500 করে পে করবে। তাহলে তারা লাভটা কোথায় করতেছে, রাইট? এবং মজার ব্যাপার হচ্ছে যে আমি ধরেন মারা গেলাম না, আমি প্রতি মাসে $200 করে দিতে থাকলাম। 15 বছর পর আমি $200 করে প্রতি মাসে দিয়ে শেষ করে ফেললাম, আমি এর মধ্যে মরিটরি নাই। তখন তারা আমাকে আবার এই পুরো টাকা ফেরত দিবে, যে টাকা আমি তাদেরকে এই এত 15 বছর ধরে প্রতি মাসে $200 করে দিয়ে আসলাম, এটা পুরোটা আমাকে ওরা আবার ফেরত দিয়ে দিবে। আশ্চর্য কথা, আমি টাকা পুরোটা ফেরত দিয়ে দিবে, আবার আমি মারা গেলে তারা প্রতি মাসে $2,500 করে আমার তরফ থেকে দিয়ে দিবে। তাহলে তারা ব্যবসাটা করতেছে কোথায়? এটা হইতেছে ওই ভদ্রলোকের প্রশ্ন, যে ব্যাংকে তাহলে ব্যবসাটা করতেছে কোথায়? এবং এটার সম্ভবত একই ব্যাখ্যা সম্ভবত এইখানে, যে ব্যাংক যেখানে ইনফ্লেশন অ্যাডজাস্টেড রেটের চেয়ে কম রেটে আমাকে মর্টগেজ দিতেছে, তাইলে সে কিভাবে লাভবান হইতেছে? নাও আমি তখন তাকে ওই ছেলেকে প্রশ্নটা করলাম যে তুমি যেটা বলতেছো, ইট সাউন্ডস টু গুড টু বি ট্রু, ইট ডাজন্ট মেক সেন্স, তাহলে তুমি কেমনে আমাকে এই টাকা দিচ্ছ, তোমার লাভটা কি? তখন সে আমাকে বলল যে আমাদের লাভটা হচ্ছে আমরা তোমার টাকা নিয়ে ব্যবসা করবো, এক জায়গায় খাটাবো, খাটায় সেখান থেকে আমরা লাভ তুলবো। সেই লাভ কিন্তু আমি তোমার সাথে শেয়ার করতেছি না, আমরা আশায় আছি যে তুমি মরে যাবা না। তুমি যদি মরে যাও তাহলে আমাদের বিপদ, আমরা লসে ঢুকবো। কিন্তু তুমি যদি না মরো, তাহলে তোমার কাছ থেকে যত টাকা দিচ্ছি অত টাকাই তোমাকে আমরা ফেরত দিলাম। কিন্তু এই টাকার পরিমাণ, এই টাকার দাম কিন্তু 15 বছরে কিন্তু অনেক কমে গেছে, এবং এই 15 বছর তারা আমার টাকা দিয়ে ব্যবসা করছে, ব্যবসা করে তারা লাভ করছে, ওই লাভ তারা পকেটে ঢুকাইছে, ওটা কিন্তু আমার সাথে শেয়ার করে নাই। সো আমি দেখতেছি যে আমি যে টাকা দিচ্ছি, টাকা ফেরত পেয়ে যাচ্ছি, কিন্তু তারা আসলে আমার টাকা দিয়ে ব্যবসা করে লাভ করতেছে মাঝখানে। যেটা আলভি একটু আগে টাচ করছিল, এরকম যে ব্যাংকে যখন আপনি টাকা দেন, ব্যাংক কিন্তু সেই টাকাটা অনেক জায়গায় বিনিয়োগ করে, সে শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে খাটায়। আমি কিছু বলতে যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ বলো। জি, আমি একটু ইন্টারাপ্ট করতে চাই। এটা তো মানে একটা অংশ তো আছে এরকম যে মনে করেন যে আমাদের কাছ থেকে যে আমানতটা নিতেছে, এটা ওরা এক জায়গাতে ইনভেস্ট করতেছে, সেটা তো একটা জিনিস। আর সেকেন্ড আরেকটা অপশন আছে ব্যাংকের, এটাই হচ্ছে ওদের মূল লাভের উৎসটা। সেটা হচ্ছে কি, ওদের একটা ফ্র্যাকশন রাখতে হয়, যেটা সেন্ট্রাল ব্যাংকে জমা রাখতে হয়। মনে করেন আমি একটা ব্যাংক ওপেন করতে চাই, ঠিক আছে, আলভি ব্যাংক। তো এখানে 100 কোটি, মনে করেন যে আমি করলাম কি 100 কোটি টাকা সেন্ট্রাল ব্যাংকেই রাখলাম, জমা রাখলাম। সেটার অপোজিটে সেন্ট্রাল ব্যাংক আমাকে মনে করেন যে 1100 কোটি টাকা ঋণ দেওয়ার এখতিয়ার দেবে। অর্থাৎ আমি মূল কত টাকাই করলাম, জমা করলাম 100 টাকা, বাট আমি এখন কত করতে পারতেছি, ঋণ কত টাকা প্রোভাইড করতে পারতেছি, 1100 টাকা। তো এইটা হচ্ছে কি, যে মানে এটা হইতেছে সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে ব্যাংকগুলো হচ্ছে ঋণের এখতিয়ারটা পারচেস করতেছে। এটা হচ্ছে ওদের মূল উৎসটা, মূল মনে করেন যে লাভের উৎসটা হচ্ছে এই জায়গাটাতে। এখন এখানে যে জিনিসটা হয়, যে আপনি যদি এই ঋণগুলাকে প্রপারলি মানুষের মধ্যেই এটা করতে পারেন, বন্টন করতে পারেন, তো ওইখান থেকে মনে করেন যে ইনফ্লেশন রেটের চেয়েও যদি অল্প ওরা আপনাকেই দেয়, লাভ দেয়, ঠিক আছে। মনে করেন যে 100 টাকা আমি রাখছি, জমা রাখছি, আমার ইনফ্লেশন হইতেছে মনে করেন যে 7% করে, বাট আমি যদি 1100 টাকা, এটার অর্ধেকেও আমি যদি দেই, মনে করেন ইন্টারেস্ট যদি আমি ঋণ দেই, আমার তাহলে কত টাকা আসতেছে? ওইখানে আমাকে সেন্ট্রাল লিখতে পে করতে হচ্ছে 7 টাকা, বাট এখানে কিন্তু আমার 44 টাকা আমার প্রফিট আসতেছে। এখন প্রশ্নটা হলো যে এত জনক একটা জিনিস, লাভজনক একটা জিনিস, স্টিল কিছু কিছু ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন কিন্তু ফেল করতেছে। রিজনটা হইতেছে যে আমি মনে করেন যে এই ঋণটা আপনাকে
দিলাম, মনে করেন যে আমার 1100 টাকা যে দেওয়ার এখতিয়ার আছে, ঋণ দেওয়ার এখতিয়ার, এর মধ্যে থেকে 800 টাকা আপনার আমি দিলাম, এবং এমন একটা মানে ইয়েতেই দিলাম আপনাকে সিজনে বা এমন একটা প্রতিষ্ঠানের জন্য ওইখান থেকে কোনো লাভও আসবে না, কিছুই আসবে না। আলটিমেটলি আপনি করলেন কি, ঋণ লাভি হয়ে গেলেন এবং আমি 800 টাকা করতে পারতেছি না, উঠাইতে অনেকে পারতেছি, ডিফল্ট করে, রাইট? ডিফল্ট করে। এবং এখানে হয়েছে আসল শয়তানিটা, আমাদের এই দেশে যে এই সেক্টরগুলো ফেল করতেছে, ব্যাংকিং সেক্টরগুলো ফেল করতেছে, সেটা করতেছে কি, ওই ঋণগুলা একজন আরেকজনকেই দিতেছে, ঋণ দিতেছে ফ্যামিলির মধ্যে, ফ্রেন্ডদের মধ্যে। একটা অর্গানাইজেশন নাই, মানে মানে কি বলে এটা, নন এক্সিস্টেন্ট একটা অর্গানাইজেশনকে এরাই দিতেছে, ঋণ দিতেছে। এরপরে 1 বছর 6 মাস পরে ওরা দিতেছে যে আমাদের এই টাকা দেওয়ার আর সামর্থ্য নেই, সামর্থ্য নেই। তো এইটাই হতেছে মূলত আর কি মেকানিজমটা। রাইট। হ্যাঁ, না, এই মেকানিজমটা সম্পর্কে আমি জানি, অনেক ডিটেইলস জানি না, তবে জাস্ট ধারণা রাখি আর কি। ওই যে আলভি বলতেছিল যে হ্যাঁ, সেন্ট্রাল ব্যাংকে টাকা জমা দিয়ে সেটার বিপরীতে সরকারের কাছ থেকে ঋণ দেওয়ার সক্ষমতা, এখতিয়ার নিয়ে নেয়, রাইট। এবং হচ্ছে তারপর, এবং আমাদের দেশে এগুলো সারা পৃথিবীতে হয়, কিন্তু আমাদের দেশে এটা হচ্ছে একটা কালচারের মতো আর কি। যারা রাজনৈতিকভাবে প্রভাবশালী বা যাদের খালামামা আছে, এরা হইতেছে ব্যাংকের কাছ থেকে ঋণ বের করে, এবং ব্যাংকের এই পরিমাণ ঋণ দেওয়া উচিত না, তারপরও ব্যাংক দেয় ইচ্ছা করে, কারণ মানে পুরো সিস্টেমটাই দুর্নীতির একটা প্রক্রিয়ার মধ্যে। আমি তাহলে একটা ভুলে যাওয়ার আগে তখন যে জিনিসটা আলবি বলছিল দেখাইতে, ওইটাই আগে একটু দেখাই, তারপর ওকে। সো সজল ভাই বোধহয় একটু অ্যাক্সেস দিতে হবে স্ক্রিন শেয়ারটা। হ্যাঁ, আচ্ছা, তো এটা হচ্ছে যে তখন ব্যাংকের কি জানি আলফি বলতে গিয়ে জিনিসটা ঢুকাইছিলাম তখন। যা হোক, তো এটা যেটা দেখাইতেছি, ধরেন আপনি 1 কোটি টাকা ব্যাংকে আজকে জমা রাখলেন, আপনি 7% ইন্টারেস্ট রেটে 1 বছর পর ব্যাংক আপনাকে 1 কোটি 7 লাখ টাকা নাকি 70 লাখ টাকা, 1 কোটি 7 লাখ টাকা, হ্যাঁ, 1 কোটি 7 লাখ টাকা আপনাকে ফেরত দিচ্ছে। তাহলে ব্যাংকের লাভ কি? ব্যাংকের লাভ হচ্ছে সেই 1 কোটি টাকা দিয়ে সে অলরেডি ব্যবসা করে হোক, আর সেন্ট্রাল ব্যাংকে জমা রেখে আরেকজনকে দিয়ে হোক, সে অলরেডি মনে করেন এই 1 লাখ টাকা থেকে 1.5 লাখ টাকা বানাইছে, সে বানায় আপনাকে 1 কোটি 7 লাখ টাকা ফেরত দিচ্ছে, তার পকেটে কিন্তু ঢুকতেছে আরো 40 লাখ টাকা। সো আপনি যে প্রশ্ন করলেন যে আপনাকে যদি ইনফ্লেশন অ্যাডজাস্টেড রেটে দেয়, তাহলে ব্যাংকের লাভ কোথায়? ব্যাংকের লাভ হচ্ছে ওই জায়গাতে, রাইট? সো এত বড় যে ব্যাংক, এর যে কোটি কোটি টাকার ব্যবসা করতেছে, এরা কিভাবে করতেছে? এরা এইভাবে করতেছে। এখানে সকল পক্ষই লাভবান হইতেছে, এখানে কারো প্রতি অন্যায় করা হচ্ছে না। আচ্ছা, তো এখন আমি হচ্ছে এখানে আসি যে ব্যাংক তাহলে কি করে। আচ্ছা, এটা তো প্রথম পার্টটা মর্টগেজ কভারেজটা আলোচনা করলাম। দ্য ব্যাংক উইল নট লেন্ড ইউ মানি ইফ দে আর নট কনভিন্সড দ্যাট ইউ উইল নট বি এবল টু রিটার্ন দ্য মানি। এটা দেখেন সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, যে ইউজারের যে কনসেপ্টটা ছিল, ইউজারিতে কি করা হইতো, সে এমন লোককে টাকা ধার দিত যে টাকা ধার দিতে পারবে না, সে জানে, জেনে হইতেছে শয়তানি করে এরকম একটা খুব উচ্চ রেটে ধার দিত। যদি ধার ফেরত দিতে পারেও, তাইলেও তার লাভ, সে অনেক উচ্চ রেটে পাইতেছে। যদি ধার দিতে না পারে, তাইলেও তার লাভ, তার জায়গা জমি নিয়ে নিতেছে। সো পুরো জিনিসটা ছিল একটা শয়তানি সিস্টেম। আর এইখানে ব্যাংক কি করতেছে? ব্যাংক আপনাকে টাকাই ধার দিবে না যদি না আপনি এই টাকা শোধ করার, পে ব্যাক করার ক্ষমতা ব্যাংকের সামনে প্রমাণ করতে না পারেন। তাহলে আপনি বলছেন এই ব্যাংকিং সিস্টেমটা ওই ইউজারি সিস্টেমের 100% বিপরীত। ইউজারি সিস্টেম হচ্ছে আপনি টাকা ধার দিতে পারবেন না এমন বুঝলে পরে আপনাকে টাকা দেয় বিপদে ফেলার জন্য। আর ব্যাংক আপনি টাকা ধার দিতে পারবেন না টের পেলে সে আপনাকে টাকা ধার দিবে না। সে প্রমাণ চায় আপনি টাকা ফেরত দিতে পারবেন। আপনি সলভেন্ট ফাইন্যান্সিয়ালি। তাহলে আপনি বুঝতেছেন এখানে ওই রিবা সিস্টেমের পুরো উল্টা সিস্টেমটা বর্তমান ব্যাংকিং সিস্টেম। আচ্ছা, you have a credit score only when you have a debt that gives the bank confidence about you. Okay, so credit score আপনাকে দেখাইতে হবে ব্যাংকে। ক্রেডিট স্কোর ভালো হলে না, ওই যে ব্যাংকে আপনাকে টাকা ধার দিবে, সে যে এই কনফিডেন্স চায় যে আপনার আর্থিক অবস্থা ভালো, আপনি টাকা পে ব্যাক করতে পারবেন, এটা সে নানান ভাবে চেক করার চেষ্টা করে। এর মধ্যে সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে ক্রেডিট স্কোর, যেটা বাংলাদেশ নাই বিধায় আপনারা জানেন না। সো ক্রেডিট স্কোরটা নির্ভর করে যে আপনি টাকা লেনদেন করা, ধার নেওয়া এবং ধার পরিশোধ করা কতটুকু রিলায়েবল। আপনি $1 বিলিয়ন মালিক হতে পারেন, আপনি যদি কোনো ধারটা না করেন, আপনার ক্রেডিট স্কোর হবে 0। সো আপনি কত বড় লোক, ক্রেডিট স্কোর এটা ইন্ডিকেট করে না। ক্রেডিট স্কোর ইন্ডিকেট করে আপনি লেনদেন, ধার, আপনি কারো কাছ থেকে টাকা ধার নিয়ে তাকে টাইমলি পে ব্যাক করতেছেন কিনা, আপনার স্বভাব চরিত্র কেমন, কাইন্ড অফ এটা বোঝার চেষ্টা করেন। সো ব্যাংক আপনার ক্রেডিট স্কোর দেখবে, ব্যাংক আপনার জায়গা জমি দেখবে, আপনি বিপদে পড়লে ব্যাংকে টাকা পয়সা ফেরত দিতে পারবেন কিনা। দে উইল লুক এট ইউর ইনকাম টু মেক শিওর দ্যাট ইউ আর ইন এ ফাইন্যান্সিয়ালি হেলথি স্টেট অর স্টেবল স্টেট, রাইট? সে আপনার প্রতি মাসের ইনকাম দেখতে যাবে, গত 3 মাসের ইনকাম দেখতে যাবে, গত 1 বছরের ইনকাম দেখতে যাবে, আপনার বর্তমানে কত ইনকাম, এবং সে আপনার ইনকাম টু ডেট রেশিও বলে একটা কথা আছে, সেই ইনকাম টু ডেট রেশিও যদি আপনার 40% এর উপরে হয়, তখন ব্যাংক আপনাকে লোন দিতে চায় না, বা দিলে অনেক উচ্চ রেটে দিবে এরকম। সো সে ওটাও দেখবে, দেখে বোঝার চেষ্টা করবে আপনার আর্থিক অবস্থা কেমন। দে উইল লুক এট ইউর ক্রেডিট স্কোর টু মেক শিওর ইউ আর এ রিলায়েবল বড়, এটা বলে ফেলছি। দে উইল ইন্সপেক্ট দ্য হোম লাইক ক্রেজি টু অ্যাপ্রেজ ইটস ভ্যালু, রাইট? আপনি একটা বাড়ি কিনতে যাচ্ছেন, এই বাড়িটার আপনি তো একটা বাড়ি কেনার আগে আপনি একটা ইন্সপেকশন করবেন, করে দেখবেন বাড়ি ঠিক ঠিকানা আছে কিনা, বাড়িতে কোনো সমস্যা আছে কিনা কোথাও। ব্যাংক আবার আলাদাভাবে সে তাদের একটা লোক পাঠাবে, সেই লোক এসে পুরা বাড়ি একেবারে আগা গোড়া ছবি টবি তুলে, আপনি যারা আমেরিকাতে বাড়ি কেনাকাটার প্রক্রিয়া করছে তারা জানে যে আপনার অবস্থা খারাপ,
চিপা চাপা সবকিছুর ছবি তুলে বিশাল একটা অ্যাকাউন্ট খুলবে, সেই অ্যাকাউন্ট খুলে আপনার সাথে এরকম মোটা একটা বই শেয়ার করবে, আপনার বাড়ির চিপা চাপায় কোথায় কি আছে না আছে সবকিছুর আলাদা আলাদা করে একদম উচ্চ ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি টবি তুলে তখন ব্যাংক এই বাড়ির দাম কত ব্যাংক নির্ধারণ করবে। আপনি যার কাছ থেকে কিনতেছেন সে আপনাকে বললো যে বাড়ির দাম মনে করেন $300,000, 3 কোটি টাকা, রাইট? আসলে কি 3 কোটি টাকা? আপনি যদি এই ব্যাংকে টাকা পে করতে না পারেন তখন তো ব্যাংকে বাড়িটা বিক্রি করতে হবে, তখন সে কি বাড়িটা বিক্রি করে আসলে 3 কোটি টাকা ফেরত পাবে? সো তখন ব্যাংক এটাকে অ্যাপ্রেইজ করে আগাগোড়া খুঁটিনাটি রিসার্চ করে আশেপাশে বাড়ি, ধরেন আপনার এই বাড়ির আশেপাশে অন্যান্য বাড়ি কত দামে বিক্রি হইতেছে, গত 6 মাসে, গত 1 বছরে, এই সব লিস্ট সে বের করবে। আপনার বাড়ির মডেল, এই মডেলের বাড়ির আশেপাশে আছে কিনা এগুলো সব লিস্ট বের করবে। বললাম না আপনারা এত বড় একটা বোন্দা ব্যাংক আপনাকে পাঠাবে। তো এই সবকিছু করে সে বোঝার চেষ্টা করতেছে বাড়ির দাম কত। আচ্ছা গেল এটা। তারপর ইউ ক্যান, ওই যে রিফাইন্যান্সের কথা একটু লিখছি, দেখা যায় দ্য হোম লেটার টু গেট এ বেটার ইন্টারেস্ট রেট, এটা তো একটু আগে বললামই, সজল ভাই আলোচনা করে ফেলছি এটা। এবং ইন দ্য ওয়ার্স্ট কেস সিনারিও ইফ ইউ ক্যান নট পে ইউর মর্টগেজ ফর সাম রিজন জাস্ট সেল ইট। আপনি মনে করেন কোনো কারণে মর্টগেজ পে করতে পারতেছেন না, আপনি আপনার আর্থিক অবস্থা হঠাৎ করে কোনো কারণে বিপদে পড়ে গেলেন, ব্যাংকে তো এসে আপনার কাছ থেকে থাবা দিয়ে বাড়ি নিয়ে নেবে না, আপনি চাইলে বাড়ি বিক্রি করে দিবেন। আপনার 300,000 কে বাড়ির দাম, আপনি বাড়ি মনে করেন আজকে থেকে 20 বছর আপনি বাড়ি পে করছেন ব্যাংকে, 20 বছর পর আপনি আর পে করতে পারতেছেন না এখন কোনো একটা কারণে। আপনার এই 20 বছরে কিন্তু আপনার বাড়ি 3 কোটি, বাড়ির দাম বেড়ে হয়ে গেছে মনে করেন 10 কোটি টাকা। এখন আপনি বিক্রি করলে কিন্তু আপনি 10 কোটি টাকা হচ্ছে অলরেডি 7 কোটি টাকা আপনার লাভ হইতেছে, ইকুইটি যেটা ইকুইটি। আপনার কিন্তু মর্টগেজ রেট কিন্তু চেঞ্জ হয় না, একই। সো আপনি বাড়ি বিক্রি করে দেন, বিক্রি করে দিয়ে আরামে মর্টগেজ পে করতে পারবেন, এখানে আপনি কোনো বিপদে পড়তেছেন না। এবং যদি কোনো বিপদে পড়ানো মিনিমাম 90 ডেজের মতো বোধহয় আপনি সময় পাবেন, যে ব্যাংক আপনাকে সময় দিবে, এবং এটা সময় দিতে বাধ্য। দ্য ডিপার্টমেন্ট অফ এটা বলে হাউজিং এন্ড আরবান ডেভেলপমেন্ট, আমেরিকার সরকার আছে, সরকার আবার এগুলোকে তদারকি করে, এরা ওভারসিং দ্য এন্টায়ার প্রসেস টু প্রটেক্ট ইউ ফ্রম এনি মিসট্রিটমেন্ট। সরকার পুরো জিনিসটা ওভারসি করবে, পুরো প্রসেসটা, ব্যাংক আপনার সাথে কিভাবে লেনদেন করতেছে, আপনাকে নির্দিষ্ট সময় দিচ্ছে কিনা টাকা ফেরত দেওয়ার জন্য, আপনার সাথে কোনো ধরনের ঝামেলা করতেছে কিনা, এগুলা সরকার আপনার অধিকারও প্রটেক্ট করবে, ব্যাংকের অধিকারও প্রটেক্ট করবে। আচ্ছা, তারপর আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস হচ্ছে ব্যাংকের রেপুটেশন, যেটা মানে মার্কেটিং পার্সপেক্টিভ থেকে, কারণ কোন একটা ব্যাংক যদি কাস্টমারের সাথে মিসট্রিট করে তার রেপুটেশন কিন্তু মার্কেটে নষ্ট হবে, মানে আলটিমেটলি সেই ব্যাংক থেকে কিন্তু আর কেউ লোন নিবে না, যে এরা এইখানে কাস্টমার কেয়ার ইজ হিউজ ডিল। এখানে কাস্টমারের সাথে ভালো ব্যবহার করা, তারপর সেই ব্যাংকের রেটিং কেমন, ব্যাংক বলতে যে কোনো সার্ভিস প্রোভাইডারের রেটিং কেমন, এগুলো আপনারা বাংলাদেশ থেকে বুঝবেন না কেন, কারণ বাংলাদেশে কোনো কিছু স্ট্রাকচার না, এই দেশে সবকিছু খুবই স্ট্রাকচার, এই সবকিছুই সিরিয়াসলি ম্যাটার করে, রাইট? সো আপনি যদি কোনো কারণে ব্যাংকের লোন পে ব্যাকও না করতে পারেন, আপনি বাড়িতে ইকুইটি থাকলে আপনি এটা বেচে আরামে পে করে আবার এই টাকা দিয়ে আরেকটা বাড়িও কিনতে পারবেন। আপনি যদি কোনোটাই করতে না পারেন, আপনাকে ব্যাংক নির্দিষ্ট সময় দিতে বাধ্য, এবং হইতেছে যে আপনার শেষ পর্যন্ত আপনি কিছুই পারলেন না, আপনি বাড়ি বেচতেও পারলেন না, আপনি ব্যাংকে টাকাও দিতে পারলেন না, ব্যাংক কি করবে, সে বাড়ি নিয়ে নিবে, সো হোয়াট, আপনার তো কোনো লস নাই, ব্যাংক সে বাড়ি নিয়ে, ব্যাংক তখন এটাকে বলে ফোরক্লোজ হোম বলে আর কি। আপনার অনেক সময় বাড়ি কিনতে গেলে দেখবেন যে খুবই ভালো বাড়ি কিন্তু খুবই কম দাম, এগুলো হচ্ছে ফোরক্লোজ হোম আর কি, বেসিক্যালি কেউ হয়তো লোন ডিফল্ট করছে, তার কাছ থেকে নিয়ে ব্যাংক এখন বিক্রি করে দিচ্ছে। সো এখানে কিন্তু আপনার কোনো পেনাল্টি দিতে হবে না, আপনার বিপদ শুধু একটাই, এই যে আপনি ডিফল্ট করলেন, আপনি কাউকে টাইমলি একটা বাড়ি পরিশোধ করতে পারেন নাই, আপনার এটা রেকর্ডে চলে যাবে, এবং পরবর্তীতে আপনি যখন লোন নিতে যাবেন আপনি আর কখনো লোন পাবেন না, কারণ তারা দেখবে রেকর্ডে আপনি অলরেডি একবার ডিফল্ট করছেন। সো আপনি, বাট ইউ উইল অনলি হ্যাভ টু পে এ প্রাইস going forward for not being able to keep your commitment. So আপনি দেখেন যে পুরো প্রসেসটা, ব্যাংক থেকে আপনি টাকা ধার নিয়ে বাড়ি কিনে আপনি মনে হচ্ছে জানি রাজা, ব্যাংক আপনার সাথে কোনো উল্টাপাল্টা করতে পারবে না, আপনি কোনোভাবেই বিপদে পড়ার কোনো সম্ভাবনা নাই, আপনি বরং রাজা, আপনাকে আবার সরকার প্রটেক্ট করতে আসবে, রাইট? সো যেটা আমি বলতেছি, দ্য ল্যান্ডিং অথবা বোরিং প্রসেস, বেসিক্যালি আপনি টাকা নিচ্ছেন, ল্যান্ড করতেছেন, অথবা ব্যাংক আপনাকে ল্যান্ড করতেছে, অথবা আপনি বড় করতেছেন, এই পুরো প্রসেসটা ইজ প্রিটি ফেয়ার ফর বোথ পার্টিজ। এখানে উভয় পার্টির জন্য জিনিসটা খুবই ফেয়ার একটা প্রসেস। ব্যাংক আপনার টাকা দিয়ে লাভবান হচ্ছে, ব্যবসা করতেছে, আপনি ব্যাংকের টাকা, আপনি যে বাড়িতে আপনি থাকতে পারার কথা না, এই বাড়ি কিন্তু হলে আপনার 20 বছর অপেক্ষা করা লাগতো, সেই বাড়ি আপনি কিনে এখন থাকতে পারতেছেন, উভয় পক্ষ লাভবান হচ্ছে, কারোর প্রতি কোনো জোর জবরদস্তি হচ্ছে না, জুলুম হচ্ছে না কারো উপর। ওই যে আগেকার মতো এমন না যে আপনি পে করতে না পারলে আপনার সাথে থাবর দিয়ে বাড়ি নিয়ে নিবে, আপনার 3000% রেটে, আপনার মনে করেন আপনার বাড়ির দাম 3 কোটি টাকা, আপনার কাছ থেকে এসে আপনার 10 কোটি টাকা সম্পত্তি জোর করে নিয়ে নিচ্ছে, যেগুলা ইউজারি যেগুলা ছিল, এর কোনো কিছুই এই তো আপনি যদি ব্যাংকিং সিস্টেমটা এখন বোঝেন এবং বাড়ি কেনার প্রক্রিয়াটা বোঝেন এবং পুরো প্রক্রিয়াটা, এইখানে আনফেয়ার কোনো ব্যাপার নাই। সো তার মানে হচ্ছে আপনার এই যে কথাগুলা, যে গড়পড়টা কথা, যে আপনি 1 টাকাও যদি বেশি দেন সেটাও সুদ, আপনি ব্যাংকের সাথে লেনদেন করতেছেন এটা সুদ, এটাই ইউজারি, এগুলা বস্তুনিষ্ঠ কথা না আর কি। ওকে, আই এম ডান। হ্যাঁ, আমাদের মোটামুটি সময়ও প্রায় শেষের পথে আর কি, প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি আমরা আজকে যে জিনিসটা সামারিটা দেখলাম সেটা হচ্ছে ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি কেনা বা গাড়ি কেনা, আমাদের হেডলাইনটা ছিল সেটা। যেমন আমি আমার গাড়ি কেনার অভিজ্ঞতার কথা যদি বলি, আমি 2018 তে একটা গাড়ি কিনছি, ফার্স্ট কার যেটা টয়োটা ক্যামরি। আমি জাস্ট ক্যালকুলেশনটা বুঝাই আপনাকে। তো আমি সেটার জন্য $400 করে হচ্ছে প্রতি মাসে কিস্তি দিই। প্রতি মাসে কিস্তি দেওয়াতে $400 করে, তাহলে 7 বছরে। 7 বছর আমার এটা পেইড আপ হয়ে গেছে অলমোস্ট। আর মনে হয় 2-3 মাস বাকি আছে। তো এই 7 বছরে আমি হচ্ছে এটা প্রতি মাসে $400 করে দিলাম।
$400 করে দেয়াতে আমার এটা পেইড আপ হয়ে গেল এবং গাড়ি তো এখন আমার হয়ে গেছে। এখনো যদি আমি গাড়িটা বিক্রি করি আমি $15,000 মতো বিক্রি করতে পারবো। আমি সেকেন্ডটা করার সময় তারা এরকমই একটা দাম বলছিল। পরে আর আমি বিক্রি করি নাই আরকি। যাই হোক, তো কথাটা হচ্ছে যে আ এ এই এরকম হচ্ছে। আর নরমালি কেউ যদি একটা আ মানে হাইব্রিড Camry ব্র্যান্ড নিউ যদি কেউ ভাড়া নেয় আরকি। এখানে ভাড়া নেয়ার রেওয়াজ আছে। নিউ ইয়র্কে অনেকে ভাড়া নিয়ে হচ্ছে সেটা কমার্শিয়াল পারপাস এ ইউজ করে। তো সেক্ষেত্রে ভাড়া হচ্ছে সপ্তাহে $400। আ সপ্তাহে $400 ইনফেক্ট হাইব্রিড যদি হয়, আমারটা হাইব্রিড। হাইব্রিড যদি হয় তাহলে $500। তাহলে $500 করে সপ্তাহে দিয়ে মাসে আসতেছে কত? $2,000। মানে সে $2,000 করে পার মান্থ পে করতেছে। আর আমি দিলাম কত? $400 পার মাস। মানে আমি দিতেছি মাসে $400 আর সে ভাড়া দিতেছে $2,000। কিন্তু ৭ বছর ধরেন সে ভাড়া দিয়ে গেল। ৭ বছর পরেও যদি সে ভাড়া না দেয়, তার কিন্তু গাড়ি বন্ধ হয়ে যাবে। গাড়ি যেগুলো ভাড়া দেয় ওগুলোর মধ্যে ওরকম মেশিন ফিট করা থাকে। ২ সপ্তাহ ভাড়া না দিলে গাড়ি বন্ধ হয়ে যাবে। এরপরে সে এসে গাড়ি টেনে নিয়ে চলে যাবে। মানে গাড়ি কিন্তু আপনার না। কিন্তু আপনি যেমন ধরেন আমি যে বাসায় ভাড়া থাকতাম, সে বাসায় আমি যে ভাড়া দিতাম, আমি প্রায় ৬ বছর ভাড়া ছিলাম, তাতে প্রায় $১,২০,০০০ আমি ভাড়ায় দিছি। তো ওই টাকা কিন্তু গন। কিন্তু আমি যে বাড়িটা কিনলাম সেটার মধ্যে আমি যে মর্টগেজটা দিচ্ছি, ওই যে $১,০০,০০০ যদি আমি দিই আমার কিন্তু আমার নিজের ওই বাড়ির থেকে কিন্তু কমতেছে। মানে কিছু টাকা কিন্তু আমার নিজের হচ্ছে। পেইড আপ যেটুকু হচ্ছে, বাই দিস টাইম বাড়ির যেটুকু দাম বাড়তেছে, তখন ওই যে আমি যদি বাড়িটা সেল করে দিই, আমি সেখান থেকেও কিন্তু করব। আর মোটামুটি আল্টিমেটলি একটা সময় গিয়ে দেখা যায় যে মর্টগেজের টাকাটা ভাড়ার টাকার থেকে কম হয়ে যায়। যেমন আমার পাশে আমার যে নেইবার তাদের সাথে আমার একটু ভালো রিলেশন আছে। তো ওরা অনেক আগে বাড়ি কিনছে। আ অনেকেই আছে ২০ বছর আগে যারা কিনছে। তাদের দেখা যায় যে মর্টগেজ আসে এখন $400। কারণ তারা তখন বাড়ির দামও কম ছিল। তখন তারা যে মর্টগেজ যেই রেটে কিনছে, এখন হচ্ছে হয়তো $৪০০-৫০০ তারা মান্থলি মর্টগেজ দেয় আরকি। সেই সময় থেকে দিয়ে আসতেছে। কিন্তু এখন তার যে বাড়ি যদি সে এমনি ভাড়া থাকতো তাহলে তার ভাড়া দেয়া লাগতো $৩,০০০। তার মানে সে মর্টগেজ দিতেছে হয়তো $৫০০ কিন্তু তার সেই ভাড়া থাকলে তার দেয়া লাগতো $৩,০০০। তার মানে ব্যাংক লোন নেয়া আমেরিকাতে তো আমার ফাইন্যান্সিয়ালি খুবই লাভজনক। সজল ভাই, হ্যাঁ, আমার হচ্ছে ওই যে আমরা যে ১ম যে বাসাটা কিনছিলাম সাউথ ক্যারোলিনা, ওটা হচ্ছে এখন ভাড়া দেই আরকি আমরা। তো ভাড়া দিয়ে ওখানে মনে করেন যে আমার প্রতি মাসে সবকিছু মিলে $১,০০০ মতো খরচ। সবকিছু মিলায় বলতে যে প্রপার্টি ম্যানেজার দেখাশোনা করে, তাদের ফি, মর্টগেজ, তারপর ট্যাক্স, তারপর আ ক্লিনিং-টিনিং সবকিছু মিলে মাসে মোর অর লেস $১,০০০ খরচ হয় আরকি। আর প্রতি মাসে আমরা চেক পাই একটা প্রায় $১,৪০০ মতো করে চেক আসে। সো $৪০০ মতো করে থাকতেছে। সো এই বাড়িটা কিন্তু আমি কিনতেই পারতাম না। যদি আমি লাইক পুরা দাম দিয়ে কেনার যেই কথা যে ইন্টারেস্ট, হুম, আমি হুম, হুম। ইন্টারেস্ট নিচ্ছি। হ্যাঁ? ওই বাড়িও কিনতে পারতাম না, এই বাড়িও কিনতে পারতাম না। আমাদের কারোরই কোনো অ্যাসেট থাকতো না। যেটাকে বলে অ্যাসেট, প্রপার্টি, গাড়ি এক্সাক্টলি। হোক, বাড়ি হোক, হোয়াটএভার। এবং যেটা বাংলাদেশে হয় যে আমরা সারা জীবন আমাদের বাবা-মারা কষ্ট করে একটা বাড়ি করতে পারে না। সারা জীবন কষ্ট করে একটা পেনশনের টাকা দিয়ে শেষের বয়সে গিয়ে একটা বাড়ি করে, যে বাড়িতে কষ্ট করে সারা জীবন নিজেও কোনো কিছু করতে পারল না, একটা গাড়িও কিনতে পারল না। সারা জীবন কষ্টই করে গেল। সো এখনকার এই যে সিস্টেমগুলা, এগুলাকে কিন্তু যেই জিনিসটা আপনারা বুঝতে হবে যে এখানে নিয়তটা কি, যে কাজটা করা হচ্ছে, এখানে অপ্রেসিভ কোনো সিস্টেম কিনা, সিস্টেমটার মধ্যে কোনো ব্যাড ফেইথ জিনিসপত্র চলতেছে কিনা। গুড ফেইথ এ চলতেছে সবকিছু সুন্দর করে, আমি ভালো থাকতেছি, আমি লাভবান হইতেছি, ব্যাংক লাভবান হইতেছে, কেউ কারোর সাথে অন্যায় করতেছে না, সবাই সবার প্রতি ফেয়ার থাকতেছে। এইটা নিয়ে আমার মানে কষ্টই লাগে যে মানুষজন এই জিনিসগুলাকে জটিল বানায় আননেসেসারিলি স্ট্রেচ করে নিজেদের জীবনটা কঠিন করে। কোনো মানে হয় না লাইফগুলো এত এক্সাক্টলি, কমপ্লিকেটেড এক্সাক্টলি। করার। হ্যাঁ, এবং এখান থেকে কথাটা হচ্ছে যেটা সেটা হলো কেউ যদি ব্যাংক থেকে ঋণ না নিয়ে বাড়ি কিনে তার জন্য যে বললাম না মানে 1% মানুষও বাড়ি কিনতে পারবে না। এর কারণ হচ্ছে যে সে তার নিজের যখন বাড়ি থাকবে না তখন তো তাকে আরেক জায়গায় ভাড়া থাকতে হবে এবং তাকে তো তার মান্থলি যে ইনকামটা সে টাকাটা কিন্তু ভাড়া দিয়ে দিতে হবে। বা ওই যে গাড়ি যদি সে ভাড়া নেয় তাহলে তাকে মাসে যদি $২,০০০ সে ভাড়া দেয়, তো সে গাড়ি কেনার জন্য টাকা জমাবে কিভাবে? মানে সে তো এবং এই জমাইতেই যে পারবে না। জি, এই যে আমেরিকান ড্রিম বলে একটা কথা আছে। অনেকে আপনারা শুনছেন হুম, কিনা হুম। জানি না। একটা টার্ম আছে আমেরিকান ড্রিম। এই আমেরিকান ড্রিম কথাটা কত 1960s 70s এর দিকে চালু হইছিল। যে আমেরিকান ড্রিম মানে হচ্ছে আপনার একটা বাড়ি আছে এবং একটা গাড়ি আছে বেসিক্যালি। আপনার যদি একটা বাড়ি একটা গাড়ি থাকে তার মানে হচ্ছে আপনি একটা স্টেবল লাইফ আছে আপনার। আপনি আর্থিকভাবে একটা সচ্ছল অবস্থায় আছেন। এটাকে বলে আমেরিকান ড্রিম। এখনো এটাই বলে। আপনি যদি একটা বাড়ি একটা গাড়ির মালিক হন তার মানে আপনার আমেরিকান ড্রিম ফুলফিলড হইছে। সো আমেরিকানদের মধ্যে 99% ই কিনতে পারবে না বাড়ি-গাড়ি যদি সে ব্যাংক থেকে লোন না নেয়। মানে সে লোন না যেহেতু নেয়। পুরা টাকা এক্সাক্টলি। দিয়ে কেউ পারবে না, রাইট? সো এখানে সবার আমেরিকান ড্রিম এরা সবাই ফুলফিল করতেছে। সবাই সুখে স্বাচ্ছন্দ্যে থাকতেছে। সবাই লোন নিতেছে, মর্টগেজ নিতেছে, কেউ তো বিপদে পড়তেছে না। কিছু মুষ্টিমেয় মানুষ হইতে পারে যারা হইতেছে ওই ডিফল্টার টাইপের, এবং এরা লোন পাবেও না। আপনার যে ক্রেডিট স্কোর মেইনটেইন করা, যাদের কিন্তু হুম, হুম, হুম। আপনার একটা ইন্টারেস্টিং জিনিস বোঝেন যে ক্রেডিট স্কোরের মতো একটা জিনিস, এই সামান্য জিনিসটা দেখে আপনি চাকরি করতে গেলে আপনার ক্রেডিট স্কোর চেক করবে। আপনি বাড়ি কিনতে গেলে আপনার ক্রেডিট স্কোর চেক করবে। আপনি ড্রাইভার লাইসেন্সের জন্য
হোয়াটএভার, মানে সকল কিছুতে আপনার ক্রেডিট স্কোর চেক করে। কেন? হ্যাঁ, কারণ তারা দেখতে চায় যে আপনি লেনদেন করার ক্ষেত্রে আপনি কতটুকু রিলায়েবল, রাইট? মানে এটা মেইনলি সো ক্রেডিবিলিটি স্কোর, সহজ কথা। মানে ক্রেডিবিলিটি স্কোর, রাইট? সো যারা হচ্ছে, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে যারা হচ্ছে যাদের চরিত্রে ওই জিনিসটা নাই, যারা গোছানো না চারিত্রিকভাবে, আই ক্যান গ্যারান্টি ইউ তাদের ক্রেডিট স্কোর খারাপ। আই ক্যান গ্যারান্টি ইউ তাদের হুম, ক্রেডিট হুম। স্কোর খারাপ। এইটা খুবই একটা স্ট্রং কোরিলেশন আছে এই দুইটার মধ্যে। আপনি যার মনে করেন চরিত্রিকভাবে যে ডিসঅর্গানাইজড, সে শত চেষ্টা করলেও সে ক্রেডিট স্কোর ইমপ্রুভ করতে পারবে না। কারণ সে হ্যাঁ, বেকার হয়ে যাবে, সে টাইমলি পে করবে না, তার লাইফ ইজ এ মেস। হুম, সো এই কারণে এই সবগুলা জিনিস এই দেশের গুড ফেইথে দাঁড় করানো হয়েছে জানি সবাই উপকৃত হয় এই জিনিসগুলা থেকে। তাই কাউকে ল্যাং মারার জন্য এই জিনিসগুলা করা হয় নাই। সো আচ্ছা, এবং জি, শুরু সিস্টেম কোলাপস করবে। সিস্টেম কোলাপস করবে কেন? এই যে আমেরিকাতে যে এত গাড়ির কোম্পানি, এত গাড়ির কোম্পানি, এবং এই গাড়ির কোম্পানিতে তো গাড়ির সাথে রিলেটেড হাজার রকমের ব্যবসা প্রতিষ্ঠান আছে। সেখানে লক্ষ, লক্ষ মানুষের কর্মসংস্থান। আর বিশেষ করে বাড়ির ব্যাপার। যেমন রিয়াল এস্টেট মার্কেট যদি কোলাপস করে তাহলে হচ্ছে সেই দেশে একদম মানে আল্টিমেট রিসেশন আরকি। মানে যখন মানে বাড়ির ব্যবসায় ধস নামে তখন হচ্ছে পুরো ইকোনমি শুয়ে পড়ে। এটার কারণ হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই বাড়ির মানে রিয়াল এস্টেটের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি হচ্ছে প্রায় ২৭০ টা। মানে এই বাড়ির ব্যবসার সাথে ২৭০ টা ইন্ডাস্ট্রি রিলেটেড। কারণ বাড়ি বানাইতে এরকম ২৭০ টা আলাদা, আলাদা ইন্ডাস্ট্রির সাপোর্ট দরকার হয়। যেমন বাড়ি বানাইতে আপনার রং লাগে, বাড়ি বানাইতে আপনার কাঠ লাগে, বাড়ি বানাইতে আপনার গ্লাস লাগে। বাড়ি বানানোর সাথে এরকম ২৭০ টা ইন্ডাস্ট্রির মানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে। তো এখন বাড়ি যদি বিক্রি না হয়, তাহলে ২৭০ টা ইন্ডাস্ট্রিতে মন্দা দেখা দিবে। তারা এমপ্লয়ি ফায়ার করা শুরু করবে। প্রচুর মানে মানুষ চাকরি হারাবে। মানে পুরো অর্থনীতিতে একটা chaos তৈরি হবে। মানে পুরো অর্থনীতি শুয়ে পড়বে। যে কারণে হচ্ছে সরকার যেকোনো মূল্যে বাড়ির ব্যবসায় কোন সময় মন্দা হইতে দেয় না। যখনই বুঝে যে কোন কারণে মানুষ হয়তো বাড়ি কিনবে না, তখন একদম হচ্ছে এই যে ইন্টারেস্ট রেট কমায়-টমায় দিয়ে কোভিড এর সময় মানুষ হইতেছে মানে হুমড়ি খায়া বাড়ি কিনছে। কেন? কারণ হচ্ছে কোভিড এর সময় মানুষের মধ্যে তো এমনিতেই একটা ফিয়ার অ্যান্ড ডাউট ছিল যে কি হয় না হয়। মানুষ কাজ করবে কিভাবে, ইনকাম করবে কিভাবে, সেটা নিয়ে একটা অনিশ্চয়তা ছিল। এজন্যই সরকার একেবারে ইন্টারেস্ট রেট এমন কমায় দিল যে বাড়ি কেনো। কারণ এই বাড়ি এত বিক্রি হওয়ার কারণে আমেরিকার ইকোনমি কিন্তু আল্টিমেটলি খুব বেশি একটা খারাপ অবস্থায় পড়ে নাই। কারণ প্রচুর বাড়ি বিক্রি হইছে সে সময়। যে কারণে হোম ডিপোতে গিয়ে কোন কিছুই পাওয়া যায় না মানে কোভিড এর সময়। মানে মানুষ বাড়ি কিনছে, বাড়ি রেনোভেট করার জন্য জিনিসপত্র কিনতেছে। সেসব দিক থেকে ব্যবসা হচ্ছে। সো আমরা মোটামুটি সামারি যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে দেখেন, আপনার যদি দেখেন যে মোটামুটি একটা ফেয়ার একটা আ ডিল হচ্ছে আপনার সাথে, তাহলে আপনি ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ি কেনা এটা মোটেও অন্যায় কিছু না। এমনকি আমাদের অনেকগুলো ইসলামিক স্কলার এবং অনেক ইসলামিক দল, বিশেষ করে জামাতে ইসলামের তো অনেকেই আছে যারা অর্থনীতি নিয়ে খুব পড়াশোনা করে। তারা কিন্তু এসব ব্যাংকিং ব্যবস্থার বিরুদ্ধে না। বরং ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পিছনে জামাতের একটা বড় কন্ট্রিবিউশন আছে এবং এখন অবশ্য ম্যানেজমেন্টে পরিবর্তন আসছে। বাট সেটা মেইনলি জামাত বা অনেক ইসলামিক দল কিন্তু ব্যাংক প্রতিষ্ঠা করছে। কারণ তারা জানে যে ব্যাংক ছাড়া আসলে একটা অর্থব্যবস্থা টিকে থাকবে না এখন। এবং সেখানে ওই যে বাজারের চাহিদা, আমি টাকা দেব, আমি অবশ্যই তাকে রিস্ক ক্যালকুলেট করতে হবে। মানে সেই ব্যাংক যখন লেন্ড দিবে, লেন্ডার অবশ্যই সেখানে ওই যে টাকার যে টাইম ভ্যালু অফ মানি সেটা ক্যালকুলেট করবে এবং তার যে মার্কেটিং এবং ম্যানেজমেন্ট এক্সপেন্ডিচার, যেমন এই যে আ আপনার গ্রামীণ ব্যাংকের বেলায় বলা হয় যে তারা অনেক বেশি ইন্টারেস্ট রেট অনেক হাই। আসলে গ্রামীণ ব্যাংকের ইন্টারেস্ট রেট অনেক হাই বলতে গ্রামীণ ব্যাংকের রিকভারি রেট অনেক হাই। মানে তাদের ঋণ রিকভারি করার যে কস্ট সেটা অনেক হাই। কারণ তারা যাদেরকে ঋণ দেয় তাদের আসলে কোনো কিছু ঋণ পরিশোধের সামর্থ্য নাই। সো তাদের কাছ থেকে সপ্তাহে, সপ্তাহে ঋণ আদায় করতে হয়। এবং সে কারণে হচ্ছে প্রচুর ম্যান পাওয়ার দরকার হয়। যে কারণে তাদের ঋণ রিকভারি করার কস্ট অনেক হাই। সো সেই কস্টিং টা যোগ হয় আরকি। সেই কস্টিং টা যোগ হয়ে দেখায় যে পার্সেন্টেজ টা অনেক বেশি। হুম। হ্যাঁ। এই জিনিসটা কি যে আমরা যে মানুষ কমপ্লেইন করে অনেক সময় যে ব্র্যান্ডের জিনিস কিনতে গেলে অনেক বেশি টাকা খরচ হয়। এই একই দাম দিয়ে তো আমি হইতেছে আরেকটা জিনিস কিনতে পারি যেটা ব্র্যান্ডের জিনিস না। তো এইটার ব্যাপারটা হচ্ছে আপনি যখন ব্র্যান্ডের একটা জিনিস একটা কিনেন দাম দিয়ে, আপনি সাথে, সাথে কিন্তু আপনি ওই কনফিডেন্স টাও কিনতেছেন, ওই অ্যাসুরেন্স টাও কিনতেছেন, এক্সাক্টলি। ওই ট্রাস্ট টাও কিনতেছেন যে আপনি ভালো প্রোডাক্ট অবশ্যই পাবেন। হুম, যেমন আপনি মাঝে মধ্যে দেখবেন যে টয়োটা গাড়ি হইতেছে ২ লাখ গাড়ি রিকল করছে। কেন? ওদের সিট বেল্টের হইতেছে অমুক জায়গায় এই অমুক জিনিসটা কাজ করে না। অথবা হইতেছে তাদের একটা সফটওয়্যারের কোথাও, যেমন আমার গাড়ি কয়েকদিন পর, পর রিকল হয়। আমার কোম্পানি থেকে ওরা চিঠি পাঠায় যে তোমার গাড়িতে আমরা সফটওয়্যারে এই ত্রুটি পাইছি। তুমি যাও ফ্রিতে যেকোনো ডিলারশিপে গেলে ফ্রিতে আমরা এটা ফিক্স করে দিব। আমি এ পর্যন্ত ৪-৫ বার ফিক্স করাইছি ফ্রিতে। সো আপনার যদি একটা ছোট কোম্পানি হয় সে কিন্তু সবসময় এগুলো হাইড করার চেষ্টা করবে। বাড়তি খরচগুলো হাইড করার চেষ্টা করবে। এই যে আপনাকে এই ভালো রিলায়েবল ব্র্যান্ড গুলা সার্ভিসটা দিচ্ছে, এই এক্সট্রা খরচটা কোত্থেকে আসতেছে? ওই আপনিই দিতেছেন আবার। আপনি বেশি দামে জিনিসটা হুম, হুম, কিনতেছেন। হুম।
ভাবতেছেন আমি বেশি দামে কিনতেছি, একই দামে তো আরেকটা জিনিস কম দামে কিনতে পারতেছি। সেখান থেকে যেটা কিনতেছেন এটার থেকে তো আপনি সার্ভিস পাবেন না। আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেলেও সে কখনো স্বীকার করে আপনার এই জিনিসটা ফিক্স করে দিবে না। এটা আপনি টয়োটা বা আপনি হান্ডাই বা আপনি হোন্ডা, আপনি এদের বা বিএমডব্লিউ যখন গাড়ি কিনেন, আপনি জানেন আপনি একটা সেফ গাড়ি চালাইতেছেন। আপনি জানেন এই গাড়ির কোথাও কোনো ঝামেলা থাকলে কোম্পানি নিজে ফাইন্ড আউট করে কোম্পানি পকেটে টাকা দিয়ে এটা ফিক্স করে দিবে। সো আপনি যখন কিনতেছেন বাড়তি টাকা দিয়ে এবং এই টাকাটা আপনার পকেট থেকে কোম্পানি নিচ্ছে, আপনি সাথে সাথে ওই অ্যাসুরেন্সটা পাচ্ছেন। সো কোনো কিছুর দাম যখন বেশি হয় নেসেসারিলি এটা মিন করে না যে আপনাকে সে ঠকাইতেছে। মেবি এটার অন্যান্য কারণে এটার দাম বেশি আরকি। হ্যাঁ, তো আমরা মোটামুটি আজকের আলোচনা থেকে কনসেপ্টটা আমাদের কাছে পরিষ্কার এবং ইনফ্যাক্ট কনসেপ্টটা আমাদের মুফতি সাহেবদের কাছেও পরিষ্কার। কিন্তু ওনাদের লিমিটেশনসটা বা ওনাদের সমস্যাটা হচ্ছে কি, যেমন ধরেন আপনি এখন যদি শায়খ আহমদুল্লাহকে এই সুদ বিষয়ে প্রশ্ন করেন এবং উনি যদি আমরা যে মতামতটা দিলাম আজকে, এই মতামতটা যদি উনি দেয় যে না ঠিক আছে আপনারা ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ি কিনতে পারবেন, এই একটা মত যদি উনি দেয়, সাথে সাথে কিন্তু ওনার ওয়াজ আওয়াজ সব বন্ধ। মানে ওনার যারা শাগরেদ আছে তারাই কিন্তু ওনারে বয়কট করবে। মানে উনি আর দেশেই থাকতে পারবে না। সো তার মানে উনি ফতুয়া কি দিবে সেটা কিন্তু ওনার ওই শাগরেদরা ঠিক করে রাখছে। এই লাইনের বাইরে যদি উনি যায় তারপরে মোটামুটি মুফতি তকি ওসমানীর মতো সারা জীবন ওনারে ব্যাখ্যা দিতে হবে। যে উনি এই যে ফতুয়াটা দিলেন এটা উনি কেন দিলেন? উনার পিছনে কেউ হয়তো কামান তাক করে রাখছে সেইজন্য উনি এই ফতুয়া দিতে বাধ্য হইছে। ইত্যাদি, ইত্যাদি ব্যাখ্যা দিতে, দিতে উনার জিন্দেগি যাবে। সো কথাটা হচ্ছে আমরা এই যে শায়কদেরকে অনেক সময় প্রশ্ন করি যে অনেকে মাঝে, মাঝে হুজুরকে গেলেই জিজ্ঞেস করে, "হুজুর তারাবি নামাজ কয় রাকাত?" উনি কিন্তু তারাবি নামাজ কয় রাকাত এটা জিজ্ঞেস করার জন্য জানার জন্য প্রশ্ন করে নাই। উনি হুজুরের তরিকা জানতে চাইতেছে। যে হুজুর কয় রাকাত বলবে সেটা দিয়ে উনি ডিসাইড করবে যে হুজুরের কোন দলের লোক উনি। উনি কি ৮ রাকাত দলের লোক না উনি ২০ রাকাত দলের লোক। এইটা বুঝার জন্য উনি প্রশ্নটা করছে। তখন ওনাদের এই উত্তর দেওয়ার জন্য এজন্য আমি আমাদের স্কলারদেরকে খুব বেশি দোষারোপ করি না। কারণ তারা আসলে নিরুপায়। সো এজন্য যেটা বলতেছি সেটা হলো আমরা কোরআন থেকে আলোচনা করলাম, আমরা হাদিস থেকেও দেখলাম যে হাদিসে যা আছে আ এ এবং এরপরে সেখানে বিভিন্ন ইসলামিক স্কলার যারা আছে ওনাদেরও মতামতগুলো আমরা নিলাম। অন্যান্য ধর্মেরও আ ব্যাখ্যা আমরা নিলাম। সবকিছু থেকে মোটামুটি আমাদের কাছে পরিষ্কার। আপনার কাছে যদি একটা ফেয়ার ডিল হয়, আর যদি আনফেয়ার কোন ট্রিটমেন্ট আপনি পান সেক্ষেত্রে আপনার কেন গুনাহ হবে? মানে যদি ব্যাংক আপনাকে ঋণ দিয়ে যদি আপনাকে সাথে যদি মিসট্রিট করে, সেক্ষেত্রে আপনি তো মজলুম। মানে যে মিসট্রিট করলো সেই ব্যাংকরে হচ্ছে পানিশমেন্ট দেওয়া হবে। তাকে হচ্ছে দোজখে নিক্ষেপ করা হবে। তাকে হচ্ছে শায়েস্তা করা হবে। কারণ সে আপনার উপরে জুলুমটা করলো কেন? কারণ আপনি তো মজলুম। সো এটা নিয়ে আপনার মানে খামাখা এই যে সৎ জিনিসগুলোকে আমরা কঠিন করি। যেমন এই একই জিনিসগুলো হচ্ছে হালাল খাবারের বেলায়। মানে আমেরিকায় বিশেষ করে আমেরিকা, ইউরোপে যারা থাকে তাদের একটা বিরাট অংশ মানে এই হালাল খাবার নিয়ে এত একটা প্যারার মধ্যে থাকে, সবই হারাম। মানে তারা হালাল কিছুই খুঁজে পাইতেছে না। মানে ম্যাকডোনাল্ডে খাচ্ছে না, মানে কোথাও খাওয়া যাচ্ছে না। মানে তাদের অবস্থাটা হইতেছে এরকম। আ সো অ মানে খুব গোস্ত খাওয়া বন্ধ অথবা গোস্ত খাইলে হইতেছে অস্ট্রেলিয়া থেকে ইম্পোর্ট করা দুম্বা, মানে দুম্বা মানে ভেড়া আরকি। ভেড়ার গোস্ত ওইটার উপরে হালাল সিল মারা আছে। ওইটা হচ্ছে হালাল। দাম হইতেছে ৩ গুণ দিয়ে কিনে খাচ্ছে। ঠিক এক্সাক্টলি। আছে, সে যদি বিশ্বাস করে ওইটাই হালাল, ওইটাই করতে হবে, সে স্যাক্রিফাইস করতেছে। খুবই ভালো, আল্লাহ আচ্ছা হয়তো খুশি আমরা হইতেছে। কিন্তু আগামী অত চাপ নিয়ে আগামী বসাটা কেন করতেছেন? আচ্ছা আগামী পর্বটা কি আমরা তাহলে হালাল খাবার নিয়ে করব? হুম, সেটা অবশ্যই করতে পারি। করা যায়, জি, করতে পারি। হ্যাঁ, ওরে হ্যাঁ, আমরা বাবারে! একটা হালাল খাবার নিয়ে কিছু কবে যে আলোচনা করতে পারি। কবে যে আমার বাসায় ঢিল পড়ে আমাদের বাসায় কবে না মুড়ি হালাল টানতে। খাবার বিষয়ে আসলে আচ্ছা। জানার দরকার আছে আমাদের। কারণ এই যে হালাল হারাম বিষয়ে আমাদের কারণ অনেকে না মানে একটা বিড়ম্বনায় পড়ে। অথচ হালাল হারাম কিন্তু খুবই সিম্পল। খুবই মানে সিম্পল বিষয়। আমেরিকায় এই হালাল হারাম মানে আমেরিকা, ইউরোপে যারা থাকেন ইভেন চায়নাতে, জাপানে আ হালাল বেশিরভাগ খাবারই কিন্তু হালাল। এবং আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন। বরং এগুলাকে হারাম মনে করা গুনাহ। আপনি এগুলা এইখানে একটা জিনিস, আমরা যে একটু স্রষ্টাকে আমরা আসলে আমরা বলি আর রহমানুর রাহিম, আমরা এটা বিশ্বাস করি না। আমাদের ধারণা স্রষ্টা আমাদেরকে খালি আমাদের জীবন কঠিন করার জন্য, আমাদেরকে ল্যাং মারার জন্য রেডি হয়ে বসে আছে। আসলে আপনি যদি এক্সাক্টলি। স্রষ্টাকে বোঝেন, স্রষ্টা আপনার লাইফ সহজ করার জন্য আমরা আপনাদের ওই যে হুজুর আজকে কিন্তু হ্যাঁ, আমাদের এপিসোডের ট্যাগলাইন নিচে আছে ধর্ম বনাম ধর্মগুরু। হ্যাঁ। ধর্ম কি বলতেছে আর ধর্মগুরুরা কি বলে আপনার লাইফটা অযথা সেটাই জটিল করা এবং হবে। হালাল খাবার নিয়ে যদি আমরা আগামী পর্বে আলোচনা করব এবং তখন দেখবেন কোরআন থেকে হাদিস থেকে আমরা রেফারেন্স দিব তখন আপনি দেখবেন যে আরে আমি খামাখা হালাল খাবার নিয়ে এত টেনশন করতেছি। এক শুকরের গোশত ছাড়া সবই হালাল। একদম সহজ কথাই বলে দিলাম। আমরা আগামী পর্বে ট্রায়ালগে এই হালাল খাবার নিয়ে কথা বলব ইনশাআল্লাহ। এবং তখন আপনি দেখবেন যে আপনি সবকিছুই একদম নির্দ্বিধায়, নিশ্চিন্তে, নির্ভাবনায় খেতে পারবেন। আমেরিকা, ইউরোপে সামান্য কোথাও কয়েকটা ক্যাটেগরি আছে যে হ্যাঁ, হ্যাঁ, মাংসাশী হ্যাঁ। প্রাণী হইলে খাওয়া যাবে না, যারা নখ দিয়ে শিকার করে অথবা দাঁত কেনাইন এনিমেল যারা, অথবা যে শূকর, এরকম হ্যাঁ, হ্যাঁ, জাস্ট হ্যাঁ। সামান্য ৫-৭ টা ক্যাটেগরি আছে। এই ক্যাটেগরির পর সবকিছু হালাল। এত হ্যাঁ, বাইরে। হ্যাঁ। ওগুলো এমনিও খায় না। আমেরিকায় তো ওই যে কুকুরের গোশত-টোস্ত এগুলো বাঘের গোশত পাওয়াও যায় না। বাঘের
তো যাই হোক, এগুলো নিয়ে খামাখা আমরা জীবনকে কঠিন করি আর কি, বাট এগুলো খুবই সহজ। তো যাই হোক, আজকে 2 ঘন্টা হয়ে গেছে। তো যাই হোক, কথায় কথায় কথা ইয়ে হয়, এবং আমার মনে হয় যারা শেষ পর্যন্ত আছেন, আলোচনাটা আপনারা উপভোগ করেছেন। যাই হোক, এই আলোচনাটা আপনারা শেয়ার করবেন। ইন্টারেস্টেড অনেকেই থাকতে পারে। তারা তাদের হয়তো উপকারে আসবে। এই যারা জি সজল ভাই, আলাপটা আসলে আপনারা, আমিও রিকোয়েস্ট করতেছি আলাপটা শেয়ার করা উচিত। এমনিতে আমি আই ডোন্ট কেয়ার অ্যাবাউট আপনি শেয়ার করলেন কিনা শুনলেন কিনা, হুম, বাট হুম, এই হুম। আলোচনাটা আমি আশা করব বেশি মানুষ শুনবেন, বেশি মানুষ শেয়ার করবেন, কারণ সবারটা কারণ ইয়া অনেকের জন্য দেখেন আমি অনেককেই দেখছি। তারা খুব ইজিলি ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি কিনতে পারে, কিন্তু কিনে না। বছরের পর বছর ধরে এখানে আছে, 20 বছর 30 বছর হয়ে গেছে, কিন্তু ওই যে ওই ফতোয়ার কারণে তারা বাড়িটা কিনে নেয়। তো একটা জিনিস কি আমরা যেটা হয়তো বুঝি না, সেটা হচ্ছে যে আমরা বেশিরভাগ মানুষ যে জিনিসটা মেনে নেয়, হুজুরদের ফতো আস্তে করে ওইদিকে চলে যায়, হুজুরও তখন উল্টাটা বলতে ভয় পায়। আপনারা এটা খেয়াল রাখবেন, এক্সাক্টলি। হুম, যখন হুম। হ্যাঁ বেশিরভাগ মানুষ একটা জিনিস মেনে নিলে হুজুর তখন উল্টা ফতোটা দিতে ভয় পায়, তখন হুজুরও দেয় না। তো আমি যে কারণে বললাম যেটা শেয়ার করবেন, কারণ হচ্ছে আজকে থেকে ধরেন 10 বছর পর বাংলাদেশের অধিকাংশ মানুষ কনভিন্সড যে এই ব্যাংকিং সিস্টেমে ব্যাংকের লেনদেন করা বৈধ। যত হুজুর আছে তারা যদি আপনার সাথে একমত নাও হয়, তারা এই ফতোয়া দেওয়ার আগে অনেক বহুত, যেটা সজল ভাই বললেন যে এরা বরং মুরিদদেরকে ভয় পায়, যে মুরিদরা কিভাবে হুম, নীতি হুম, বিহেভ হুম। করে। সো আপনি যত বেশি মানুষকে কনভিন্স করতে পারবেন, জোর করে কনভিন্স করার কথা বলতেছি, আপনি জাস্ট ভিডিওটা শেয়ার করেন, তারা শুনবে, শুনে তাদের কাছে যদি মনে হয় যে রিজনেবল কথা, তারা যদি কনভিন্সড হয়, আপনার বাংলাদেশে 80% মানুষ যদি কনভিন্সড হয় এই ভিডিওটা শুনে যে হ্যাঁ তাদের কথা মেক্স মোর সেন্স, আপনি দেখবেন তখন হুজুরদের ফতোয়া আস্তে আস্তে করে চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ না হয়ে সো গেছে। ইটস অল অ্যাবাউট আমরা এখানে বেশিরভাগ মানুষ কোনটা অ্যাকসেপ্ট করতেছি। এখানে এখানে ভাই হুজুরদের আসলে মনে করেন যে জিনিসটা নিয়ে আলোচনা আমরা করতেছিলাম, যে অনেক ক্ষেত্রে ওনারা অপারগ। অপারগ। এই অপারগতার ক্ষেত্রে একটা রিজন আছে, সেটা হচ্ছে ওনাদের ইনকাম। হ্যাঁ, ওনাদের ইনকাম গুলা কিন্তু আসলে ওই যে মানে অর্গানাইজেশন গুলো আছে, রিলিজিয়াস অর্গানাইজেশন গুলা, হুম, ওটার হুম। সাথে একদম রিলেটেড। এখন আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি, আমাদের এই ওপিনিয়নের জন্য আমাদেরকে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। আমার হ্যাঁ, আমার এক্সাক্টলি। হ্যাঁ। আমাদের আমাদের কিন্তু তো ইনকামের ফাইন্যান্সিয়াল উপর নির্ভরশীল ইনকামের না। উপরে এখন কোনো না, ইয়ে আমি আছে, আমি যেমন আমি মাদ্রাসায় পড়ছি, আমি যদি কোনো মসজিদের ইমাম হইতাম, এখন ইমামতি প্রথম করতাম। কথা হ্যাঁ, হলো আমাকে ফতোয়া দেওয়ার সময় আগে দেখতে হবে যে মসজিদ কমিটি কোন পার্টি। তারা কি আহলে হাদিস মসজিদ নাকি সেটা হানাফি হানাফি মসজিদ? মুসলিম। তাহলে সে অনুযায়ী কিন্তু আমাকে ফতোয়া দিতে হবে। নাহলে কিন্তু আমার ইমামতি থাকবে না। সো জি। এরকম এবং না, এই এবং পয়েন্টটা আমি অনেকবার অনেক সময় আলোচনা করছি যে হুজুররা ফতোয়া দেয়, যখন দেয় ওনারা এই ফতোয়া দ্বারা এফেক্টেড হয় কিনা, এটা একটা খুবই স্ট্রং কনসিডারেশন থাকে। হুজুররা যতদিন ফেসবুক ইউটিউব ব্যবহার করে না, দেখেন এটা আপনাদের চোখের সামনে, এটা ইন ফ্রন্ট অফ ইউর আইস টু সি। হুজুররা যখন ফেসবুক ইউটিউব ব্যবহার করতেন না, তখন অন্য মানুষ করতো, তখন হারাম ফতোয়া দিচ্ছেন। তারপর হুজুররা যখন উঠে গেলেন, ওনারা নিজেরা যখন বাধ্য হইলেন ব্যবহার করতে, এখন কি কোনো হুজুর বলে ফেসবুক ইউটিউব ব্যবহার করা হারাম? বলে না। আপনারা আপনাদের লাইফ টাইমে কিন্তু দেখছেন হুজুররা বলতে। সো ওনারা যখন বাধ্য হয়েছেন ব্যবহার করতে, তখন হালাল হয়ে গেল। ওনারা যখন বাধ্য হয়ে একটা কাজ করছে, তখন হালাল হয়ে যায়। আহমদুল্লাহ হুজুরকে যখন হাহা দিছে লোকজন, তখন এটা হারাম হয়ে গেছে। সো ওনাদের ব্যাপারটা হচ্ছে যে ওনাদের মানসিক সংকীর্ণতার জায়গা থেকে হোক, অথবা যেটা ওনারা বললেন সজল ভাই এবং আলভি, যে মব দ্বারা কন্ট্রোল হয়ে তাদের রুটি রুজি হোক, অনেক ফ্যাক্টর দ্বারা কন্ট্রোল হয়ে এদের ফতোয়া বের হয়ে আসে, এনাদের ফতোয়া বের হয়ে আসে। অনেক ক্ষেত্রে আমি আউট সে অজ্ঞানতারও একটা ব্যাপার আছে, বা পার্সপেক্টিভের ঘাটতিরও ব্যাপার এখানে আছে। So, জি, এখানে 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 ভাই একটা যেটা সমস্যা, যেটা মূল যেটা সমস্যা বলে আমি মনে করি, সেটা হচ্ছে যে আমাদের যারা আলেম, যারা ট্রেডিশনাল আলেম, ওনাদের কিন্তু আয়ের যে উৎসগুলা, সেগুলা কিন্তু অত্যন্ত সীমিত। এবং আমরা যদি একটা জিনিস করি, মানে লক্ষ্য করি, সেটা হচ্ছে যে আমাদের যে মাদ্রাসা সেক্টরটা, এটা কিন্তু ইংরেজ আমল থেকে একদমই অবহেলিত। এবং এই জিনিসটা হয়েছে কি, যে একটা সরকারি পৃষ্ঠপোষকতায় বা জনগণের মধ্যে থেকে যে একটা স্বতঃস্ফূর্ত ভাবে যে আপনার এডুকেশনটা আপনার করা, এমার্জ করা, সেটা কিন্তু এটা হয় নাই। উল্টা যে জিনিসটা হয়েছে, ওনারা সবসময় হইতেছে যে একটা সমাজ থেকে প্রান্তিক একটা অবস্থানে যে নিজেদের মতো করে আলাদা আলাদা ভাবে হচ্ছে মনে করেন যে ইনস্টিটিউশন গুলো করছে, বিল্ড করছে। সো এই জন্য মনে করেন যে এই জিনিসটা হয়েছে কি, যে যেই এলএম এর কিন্তু কোনো লেভেল নাই। এলএম মানে হুম, মানে হুম, সহজ কথা যেটা, কিন্তু এই জিনিসটা ওনারা একদম মনে করেন যে ওনাদের একটা প্রোডাক্টের মতো বানায়, ওটা নিয়ে একটা হ্যাঁ, আলাদা রকম একটা একটা ইকোসিস্টেম ওনাদের রাইট। আছে। এখন এই জিনিসটা আসলে আমার কাছে যে জিনিসটা মনে হয়, যে একটা সময় ইসলামিক যে আপনার ইগুলা ছিল, ইনফরমেশন গুলা ছিল, নলেজ গুলা ছিল, এটা ছিল খুব এক্সক্লুসিভ ইন এ সেন্স যে আপনি যদি আরবি না জানেন, বা আপনি যদি মাদ্রাসা গুলাতে আপনার অ্যাক্সেস না থাকে, এই ইনফরমেশন গুলো আপনি জানবেন না। কিন্তু এখন ইনফরমেশন এত অ্যাভেলেবল হয়েছে, একটা হুজুরের কাছ থেকে যদি আপনি কোনো শুনেন, ফতোয়া শুনেন, আপনার কিন্তু সেটা আবার ক্রস ভেরিফাইয়েরও কিন্তু সুযোগ আছে। বা ওনার যে অপোনেন্ট যে স্কুলগুলো আছে, যেমন হানাফিদের অপোনেন্ট আছে আলে হাদিস, তা আলে হাদিস মানে হানাফি আলেমদের একটা ফতোয়া শুনলে আমরা কিন্তু আবার শুনতে যাই যে এই ব্যাপারে আলে হাদিসদের মতামত কি। সুতরাং এখন আমার যে জিনিসটা মনে হয় যে সমাজে অনেক ধরনের চেঞ্জ আসতেছে। আগে এরকম যেরকম একটা রিজিড অবস্থান
ছিল ওইটা অনেকটাই নাই। আশা নাই, করি হ্যাঁ। সামনে আরো ইমপ্রুভ হবে আরকি। হ্যাঁ, সামনে ইমপ্রুভ হবে। এবং এরকম আলোচনার মাধ্যমেই হবে। আলোচনার মাধ্যমে এবং হবে। এখানে এই আলভির পয়েন্ট একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট মনে পড়লো, সেটা হচ্ছে যে আপনি হুজুর মানে কি, এই জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট কিন্তু, যে হুজুর মানে কি, হুজুরের এই অথরিটি উনি কোথায় পাইলেন, ওনাকে কে এই অথরিটি দিলেন একটা ধর্মকে আমি একটা ব্যাখ্যা দিচ্ছি, ফতোয়া মানে কি মতামত, আমি একটা ফতোয়া দিচ্ছি মতামত, হুজুর একটা ফতোয়া দিচ্ছেন মতামত, ওনার মতামতটা মোর অথরিটেটিভ কিভাবে হয়ে গেল। এখানে যে ইন্টারেস্টিং জিনিসটা বোঝার, যে আপনি ধরেন একজন রাজনীতিবিদ যখন ইলেকশন কমিশনের কাছে সে আবেদন করে ইলেকশন করার জন্য, তখন কিন্তু তাকে অর্থের উৎস কি দেখাইতে হয়। সেই অর্থের উৎস কিন্তু একজন রাজনীতিবিদ কখনোই দেখাইতে পারবেন না যে রাজনীতি করে আমি টাকা কামাই করি, এটা কিন্তু সে দেখাইতে পারবে না। তাকে দেখাইতে হবে আমার ব্যবসা আছে অথবা কিছু। কারণ একজন রাজনীতিবিদের রাজনীতি করা কখনো তার অর্থ উপার্জনের উৎস হইতে পারে না। সে রাজনীতি করার কারণে সে কোনো টাকা নিতে পারবে না। সিমিলারলি আমাদের হুজুররা আমাদের ধর্মে বলা, সেটা নিয়ে অনেক ঝামেলা, ওনারাও পড়ে বিপদে, একজন মসজিদের ইমাম, ওনার কোনো মান্থলি পেমেন্ট থাকা উচিত কিনা, একজন হুজুর ওয়াজ করে টাকা নেওয়া উচিত কিনা। কারণ আমাদের ধর্মে বলা আছে যে ধর্ম প্রচারের শুধুমাত্র এটার বিনিময়ে টাকা নেওয়া যাবে না, এটা জায়েজ না। কথা কিন্তু কারেক্ট। যেরকম রাজনীতিবিদ শুধু রাজনীতি করার বিনিময়ে টাকা নিতে পারবে না, আপনি এটাকে উপার্জনের উৎস হিসেবে দেখাইতে পারবেন না। আপনি ওয়াজ করে টাকা কামাই করেন, এটা আপনি করতে পারবেন না। প্রত্যেকটা ভলান্টারি সার্ভিস। একজন রাজনীতিবিদ রাজনীতি করতেছে জনগণের সেবা করার জন্য, এটা তার একটা ভলান্টারি সার্ভিস। তারপর রাষ্ট্র যদি তাকে পেমেন্ট দেয় সেটা আলাদা হিসাব। একজন হুজুর, উনি এটা একটা ভলান্টারি সার্ভিস দিতেছেন। উনি একটা বই পড়ছেন, আমিও একটা বই পড়ছি, উনি ওনার ব্যাখ্যাটা বুঝাইতেছেন মানুষকে, আমি আমার ব্যাখ্যাটা যে আমরা আজকে এখানে বসে বুঝাইতেছি। তো আমরা কি টাকা নিতেছি? আমরা কি এখন আপনাদের কাছ থেকে টাকা নিতেছি যে আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা বুঝাইলাম? তাহলে হুজুর কেন টাকা নিচ্ছেন? সো ওনারা এটাকে একটা ব্যবসা বানায় ফেলছেন। ব্যবসা বানায় ফেলা, এখানে মানি ইন্টারেস্ট জড়িত হয়ে যাওয়ায় ওই দিক থেকে আরেকটা ওনাদের হাতে পায়ে শিকল চলে আসছে। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে আজকে 2 ঘন্টার উপরে হয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি একটা ভালো ডিসকাশন হইছে আমার মনে হয়, এবং সবার একটা পরিষ্কার ধারণা পেয়েছেন। এই আলোচনাগুলো একটু শেয়ার করবেন। আপনাদের বিশেষ করে যারা ইউরোপ আমেরিকায় থাকে তাদের অনেকের এই কনসার্নটা থাকে বেশি এই বিষয়ে। একটু ক্লারিফিকেশনটা জানার থাকে, এবং এটা আসলে ট্র্যাডিশনাল যে ফতোয়া সেখান থেকে পাওয়া যায় না। নানান কারণে পাওয়া যায় না, সেটাও আমরা শেষের দিকে আলোচনা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।